ভালো আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। 45 আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি, তাই না? 7:10 বাজে। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। 46 তো মনে হয় যথেষ্ট পরিমাণ পার্টিসিপেন্ট আছে, আমরা শুরু করে দিই তাহলে। Just give me a second. আপনাদের সাথে একটু গ্যাপ পড়ে গেছে, বেশ বোধহয় 2-1 সপ্তাহ হয়ে গেছে, 2 সপ্তাহের মতো বোধহয় হয়ে গেছে আমাদের লাস্ট ক্লাসে। জি, আমাকে শোনা যাচ্ছে তো, তাই না? স্যার শোনা যাচ্ছে। ওয়ান্ডারফুল। আচ্ছা, জাস্ট একটু রিক্যাপ করি, খুব কুইক একটা রিক্যাপ যে আমরা লাস্ট কি আলোচনা করেছিলাম, আমাদের লাস্ট ডিসকাশন গুলা। সেটা হচ্ছে কি, আমরা লাস্ট আলোচনা করছিলাম, একটু রিমেম্বার, যে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি সেকেন্ড পার্ট আমরা আলোচনা করছিলাম, যেখানে আমরা বেসিক্যালি সিকিউরিটি পলিসি কি এবং পলিসি, ওখানে আমরা আলোচনা করেছিলাম পলিসি, প্রসেস, স্ট্যান্ডার্ডস কি হয়, এবং সেই ক্ষেত্রে সাধারণত সিকিউরিটি পলিসি গুলোতে কি কি জিনিস থাকে, কেন থাকে, সেটা আলোচনা করেছিলাম। আলোচনা করেছিলাম হচ্ছে কি অ্যাভেলেবিলিটি অবজেক্টিভস, কারণ এইটার উপরে বেস করে আমি বলেছিলাম খুব দুইটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করেছিলাম, যে আমি চেক করেছিলাম কিনা। আর সেটা হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান আর ডিজাস্টার রিকভারি প্ল্যান। হ্যাঁ, যেখানে অ্যাভেলেবিলিটি আমরা বলেছিলাম যে এক একটা ইন্ডাস্ট্রির, এক একটা অর্গানাইজেশনের অ্যাভেলেবিলিটি সেন্সিটিভিটি ডিফারেন্ট থাকে, অনেক ক্ষেত্রে সিস্টেম টু সিস্টেমও এই সেন্সিটিভিটি ডিফারেন্ট থাকে। কোনো একটা পার্টিকুলার সিস্টেম যেটা হয়তো একদম 24/7 অপারেট করতে হবে, আমি ব্যাংকের উদাহরণ দিয়েছিলাম, ইভেন উইদিন আ ব্যাংক একটা কোর ব্যাংকিং সিস্টেমের অ্যাভেলেবিলিটি আর একটা এটিএম কে যে ম্যানেজ করতেছে, বা এটিএম বুথ একটা, তার সেটাও তো একটা সিস্টেম, তার অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ উড নট বি সেম। দেখা যাবে একটা এটিএম বুথ যদি অফলাইনে থাকে ফর অ্যান আওয়ার, that will have an impact on the business, but not as deep as just compared to if we say যে কোর ব্যাংকিং অ্যাপ্লিকেশনটা অথবা ব্যাংকের যে একটা ব্রাঞ্চ যদি কমপ্লিটলি অফলাইন হয়ে যায় ফর অ্যান আওয়ার। সো এইরকম ভাবে অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ গুলো ডিফারেন্ট হয়, যেখানে আমরা হাই অ্যাভেলেবিলিটি, কন্টিনিউয়াস অপারেশন, ডিজাস্টার রিকভারি তিনটা অ্যাভেলেবিলিটি অবজেক্টিভ আলোচনা করেছিলাম। আপনাদের যদি মানে এই পর্যন্ত জাস্ট বা যে কোনো সময় যদি কোনো কনফিউশন থাকে যে আগের আলোচনা থেকে কোনো কোশ্চেন অ্যারাইজ করতেছে, প্লিজ ডু আস্ক। এবং তারপরে আমরা গিয়েছিলাম হচ্ছে গিয়ে টু ডিসকাস অন বিজনেস কন্টিনিউটি প্ল্যান। বিজনেস কন্টিনিউটি প্ল্যান ডিসকাশন করেছিলাম। আহ, সেখানে আমরা বলেছিলাম যে প্রথমে যে বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ক্ষেত্রে আমাদের প্রথম আগে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড রিস্কের প্রায়োরিটাইজেশন প্রয়োজন। কারণ বিজনেস কন্টিনিউটি প্ল্যান মানে হচ্ছে একটা ডিজাস্টার সিচুয়েশনে, ডিজাস্টারের কথা বলেছিলাম, কিছু হচ্ছে ন্যাচারাল ডিজাস্টার, কিছু হচ্ছে ম্যানমেড ডিজাস্টার। তো ডিজাস্টারের সময় যে ইন্টারাপশন হয় বিজনেসের, এটা কিন্তু বিজনেস কন্টিনিউটি প্ল্যান, বাই দ্য ওয়ে, ইজ নট অ্যাবাউট অনলি আইটি সিস্টেমস। বিজনেস কন্টিনিউটি প্ল্যান আমরা ইভেন যে কোনো বিজনেস সিস্টেম, বিজনেস প্রসেসের বা বিজনেস ফ্যাসিলিটিরও করতে পারি। একটা সেলস আউটলেটেরও একটা বিসিপি থাকতে পারে, যে ইন কেস অফ ফ্লাড যদি সেলস আউটলেটটা ডুবে যায় বা সেলস আউটলেটটা এমন যে অ্যাক্সেসিবল থাকতেছে না, দেন ওই পার্টিকুলার সেলস আউটলেটের যে কাস্টমাররা, তাদেরকে আমি কোথায় রিডাইরেক্ট করবো, বা টেম্পোরারি আমি কিভাবে তাদের কাছে জিনিস পৌঁছে দিব, বা তাদের অর্ডারটা কালেক্ট করবো। সেটাও হতে পারে যে ক্রিটিক্যাল বিজনেস যদি হয়, সেটা ক্রিটিক্যাল বিজনেস আইডেন্টিফাই করার পরে সেইটার জন্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান থাকতে পারে। সো ইটস নট স্পেসিফিক টু আইটি। যেমন অনেক কমপ্লায়েন্স ইয়ে আছে, আপনারা আই এম শিওর এই লেভেলে এসে ডেফিনেটলি ইউ আর অলরেডি এক্সপোজ টু, যে আমরা ইভেন ইনভেস্টমেন্ট সিকিউর করার জন্য বা একটা অর্গানাইজেশন কতটা রিস্কের ভিতরে আছে, তার রিস্ক আসলে লেভেলটা কতটুকু, এটা অ্যাসেস করার জন্য উই সামটাইমস চেক যে তাদের আসলে বিজনেস কন্টিনিউটি প্ল্যানটা ইন প্লেস আছে কিনা। সো এইটা ইভেন বাইরে, যেমন আমেরিকা একটা ল আছে, আমি জানি না আপনারা জানেন কিনা, যে পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানির একটা পার্টিকুলার কমপ্লায়েন্স লাগে, যেটাকে বলে এসওএক্স, সার্ভেন্স অক্সি। এটা আমি শিওর না আপনারা শুনেছেন কিনা, অনেক হয়তো শুনে থাকতে পারে, সার্ভেন্স অক্সি। তো ওই জায়গায় এই ধরনের বিজনেস কন্টিনিউটি, ডিজাস্টার রিকভারি রিলেটেড এত রিজিড এবং এত ইন্টেন্স চেকলিস্ট আছে, যেটার কমপ্লায়েন্স এর জন্য পাবলিকলি লিস্টেড যে কোনো কোম্পানি আসলে প্রায় ইট টেকস আ lot of effort and lot of investment in terms of complying to that. Just এটা কেন করে, জাস্ট ইনভেস্টরদের ইনভেস্টমেন্টে সিকিউর করার জন্য, যে একটা যদি ক্রিটিক্যাল সিচুয়েশন হয়, কোনো একটা ডিজাস্টার হয়, যাতে এই অর্গানাইজেশনটা
সিগনিফিকেন্ট বিজনেস লসের মধ্যে না পড়ে যায়, রিস্কের মধ্যে না পড়ে যায়, ওইটাকে এনশিওর করার জন্য। সো এই দিক থেকে বিজনেস কন্টিনিউটি প্ল্যানে আমরা প্রথমত যেহেতু এটা একটা ইন্টেন্স প্ল্যান, বিজনেস কন্টিনিউটি প্ল্যানে মেনি কেসেসে দেখা যায় কি যে একদম যেই সিস্টেমটা আছে ওই সিস্টেম যদি ক্রিটিক্যাল হয়ে থাকে তার একটা রেপ্লিকা রাখা লাগে, একটা ব্যাকআপ রাখা লাগে। তার মানে কি ইউ এন্ড আপ হ্যাভিং ডাবল ইনভেস্টমেন্ট ফর দ্য সেম অ্যাসেট। সো এইটা ইজ ভেরি এক্সপেন্সিভ ইন মেনি কেসেস। সো এই কারণে ইট ইজ রিকোয়ার্ড যে উই ফার্স্ট আইডেন্টিফাই যে ক্রিটিক্যাল অপারেশনস কোনটা, কোন কোন সিস্টেম গুলা, কোন কোন অ্যাপ্লিকেশন, কোন কোন ফ্যাসিলিটি অ্যাসেট অ্যাকচুয়ালি ক্রিটিক্যাল, ওইটা ছাড়া বিজনেস কন্টিনিউ করবে না। তাহলে ওইটাকে আগে আইডেন্টিফাই করা, যেটার জন্য আমরা রিস্ক অ্যাসেস করার একটা মেথড আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে প্রবাবিলিটি অফ হ্যাপেনিং এন্ড ইম্প্যাক্ট অফ হ্যাপেনিং, বা প্রবাবিলিটি অফ অকারেন্স এন্ড ইম্প্যাক্ট অফ অকারেন্স, দুইটার কম্বিনেশনে উই কেম আপ উইথ এ কাইন্ড অফ এ স্কোরিং সিস্টেম। ওই স্কোরিং দেখে আমরা হয়তো টপ 5, টপ 3 বা ওখান থেকে একটা জাজমেন্ট অ্যাপ্লাই করলাম যে দিস আর রিয়েলি রিস্কি একটা পার্টিকুলার স্কোরের উপরে। সেই ক্ষেত্রে উই কনসিডার দোজ টু বি কাভার্ড আন্ডার বিজনেস কন্টিনিউটি প্ল্যান। বিজনেস কন্টিনিউটি প্ল্যানে আমরা ডিসকাস করেছি, আমি একটু ইলাবোরেট করে যাচ্ছি যদিও রিক্যাপ, কারণ ইলাবোরেট করে যাচ্ছি বিকজ দিস ইজ ইম্পর্টেন্ট, বিসিপি এন্ড ডিজাস্টার রিকভারি প্ল্যান। কনসেপ্টটা খুব ক্লিয়ার থাকলে আই থিঙ্ক বই থেকে পড়ে এবং ইভেন্চুয়ালি পরীক্ষার আগে প্রিপারেশন নিতে আপনাদের সুবিধা হবে। সো ওই জায়গায় আমরা প্রথমত যে স্টেপ গুলো আলোচনা করেছিলাম, রিস্ক এন্ড পটেনশিয়াল বিজনেস ইম্প্যাক্ট, অর্থাৎ অ্যাসেস করা রিস্ক গুলাকে, তার ইম্প্যাক্ট সহ। দেন হচ্ছে কি ইফেক্টিভ রেসপন্স প্ল্যান করা, তো কোনোটার ক্ষেত্রে হ্যাভিং আ এক্সাক্ট ব্যাকআপ উইল বি আ রেসপন্স, কোনোটার ক্ষেত্রে having not an exact backup, maybe a lower capacity backup would be a response. Maybe an ad hoc arrangement, যে আমার যদি 4টা সিস্টেম থেকে থাকে critically identified, maybe আমি এই ধরনের ডিজাস্টার সিচুয়েশনে I will want 2 backups to be there covering all the 4 applications, maybe সিস্টেম একটু স্লোয়ার চলবে। একসাথে হয়তো আমার যে 5,500 ইউজার সবাই ইউজ করতে পারবে না, মেবি ডিজাস্টার সিচুয়েশনে উইল এন্ড আপ হ্যাভিং 1000 ইউজারের ক্যাপাসিটি, এবং উইল গিভ আ নোটিস, উইল পার্ট অফ দ্য বিজনেস কন্টিনিউটি প্ল্যান উইল গিভ আ নোটিস যে যখন ডিজাস্টার সিচুয়েশন হবে তখন নট অল দ্য ইউজার্স উইল বি ইউজিং দ্য সিস্টেম, রাদার দোজ হুজ জব ইজ অ্যাবসলিউটলি ক্রিটিক্যাল টু কন্টিনিউ দ্য বিজনেস, সেরকম আইডেন্টিফাইড 1000 ইউজার ইউজ করবে। সো ইট নট নেসেসারিলি উইল অলওয়েজ বি মিটিগেশন, সবসময় যে রেসপন্স বা মিটিগেশন সবসময় যে একদম ইকুয়ালি আরেকটা সিস্টেম হবে, নট নেসেসারি। ইট ক্যান বি a lower capacity system, it can be alternatives, it can be a way around, there can be many kind of responses একটা বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ভিতরে এই রিস্ক গুলার রেসপন্স। দেন হচ্ছে কি রোলস এন্ড রেসপন্সিবিলিটিস ডিফাইন করে রাখতে হবে। আমি উদাহরণ দিয়েছিলাম যে একটা ফায়ার ড্রিলের উদাহরণ দিয়েছিলাম, ইফ ইউ রিমেম্বার, যে কে দরজা ধরে রাখবে, ফায়ার এসকেপটা কে ধরে রাখবে, কে ফায়ার এক্সটিংগুইশার নিবে, ফার্স্ট দায়িত্ব কার, সেকেন্ড দায়িত্ব কার, সবাই ছোটাছুটি করলে হবে না। ওই ইনডিসিপ্লিন যদি থাকে ডিজাস্টারের সময়, তাহলে আসলে ইট উইল এন্ড আপ ইন আ ম্যাসাকার, ইট উইল এন্ড আপ হ্যাভিং আ লার্জার ইম্প্যাক্ট। কিন্তু প্ল্যানের পারপাসটি হচ্ছে কি যাতে ইম্প্যাক্টটা মিনিমাইজ করা হয়, যে কারণে দেয়ার হ্যাজ টু বি সাম ডিসিপ্লিন। সো রোলস এন্ড রেসপন্সিবিলিটিস উইল বি ডিফাইন্ড, যে এক্স্যাক্টলি কোন সিস্টেমে, এই যে আমি বললাম যে 5,000 ইউজার থেকে 1,000 ইউজার হবে, so who will be ensuring that at different areas, different locations, different departments, so that will be identified বিজনেস কন্টিনিউটি প্ল্যানের পার্ট হিসেবে। যদি ওই লোকের চেঞ্জ হয়ে যায়, পজিশন চেঞ্জ হয়ে যায় বা ট্রান্সফার হয়ে যায় বা কেউ যদি চাকরি ছেড়ে চলবে, the business continuity plan has to be updated with that. So all the roles and responsibilities will be predefined in the plan, so everyone knows exactly in a disaster situation how to get on to this plan. There is a communication when we have the plan in place, এটা যদি শেলফে পড়ে থাকে, কমিউনিকেটেড না হয়, প্র্যাকটিস না হয়, প্রত্যেকের ভিতরে যদি একদম এমবেডেড না হয়, then this plan will fail ডিজাস্টারের সময়। Testing and training, just like fire drills, it has to be tested, it has to be always tested, and people have to be trained to make sure that they understand their role, they understand their responsibilities, and exactly they understand the steps how to execute the business continuity plan in times of disaster. So এইটা হচ্ছে বিজনেস কন্টিনিউটি প্ল্যান, যার মেজর কম্পোনেন্ট গুলা এবং মেজর কনসার্ন গুলা হচ্ছে কি আমরা যেটা আলোচনা করলাম। সো এটা আমরা গতদিনও আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, জাস্ট আমি একটু কুইক রিক্যাপ দিয়ে গেলাম। এনি কোশ্চেন সো ফার? Good. Let's proceed to disaster recovery plan. So বিজনেস কন্টিনিউটি প্ল্যানের ক্ষেত্রে আমরা আলোচনা করেছিলাম যে একদম ক্রিটিক্যাল অপারেশন কন্টিনিউড রাখার জন্য ইন দ্য টাইম অফ ডিজাস্টার, যখন ডিজাস্টার হচ্ছে
এখনো চলছে, যদি ইটস এ পলিটিক্যাল আনরেস্ট, নট অ্যালাউইং এনিওয়ান টু মুভ ইনটু পার্টিকুলার লোকেশন, তখনও চলছে, ওই অবস্থায় ওই লোকগুলোর মুভমেন্ট ছাড়া কি করে কন্টিনিউ রাখা যায় সিস্টেম? সে আইটির লোকই হতে পারে, বাট সিস্টেম কিভাবে কন্টিনিউ? তার মানে রিমোট অ্যাক্সেস থাকতে হবে। সো দ্যাট ক্যান বি আ রেসপন্স টু আ ডিজাস্টার সিচুয়েশন, বিসিপির পার্ট হতে পারে। তো ওইটা হচ্ছে গিয়ে ডিউরিং দ্য ডিজাস্টার কি করে ক্রিটিক্যাল পার্ট অফ দ্য অপারেশনস কন্টিনিউ রাখা যায়, দ্যাট ওয়াজ বিজনেস কন্টিনিউ প্ল্যান। নাও ডিআরপি ইজ, ডিজাস্টার হয়েছে, we ran on a very skeleton modality, like we ran only the critical components of the business. Now the disaster is over. How do we get back to business as usual? How do we recover from the losses occurred? It's not financial loss, from the losses বলতে যে অ্যাক্টিভিটি গুলো আছে, 5,000 ইউজারের কাজ বন্ধ করে আমি 1,000 ইউজার দিয়ে কাজ করিয়েছি। 4,000 ইউজারের কাজ একটা অর্গানাইজেশনে ক্যান নট বি জাস্ট শো, ইট ক্যান নট বি যে এটা একদমই আনইম্পর্টেন্ট। মেবি ইটস নট ক্রিটিক্যাল, বাট ইটস নট আনইম্পর্টেন্ট। সো ওই 4,000 লোকের কাজ যে পেন্ডিং ছিল, হাউ ডু উই রিকভার দ্যাট আফটার দ্য ডিজাস্টার? জাস্ট অ্যাজ অ্যান এক্সাম্পল। সো এই জিনিসটা হচ্ছে পোস্ট ডিজাস্টার রিকভারি প্ল্যান, অর্থাৎ পোস্ট ডিজাস্টার, ডিজাস্টার যখন চলে গেল, পোস্ট ডিজাস্টার কি করে আমি এসে রিকভারি করবো, সেইটা প্রিপেয়ারনেস হচ্ছে কি ডিজাস্টার রিকভারি প্ল্যান। সো বিসিপি আর ডিআরপির মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে কি, একটা হচ্ছে কি ডিউরিং ডিজাস্টার হাউ ডু উই কন্টিনিউ দ্য বিজনেস, at least the critical part of the operation, and DRP হচ্ছে কি disaster recovery plan হচ্ছে কি how do we recover to business as usual post a disaster, when during the disaster it is assumed that not all my operations, not all my systems were running, not all the data that required to be updated in the system was updated. So এই ডিজাস্টার রিকভারি প্ল্যানের মধ্যে তাহলে কিভাবে করে এই ডিজাস্টার রিকভারি প্ল্যানটা এক্সিকিউট করা, what are the phases, what are the steps? Basically it starts with, again, like BCP, business continuity plan এর মধ্যে, by identifying and assessing disaster risks, again যে কোনটা কোনটা আসলে ইম্প্যাক্টেড হবে। সো এই রিস্কটা অ্যাসেস করাটা কেন ইম্পর্টেন্ট? অনেক সময় জাস্ট আমাদের যেটা হয় যে উই বিকাম জাজমেন্টাল in terms of understanding or acknowledging the level of risk a particular asset is in. যেমন আমরা অ্যাসেট বা অ্যাক্টিভিটি বা যে কোনো কিছু বলতে পারি। আমি উদাহরণ দিয়েছিলাম বোধহয় যে পাখায় চড়া রিস্কি না একটা প্লেনে চড়া রিস্কি। একটা প্লেন ক্র্যাশ করলে if there are 250 passengers, it's more likely that all the 250 passengers will die. So it's very fatal, high risk মনে হচ্ছে। আর একটা পাঠাওতে চড়া অ্যাক্সিডেন্ট হলে একটা তো হাত বা পা ভেঙে যেতে পারে, ছিলে যেতে পারে, তো এরকম হতে পারে, ফ্যাটাল হতে পারে, বাট সংখ্যায় কম, তাই না? সো ইফ উই নিড টু অ্যাড্রেস যে ওকে আমি কোনটা আসলে কোনটার জন্য মিটিগেশন স্ট্র্যাটেজি তৈরি করবো, দেন উইল হ্যাভ টু অ্যাসেস দ্য রিস্ক। যেমন হচ্ছে প্লেনে ওঠার সময় কেউ ডেফিনেটলি হেলমেট পরে এমন জ্যাকেট পরে ওঠে না, সে লাইফ জ্যাকেট যখন পরে সে ইয়েতে প্লেনে ওঠার সময় কেউ লাইফ জ্যাকেট এবং সে বুলেট প্রুফ জিনিসের মতো যে ধাক্কা লাগলো শরীরে যাতে এরকম ইয়ে না হয়, আগুন লাগলো যাতে বডিতে গরম না। প্লেন যদি এতই রিস্কি হয় তাহলে তো ওখানে গিয়ার্স থাকার কথা ছিল প্রত্যেক প্যাসেঞ্জার, একদম হেলমেট টেলমেট পরে গ্যাস মাস্ক পরে প্লেনে ওঠা উচিত সেক্ষেত্রে। But why don't we do that? That would have been a mitigation strategy. But why don't we do that? Because we have assessed the risk. মোটরসাইকেলে চড়তে গেলে হেলমেট মাস্ক পরতে হবে, বিকজ probability of happening times বা ফাংশন impact of happening প্লেনের অ্যাক্সিডেন্টের যদি একটা অ্যাক্সিডেন্ট হয় probably impact is very high, 10 out of 10 বা 100 out of 100. The probability of happening would be say 10 million, 1 out of 10 million, or 1 million, maybe 1 out of 1 million, in fact 10 million এর মতো আমার এক্সাক্ট স্ট্যাটিস্টিক্স জানা নাই। হ্যাঁ, কারণ প্রতিদিন যে পরিমাণ ফ্লাইট ইয়ে হয় আমরা অ্যাক্সিডেন্টের কথা 6 মাসে একবার শুনি। সো it would be 10 million or more যেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়, সো ইটস 0.00000 সামথিং 1 হবে। আর মোটরসাইকেলে যদি কথা বলি তাহলে প্রতি 100টা জার্নিতে বা 1,000টা জার্নিতে we may have একটা অ্যাক্সিডেন্ট, দুইটা অ্যাক্সিডেন্ট, তিনটা অ্যাক্সিডেন্ট হতে পারে প্রতি 1,000টা জার্নিতে। তো ওই জায়গায় দেখা যাবে যে দুইটা যদি আমি গুণ করি এবং ওখানে হয়তো ইম্প্যাক্টের স্কোরিংটা মেবি 100তে হয়তো 50, 30, বাট 30 আর এখানে যে নাম্বারটা ফ্রিকোয়েন্সি নাম্বারটা
ভার্সেস এয়ারপ্লেনের 100 আর ফ্রিকোয়েন্সি যে নাম্বারটা গুণ করলে দেখা যাবে যে ট্রাভেলিং অন এয়ারপ্লেন ইজ মাচ লেস রিস্কি, অনেক কম risk, যে কারণে মিটিগেশন এন্ড ডিসিশনে আমরা ওইটাকে লেস প্রায়োরিটি দিই। ঠিক সেরকম বিসিপি করার জন্য বা ডিজাস্টার রিকভারি প্ল্যান নিয়ে চিন্তা করার জন্য উই নিড টু আন্ডারস্ট্যান্ড কার জন্য আমি আসলে প্ল্যানটা করব। সবকিছুর জন্য প্ল্যান থাকলে ইজ গুড, বাট প্রবাবলি ইটস নট এফিশিয়েন্ট। ওই হিসাবে যে কোন কোন জিনিসটা আমার বিজনেস অ্যাজ ইউজুয়াল, পোস্ট ডিজাস্টার বিজনেস অ্যাজ ইউজুয়ালে পিক করে নিয়ে আসতে হবে, কুইকলি রিকভার করতে হবে টু অ্যাভয়েড ফার্দার বিজনেস ইম্প্যাক্ট, সেইটাকে অ্যাসেস করতে হবে। সো আইডেন্টিফাই এন্ড অ্যাসেস ডিজাস্টার রিস্ক। এই কি কি ধরনের ডিজাস্টারে কোন কোন ধরনের সার্ভিস গুলা, কোন কোন ধরনের ডেটা, কোন কোন ধরনের কন্টিনিউটি আর আন্ডার রিস্ক। দেন হচ্ছে গিয়ে again determine critical applications, documents and resources, অর্থাৎ কোন কোন ধরনের ইনফরমেশন, কোন কোন ধরনের অ্যাপ্লিকেশন, কোন কোন ধরনের আপডেটিং, ডকুমেন্টস আপডেটিং আর রিসোর্সেস আর ক্রিটিক্যাল। সেম ইম্পর্টেন্স এর প্রায়োরিটাইজেশন যখন করে ফেললাম, দেন হচ্ছে ক্রিয়েট এ ডিজাস্টার রিকভারি টিম। একটা টিম যারা দে উইল বি রেসপন্সিবল, যে টিমটা উইল বি রেসপন্সিবল টু কাইন্ড অফ ক্যাচ আপ, টু কাইন্ড অফ আপডেট, এনশিওর দ্যাট এভরিথিং ইজ আপডেট। তার মানে সেই টিম সমস্ত যে ডাটা এন্ট্রি গুলো হয় নাই, যে ইনভয়েস গুলো ডিজাস্টার সিচুয়েশনে ম্যানুয়াল হয়েছে, সে বিসিপির পার্ট ছিল যে যখন ডিজাস্টার হবে ইনভয়েসিং 100% বন্ধ করা যাবে না। তো আমার যদি দিনে 200, আমার যদি দিনে 2000 সেল হয়, তাহলে উই নো যে এক্স্যাক্টলি ক্রিটিক্যাল সেল গুলো হচ্ছে কি সার্টেন টাইপস অফ কাস্টমার। ওই সার্টেন টাইপ অফ কাস্টমারের ইনভয়েস গুলো আমরা ম্যানুয়াল ইনভয়েস করবো, তারপরে বন্ধ করবো না। ম্যানুয়াল ইনভয়েস করতে সিস্টেমের ইনভয়েস হচ্ছে টাইম বেশি লাগে, মেবি রেকর্ড কিপিং। এই ম্যানুয়াল ইনভয়েস গুলো আবার সিস্টেমে আপডেট করতে হবে। সো উইল এন্ড আপ ডুইং ম্যানুয়াল ইনভয়েস ফর সে সাম পার্ট অফ দ্য কাস্টমার। কিছু কাস্টমারের জন্য আমি একদম সিস্টেম রেখে দিচ্ছি। So, যাদের ম্যানুয়াল ইনভয়েস করা হচ্ছে সেই ম্যানুয়াল ইনভয়েস গুলো তো আবার সিস্টেমে আপডেট করতে হবে, বিকজ মাই সিস্টেম হ্যাজ টু কন্টিনিউ, তার মধ্যে তো গ্যাপ থাকতে পারবে না। সো ওই জায়গায় ডিজাস্টার রিকভারি টিম প্ল্যান করা হবে, যেই টিম ওই ইনভয়েস গুলাকে এন্ট্রি করবে না, বাট দে উইল এনশিওর, দে উইল বি রেসপন্সিবল ফর ডিফারেন্ট এরিয়াস, যেই জায়গাগুলোতে পোস্ট ডিজাস্টার রিকভারির জন্য, অর্থাৎ আপডেট করার জন্য এবং হচ্ছে গিয়ে ফিক্সিং করার জন্য, চেক করার জন্য, এনশিওর করার জন্য জিনিসগুলো তারা রেসপন্সিবিলিটি নেবে। সো দ্যাট ইজ দ্য ডিজাস্টার রিকভারি টিম। দেন হচ্ছে স্পেসিফাই ব্যাকআপ এন্ড অফসাইট স্টোরেজ প্রসিডিউর। অনেক সময় কি হয় যে আমরা যে মেইন ডিজাস্টার রিকভারি একটা মেজর পার্ট ইজ অফসাইট ব্যাকআপ রাখা। অর্থাৎ সে অফসাইট কেন, অফসাইট বলতে যে বিল্ডিং এ হয়তো আমার হেডকোয়ার্টার আছে, যে বিল্ডিং এ আমার প্রাইমারি ডেটা সেন্টার আছে, ওই একই জায়গায় যদি ইফ উই মেনটেন আ ব্যাকআপ অফ অল দ্য ডেটা, ইন কেস অফ ফায়ার, in case of earthquake, if the building collapses, if the building burns on fire, সেক্ষেত্রে কি হবে, আমার প্রাইমারি যে ইনফরমেশন স্টোরেজ সেটাও চলে যাবে, ব্যাকআপটাও চলে যাবে। সো উই ওন্ট বি এবল টু রিকভার দ্য বিজনেস, উই ওন্ট বি এবল টু রিকভার দ্য ডেটা। সেই ক্ষেত্রে কি করা হয়, অফ সাইট রাখা হয়। অর্থাৎ হয়তো আমার তেজগাঁয়, ঢাকার তেজগাঁয় আই হ্যাভ দ্য মেইন ডেটা সেন্টার, যেটা হয়তো আমার ব্যাকআপ রাখবো আমি সাভারে। সাভারে দের আর অর্গানাইজেশন, আমি জানি না আপনারা কেউ জানেন কিনা, দের আর এখন বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা কিনা এই অফসাইট ব্যাকআপ প্রোভাইড করে টু ব্যাংকস, টু ডিফারেন্ট ইন্স্যুরেন্স কোম্পানিজ, টু ডিফারেন্ট আদার কর্পোরেটস। তাদের ডেটাটা যাতে ঢাকায় গুলশানে হয়তো অফিস আছে, তাহলে তো অফসাইটে ব্যাকআপ রাখে। যেমন স্কোয়ার ইনফরমেটিক্স তৈরি হয়েছিল প্রথমে স্যাটেলাইট কানেকশন এবং অন্যান্য জিনিসপত্র করার জন্য, সাভারে দে ক্রিয়েটেড ডেটা সেন্টার, ইভেন্চুয়ালি দে কনভার্টেড দ্যাট ইনটু অফসাইট ব্যাকআপ সেন্টার ফর ডিফারেন্ট কর্পোরেটস। সো এরকম আরো কিছু সার্ভিস প্রোভাইডার আছে যারা এই অফসাইট ব্যাকআপ প্রোভাইড করে। সো দ্যাটস পার্ট অফ ডিজাস্টার রিকভারি প্রসিডিউর। ইন কেস দ্য প্রাইমারি ওয়ান গোজ অ্যাওয়ে, কোনো কারণে, উই হ্যাভ আ ব্যাকআপ ওয়েটিং অফসাইটে, স্যার, যেটাকে দিয়ে আমি ক্যান আই আস্ক এ কোশ্চেন প্লিজ? প্লিজ প্লিজ। এখানে যারা হচ্ছে স্যার অফসাইট ব্যাকআপ সার্ভিসটা দিয়ে থাকে, এখন যারা হবে তাদের টার্গেটেড ক্লায়েন্ট, তাদের যে বিজনেস নেচার, ওই ধরনের রিসোর্স তো তাদের হচ্ছে রাখতে হবে নাকি? ডেফিনেটলি, ডেফিনেটলি। তবে কি, এখানে যখন আমরা অফসাইট ব্যাকআপ বলছি তখন ইটস মোর কাইন্ড অফ আ স্টোরেজ। এখন স্টোরেজের ভিতরে কি আছে, কারণ এই জায়গায় এমন না যে আমি যদি এখানে একটা ইন্স্যুরেন্স কোম্পানির কথা বলি, যে প্রাইমারি যার যে কোম্পানিটার কথা বলছি ইন্স্যুরেন্স কোম্পানি, আপনার কোশ্চেনটা এরকম আমি যদি বুঝে থাকি, একটা ইন্স্যুরেন্স কোম্পানির ডেটা ব্যাকআপ রাখার জন্য দ্যাট প্রোভাইডার, যে থার্ড পার্টি যে প্রোভাইডার, যে অফসাইট ব্যাকআপ রাখতে দিচ্ছে, তার কি ইন্স্যুরেন্সের জন্য কি কি ধরনের ডেটা ব্যাকআপ রাখা লাগে, এই নলেজ এন্ড এক্সপার্টিস থাকা লাগবে কিনা, আপনার কোশ্চেনটা হচ্ছে কি সম্ভবত এটা। এক্স্যাক্টলি স্যার। এক্স্যাক্টলি। সো
এই জায়গায় যেটা হচ্ছে কি, ইটস ফর দ্য থার্ড পার্টি মোস্ট কেসেস, নট ইন অল কেসেস। কিছু কেসেসে আপনার এই ইয়েটা কনসার্নটা ইজ ভেরি ভ্যালিড, হ্যাঁ কিছু কেসেসে আই উইল টক অ্যাবাউট দ্যাট। বাট ইন মোস্ট কেসেসে থার্ড পার্টির জন্য সে যে ব্যাকআপটা রাখছে, ইটস কাইন্ড অফ আ ব্ল্যাক বক্স। দে ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড দ্য বক্স। They only provide a box which has a storage capacity, and the company, the insurance কোম্পানিটা, তার লোকজনই আসলে ওই জায়গাটাকে, ওই বক্সটাকে, ওই ক্যাপাসিটিটাকে ইউজ করছে। সো এক্সপার্টিসটা থার্ড পার্টির কাছে যাওয়া লাগে না। all the expertise typically the third party requires is how to maintain a safe environment, to keep this box safe, to keep this storage safe, how to monitor its performance, how to escalate issues. So these are the things that company needs expertise on, not the specific business or industry expertise. It হচ্ছে কি একদম most cases, হ্যাঁ if not 100%, most cases. There are certain cases যেখানে, এখানে আপনাকে তাহলে একটু বোঝার জন্য আমার একটু ডিটেলে যেতে হবে একটা জিনিস। এটা হয়তো পরবর্তীতে আমরা আলাপ করতাম ইন এনি কেস, আমি একটু জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। আমরা ক্লাউড সার্ভিস শুনেছি, তাই না? আমরা সবাই ক্লাউড সার্ভিস সম্পর্কে জি শুনেছি, স্যার। আমি শিওর কম বেশি, যে আমরা ক্লাউড ইউজ করি। হোয়াট ইজ দিস ক্লাউড সার্ভিস? হোয়াট ইজ দিস অ্যাবাউট? বলেন তো ক্লাউড সার্ভিস জিনিসটা কি? when we say cloud service আমরা ইউজ করি, তখন ক্লাউড সার্ভিস জিনিসটা কি আসলে? স্যার এটা নাম শুনেছি, বাট আমি ডিটেলস এটা সম্পর্কে ওইভাবে জানি না। স্পেস ভাড়া দেওয়া বোঝায়। সরি আমি তো কামরুল, আরেকবার বলেন। ক্লাউড সার্ভিস ক্লাউড সার্ভিস এটার নাম শুনেছি, বাট এটা ডিটেলসে না, আমি এটা সম্পর্কে তেমন আইডিয়া নাই। ঠিক আছে, থ্যাংক ইউ জুয়েল। জাস্ট কামরুল বলছিলেন আপনি কিছু, কামরুল একটু আবার বলেন। ক্লাউড সার্ভিস বলতে আমি যতটুকু জানি যে হচ্ছে স্পেস ভাড়া দেওয়া আর কি। যেমন ওকে, তার মানে কি এটা হোস্টিং? সে আমরা একটা ওয়েবসাইট রাখার জন্য বা যে কোনো কিছু হোস্টিং সার্ভিস, দেখবেন গোড্যাডি, হ্যাঁ তারপরে নেম.com, স্টারগেট, এরকম অনেকগুলো হোস্টিং কোম্পানি আছে যারা $25, $20, $10 করে জায়গা ভাড়া দেয় মাসে। দ্যাটস অলসো a ক্লাউড সার্ভিস। ট্রু, ইউ আর রাইট, যে হোস্টিং এর জন্য জায়গা দিচ্ছে। হ্যাঁ, কিন্তু ক্লাউড সার্ভিস মানে, এই ক্লাউড কথাটা বলার পিছনে আসলে কারণটা কি? আপনার এটা একটা রিজন যে তারা জায়গা ভাড়া দেয়, মানে আই এগ্রি, এটা ওয়ান অফ দ্য কম্পোনেন্টস। ক্লাউড বলাটার আসলে কারণটা কি? আচ্ছা, এনি আইডিয়া, কোনো টিপস? না সেটা থাকলে আর নিজস্ব সার্ভার ইউজ না করে, যেহেতু এটা মানে অনলাইন বেজে মানে ইয়েতে রাখা হয় আর কি। ক্লাউড বলতে মেঘ মেঘ যেভাবে থাকে আকাশে ভেসে, কিছুটা এভাবে স্যার। প্রবলেমটা হচ্ছে, দেখেন আমরা যখন এরকম থার্ড পার্টির কাছে স্টোরেজ করি, দুই রকমের হতে পারে, দুই রকমের স্টোরেজ হতে পারে। একটা স্টোরেজ হচ্ছে আমি চিনি থার্ড পার্টিটাকে, হ্যাঁ, যে ওই থার্ড পার্টি, সে সাভারে স্কোয়ার ইনফরমেটিক্স, ওদের উদাহরণে যদি দিই, কিংবা আহ, ইমদাদ ইস্পাহানি নামে, ইস্পাহানি একজন ওয়ান অফ দ্য ডিরেক্টর ইস্পাহানি গ্রুপের, দে ক্রিয়েটেড কোলো সিটি। কোলো সিটি বলে একটা মহাখালী কমার্শিয়াল এরিয়াতে কোলো সিটি বলে একটা এই ধরনের একটা ডেটা সেন্টার উনি তৈরি করেছিলেন। হ্যাঁ, হি ওয়াজ ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। স্কোয়ার ইনফরমেটিক্স অনেক আগের, তারপরে উনি করেছেন, বাট হোয়াট হি ডিড ওয়াজ আ ভেরি সফিস্টিকেটেড স্টেট অফ দ্য আর্ট ওয়েতে, হ্যাঁ যেটা মডার্ন ওয়েতে। সো উনি মহাখালীতে একটা বিল্ডিং এ কয়েকটা ফ্লোর নিয়ে এরকম একটা ডেটা সেন্টার করেছিলেন, কোলো সিটি। নাও কোলো সিটি থেকে আমি যখন বিভিন্ন কর্পোরেটে কাজ করতাম অ্যাজ চিফ ইয়েতে, আইটি, তখন দেখা যেত যে এরকম ওনারা আসতেন অফার নিয়ে, যে আমাদের এখানে আপনারা ইয়েটা রাখেন, আপনাদের স্টোরেজ রাখেন। সো দ্যাট টাইম আই নিউ যে এক্স্যাক্টলি আমার অ্যাপ্লিকেশনটা বা আমার ডেটাটা আমি কোথায় রাখছি। মহাখালীতে, এত বাই এত মহাখালীর ওই বিল্ডিংটার 17 তলায় এরকম একটা এনভায়রনমেন্টে, যেখানে একদম বক্স এবং সিকিউর সবকিছু, ফায়ার সাপ্রেশন সিস্টেম আছে, অটোমেটিক ফায়ার সাপ্রেশন এভরিথিং আছে, ওরকম একটা জায়গায় এই কালো রঙের বক্সটার ভিতরে আমার ডেটা থাকতেছে। সো আই নিউ যে এক্স্যাক্টলি আমি থার্ড পার্টির কাছে ডেটা দিচ্ছি, বাট সেই থার্ড পার্টির কাছে যে আমার স্টোরেজ আমি ইউজ করছি, এক্স্যাক্টলি ওয়্যার ইট ইজ হোস্টেড আই নো। ভার্সাস ভার্সাস আমি অনলাইনে, সে ক্লাউড সার্ভিস, যাদের আমরা পপুলার ক্লাউড সার্ভিস গুলোর নাম যদি বলি, দেয়ার আর লট অফ ক্লাউড সার্ভিস প্রোভাইডার, বাট সবচেয়ে নামি দামি যারা, তাদের মধ্যে হচ্ছে মাইক্রোসফট হচ্ছে কি অ্যাজিউর বলে একটা ক্লাউড আছে, অ্যামাজন, যাদের ক্লাউড সার্ভিসের নাম হচ্ছে AWS, অ্যামাজন ওয়েব সার্ভিসেস, গুগল, ওদের আছে গুগল ক্লাউড, বলে যে জিসিপি বলে, গুগল ক্লাউড প্ল্যাটফর্ম, জিসিপি। দেন হচ্ছে গিয়ে ওরাকলের আছে ওরাকল ক্লাউড,
So these are the some of the renowned companies, বড় বড় cloud services, যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক লক্ষ লক্ষ ইউজাররা লক্ষ লক্ষ কোম্পানি ইউজ করে যে সমস্ত ক্লাউড সার্ভিস। তো আমি যদি এই ক্লাউড সার্ভিস গুলোর কথা আলোচনা করি, তাহলে আপনি চিন্তা করেন যে আমি এই গুগলের ক্লাউডে আমার যে জিনিসপত্র উঠিয়ে দিচ্ছি, আমার পুরো স্টোরেজটা দিচ্ছি, ডু আই নো এক্স্যাক্টলি কোন লোকেশনে গুগল ওটা স্টোর করতেছে, কোন সার্ভারে গুগল ওটা স্টোর করছে? চাইলে আমি ওই সার্ভারের চারিদিকে একটা তালা মেরে আসলাম একটু এক্সট্রা সিকিউরিটির জন্য। উইল ইট বি পসিবল? ইট উইল নট বি পসিবল। আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়্যার ইট ইজ স্টোরেড। ইভেন আমি যদি এরকম কোম্পানির গুগল ক্লাউডে স্টোরেজও না চিন্তা করি, আমরা যে জিমেইল ইউজ করি, গুগলের মেইল ইউজ করি, তাই না? তো আপনার একটা অ্যাকাউন্ট আছে, যেখানে যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করে থাকেন তাহলে 15 GB স্টোরেজ ফ্রি আছে, যেখানে আপনি গুগল ড্রাইভে, গুগল ফটোজে ফটো রাখতেছেন, গুগল ড্রাইভে ফাইল আপলোড করছেন, ইমেল প্রচুর আপনার আসতে যাচ্ছে, যেখানে স্টোর হচ্ছে। কোথায় স্টোর হচ্ছে এটা? আপনি কি জানেন যে কোন শহরে, আমেরিকার কোন শহরে এটা স্টোর হচ্ছে? নো স্যার। এটা কেউ জানে না, এটা অনলাইন বেস কমপ্লিটলি। Absolutely, nobody knows. That's why we call it cloud. আমরা এটা মেঘে দিয়ে দিলাম। মেঘে we cannot identify যে ওই যে খরগোশের মতো দেখতে মেঘটা, ওইটা থেকে এখন বৃষ্টি হচ্ছে, বা ওইটাই এখন আমাদের মাথার উপরে ছায়া দিচ্ছে, বা ওইটাই একটু পরে ওই পাহাড়ে গিয়ে ধাক্কা খাবে। We cannot say. মেঘ is a kind of a combination, it's a kind of a cluster. সব কয়টা মিলে একটা এন্টিটি, and we cannot particularly identify যে এইটা এই মেঘটা, এই মেঘটার নাম এটা। স্টার যেমন আমি আইডেন্টিফাই করতে পারি, বলতে পারি ওটা শুকতারা, তাই না, শুক্র গ্রহ, আর বা কোন একটা পার্টিকুলার তারা, নর্থ স্টার, হোয়াট এভার ইট ইজ, আমি আইডেন্টিফাই করতে পারি। মেঘ ক্যান বি আইডেন্টিফাই? আজকে যে মেঘটা দেখলাম বিকালবেলা, কালকে সকালবেলা গিয়ে কি ওই মেঘটা পাবো? পাবো না। So this is not identifiable, but as a whole it's an entity, মেঘ। ঠিক ক্লাউড সার্ভিসটার জিনিসটা অনেকটা এরকম। I don't know exactly which server I am hosting my contents in, but I'm hosting in an entity which has got lot of megs, lot of such servers. এই যে গুগলের জিমেইলের এক্সাম্পল দিলাম, জিমেইলের ইউজার সংখ্যা কত? I also don't know, but it would be definitely in billions. অ্যাকাউন্টের সংখ্যা in billions. So billions এ যদি অ্যাকাউন্টের সংখ্যা হয়, তাহলে 15 GB করে প্রত্যেকে যদি স্টোরেজ হয়, আমি যদি ফ্রি ধরে নিই সবাই, কতটা স্টোরেজ? ক্যান ইউ ইমাজিন? এই পরিমাণ স্টোরেজ তো একটা দুইটা 100-200 সার্ভারে সম্ভব না। দে নিড thousands and thousands, tens of thousands of servers, 70,000, 80,000, 90,000, 1 লাখ 2 লাখ সার্ভার লাগবে, সিস্টেম লাগবে এটাকে হোস্ট করার জন্য। And we'll never be able to know which server my email is hosted in. So এই যে পুরো ক্লাস্টারটা, এই ক্লাস্টারটা শুধু যে একটা শহরে আছে গুগলের তা না। সান ফ্রান্সিসকোতে গুগলের হেডকোয়ার্টার, সান ফ্রান্সিসকোতে, বে এরিয়াতে। It's not necessarily যে এগুলো stored সান ফ্রান্সিসকোতে। This can be stored, some of this can be stored at Mexico. Some of the storage is in India. Some are in Poland. But আমাদের কাছে it's Google that we are storing our email to. So that's why we call it a cloud service. Okay. এখন একদম প্রফেশনাল অ্যাপ্লিকেশন বা আমাদের যে একদম ব্যাংক, এইটা হচ্ছে জিমেইল টেবিল আমরা পার্সোনালি ইউজ করি, বাট অফিসিয়ালি আমরা বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেটা ব্যাংকিং অ্যাপ্লিকেশন হোক, আমার ইন্স্যুরেন্সের সফটওয়্যার হোক, বা যে কোনো একটা কাজ করার জন্য আমরা কি করি, ক্লাউড সার্ভিস অনেক সময় ইউজ করি। সেক্ষেত্রে আমরা এই জিসিপি, এডব্লিউএস, অ্যাজিওর এগুলো আমরা ইউজ করি। ওকে। আবার সেলসফোর্স এর নাম শুনেছেন, salesforce.com। salesforce.com হচ্ছে গিয়ে একটা সিআরএম সফটওয়্যার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। আমরা সার্টিফিকেট লেভেলে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সফটওয়্যার কথা পড়েছিলাম, যেটা প্রি সেলস এবং পোস্ট সেলস এ 5 রকমের অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, অ্যাকুইজিশন, কাস্টমার অ্যাকুইজিশন, মানে কন্ট্রাক্ট ম্যানেজমেন্ট, অ্যাকোয়ারিং, দেন হচ্ছে গিয়ে কাস্টমার সার্ভিস করা, রিটেইনিং, বিভিন্ন ফেজ আমরা পড়েছিলাম। এই যে সিআরএম সফটওয়্যারটা, এই salesforce.com হচ্ছে একটা সিআরএম সফটওয়্যার, বাট হুইচ ইজ এ ক্লাউড বেসড সফটওয়্যার। অর্থাৎ আমার কম্পিউটারে সফটওয়্যারটা ইনস্টল করতে হয় না, কোনো কিছু করতে হয় না, আমার সফটওয়্যারটা কিনতে হয় না। আমি শুধুমাত্র ওই গুগলের মতো বা ইয়ের মতো লগ ইন করে একটা রেজিস্টার করলাম ইউজার, আমাকে প্রতি মাসে হয়তো $18 পার ইউজার দিতে হবে বা $20 পার ইউজার দিতে হবে। দিলে I'll be able to use the software. I'll be able to create my company there, and I'll be able to store my customer data there. I'll be able to prepare quotations in that platform and send quotations from that platform directly to the customer. এই যে সিআরএম অ্যাপ্লিকেশনটা ইউজ করছি, অ্যাপ্লিকেশনটা ওরা প্রোভাইড করতেছে।
That's also a cloud service. But cloud service is not necessarily just storing my data, pushing my data for storage. It also can be an application hosted in the cloud, and I'm a user just on a computer thing internet and I'm using it. And we end up using lots and lots of cloud service applications like Facebook. আপনি যে ছবিটা পোস্ট করতেছেন, ছবিটা ইজ গেটিং স্টোরড সামওয়্যার আরেকজনের এতে, এবং ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনি তৈরি করেন নাই, আপনি কেনও নাই, ওটার কোনো একটা ইউজ কেনেন নাই, বাট ইউ আর ইউজিং ইট। দ্যাটস অ্যান অ্যাপ্লিকেশন hosted somewhere and you are using it. That's obviously a software, right? So এইরকম প্রচুর জিনিস আমরা ইউজ করছি। এখন ক্লাউড সার্ভিস, আমি কেন এই ডিসকাশনে আসছিলাম, ক্লাউড সার্ভিসটা ওই কোশ্চেনের এগেন্স্টে হলে সেটা হচ্ছে ক্লাউড সার্ভিসটা সাধারণত 3 ধরনের ক্লাউড সার্ভিস। একটাকে বলি আমরা সাস, SaaS, SaaS। এটার ইলাবোরেশন হচ্ছে গিয়ে অ্যাব্রিভিয়েশনটার সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস তার মানে আমি একটা সফটওয়্যারকে সার্ভিস হিসেবে ইউজ করতেছি। একটু আগে যে salesforce.com বললাম, ফেসবুক বললাম, আমি একটা সফটওয়্যারকে সার্ভিস হিসেবে ইউজ করছি। ইফ আই এম আ পেইং ইউজার, সেই ক্ষেত্রে আমি হয়তো $10 পার মান্থ দিচ্ছি। এই যে গুগলেও যেমন সফটওয়্যার এজ এ সার্ভিস, আমি যদি একটা পেইড ইউজ, যেমন আমার কোম্পানি, আমি যে কোম্পানিতে আছি সেটা পেইড গুগলের সার্ভিস ইউজ করে। I have few other companies. I have been in few other companies in the past যেখানে হয়তো এরকম 300, 400, 1000, 1500 ইউজার, we were well paid user। ওখানে আমাদের স্টোরেজ বেশি, সবকিছু একটু ফ্যাসিলিটি অনেক কিছু বেশি, নিজের ডোমেইনে কাজ করা যায়। সো ইমেল অ্যাড্রেসটা নিজের ডোমেইনে থাকে @gmail.com না @company.com, কোম্পানি আমার নাম, কোম্পানির নেম যেটা হবে সেটা .com। সো এই যে পেইড ইউজাররা, এরকম পেইড ইউজাররা এটা পেমেন্ট করছে কিসের জন্য? তারা একটা সফটওয়্যারকে ইউজ করছে, তার কাছে সফটওয়্যারটা সেল করা হচ্ছে অ্যাজ এ সার্ভিস, নট অ্যাজ এ সফটওয়্যার। তাকে আমরা বলি হচ্ছে সাস, সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। ইভেন এটা মাইক্রোসফট অফিসেরও আছে। অফিস 365 যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে অনলাইন, O365 বা অফিস 365 বলে। আপনি অনলাইনে গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট ইউজ করবেন, and you will be paying $8 per month per user to use that. That's a SaaS, software as a service। তার মানে সফটওয়্যার এজ এ সার্ভিস যখন আমি ইউজ করছি, তখন সফটওয়্যারের ভিতরে কি নলেজ, এই যে ইন্স্যুরেন্সের এক্সাম্পলটা দিয়েছিলাম, যদি আমার কোনো ওইরকম থার্ড পার্টি যদি এরকম হতো যে আমার ব্যাকআপটা রাখছে সফটওয়্যার এজ এ সার্ভিস হিসেবে, সেই ক্ষেত্রে আমার ইন্ডাস্ট্রি নলেজ তার জানা থাকা লাগবে, তার সফটওয়্যারটা হ্যাজ টু বি অ্যালাইন্ড উইথ মাই প্র্যাকটিসেস, রাইট? The next category of cloud services called PaaS, PaaS, P for parrot, PaaS, which is elaboration হচ্ছে কি platform as a service। Platform as a service, what is a platform? Platform can be of two kinds generally. One হচ্ছে কি operating system, আর একটা হচ্ছে database system। প্ল্যাটফর্ম কিরকম? সে আমরা যে ফোন ইউজ করি, তাই না? এই ফোনটা ইজ অ্যান অ্যান্ড্রয়েড ফোন। আমার হাতে যে ফোনটা, ইটস অ্যান অ্যান্ড্রয়েড ফোন। I don't use Android, I use the apps installed in an Android। কিন্তু অ্যাপটা ইনস্টল করতে পারতাম না যদি এটার মধ্যে অ্যান্ড্রয়েডটা না থাকতো। অ্যাপটা যে একটা সাউন্ড তৈরি করবে, সেই সাউন্ডটা আমি শুনতে পারতাম না হার্ডওয়্যার দিয়ে যদি এখানে অ্যান্ড্রয়েড না থাকতো। সো দ্য অ্যান্ড্রয়েড ইজ এ প্ল্যাটফর্ম which allows app installation, which allows interaction between the application and the hardware. So that's a platform। ঠিক আমাদের উইন্ডোজ একটা প্ল্যাটফর্ম, ম্যাকবুক আমরা যখন ইউজ করছি এখানে ম্যাক ওএস যে অপারেটিং সিস্টেমটা, দ্যাটস আ প্ল্যাটফর্ম। সার্ভার যখন ইউজ করছি ওখানে উবুন্টু, ইউনিক্স, লাইনাক্স, নোবেল, নেটওয়ার্ক, নানান রকমের প্ল্যাটফর্ম আছে। কোন সার্ভিস প্রোভাইডার তারা অ্যাপ্লিকেশনটা দেয় না, বলে আপনার অ্যাপ্লিকেশন আপনি ওখানে রান করবেন থার্ড পার্টির কাছে, বাট দে উইল প্রোভাইড ইউ আ প্ল্যাটফর্ম অফ ইউর চয়েস। আপনি বলছেন আমি লিনাক্স ইউজ করবো, দে উইল প্রোভাইড ইউ আ লিনাক্স প্ল্যাটফর্ম উইথ এ হার্ডওয়্যার। তাহলে আপনি জানেনও না যে আপনি কোথায় হোস্ট করতেছেন, বাট আপনি আপনার অ্যাপ্লিকেশনটা ওই প্ল্যাটফর্মে ইনস্টল করতেছেন and you are using it। So you're not using their application as a service, you're using their platform as a service and hosting your own application on their platform. That is a second type of cloud। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। আমি যখন সাস ইউজ করছি, সফটওয়্যার এজ এ সার্ভিস, তখন তো হচ্ছে আমি আপনি এক্সাম্পল দিলেন সিআরএম। এখন Right. সিআরএম এ তো আমার কাস্টমারের অনেক ডেটা এখানে থাকে, সো আমি কি ওইটাকে তখন পাস হিসেবে ইউজ বলতে পারি, যেহেতু ডেটা এখানে থাকতেছে, এটা তো একটা প্ল্যাটফর্ম, রাইট?
ডেফিনেটলি, আবার বাট সে আমি এট এ টাইম সে সফটওয়্যার হিসেবেও সার্ভিস দিচ্ছে। রাইট রাইট আমি যখন ডেটাবেস বলছিলাম যে পাসের মধ্যে দুইটা অংশ, আমি আরেকটু এক্সপ্লেন করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ওইখানে আমি ডেটাটা আমার রাখি ঠিকই, বাট আমি ডেটাবেস সার্ভিস ইউজ করি না, ওটাকে ডেটাবেস সার্ভিস হিসেবে ভাড়া নিই নাই, আমি একটা সফটওয়্যার সার্ভিস হিসেবে ভাড়া নিয়েছি, যার পিছনে ডেটা স্টোর করাও তার কাজ। বাট যখন আমি পাসে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিসে আমি যখন অপারেটিং সিস্টেম নিচ্ছি, অথবা আমি বলতেছি আমাকে একটা ওরাকল ডেটাবেস দাও, যেই ডেটাবেসে আমি আমার ডেটা রাখবো, সো ডেটাবেসের ভিতরে ডিজাইন কি হবে টেবিলের, আমি কিভাবে ডেটা সাজাবো, অল ইজ মাই হেডেক, নট দ্য প্রোভাইডার্স হেডেক। সেই ক্ষেত্রে আই এম ইউজিং দ্য ডেটাবেস সার্ভিস এজ এ প্ল্যাটফর্ম, নট ইন দিয়ার ডেটাবেস ডিজাইন। বাট ওই যে সিআরএম এর এক্সাম্পলটা দিলাম, ওখানে ডেটাবেসের ডিজাইন, কোন টেবিলে কোন ডেটা থাকবে, এভরিথিং ইজ অফ দ্যাট কোম্পানি। আই এম নট ইউজিং দ্য ডেটাবেস সার্ভিস, I am using the application service that backended they are maintaining a database is their headache. But when I take part of pass the database service, তখন database এর ভিতরে কি থাকবে, কি স্টাইলে থাকবে, কি ডিজাইনে থাকবে, কোন ডেটা কত দিন থাকবে, everything is my design, my headache. It's not the provider's headache. Then I am using it as a platform. Clear? Yes, sir. Thank you. Great. And the third kind of cloud service is called IaaS, infrastructure as a service. Infrastructure as a service, যেটা হচ্ছে কি প্লেন এন্ড সিম্পল স্টোরেজ বা হার্ডওয়্যার। আমাকে আমি বলে দিচ্ছি আমার লাগবে হচ্ছে কি জিওন প্রসেসর 4.6 গিগাহার্টজ এর 4 কোরের 4টা জিওন প্রসেসর লাগবে, র্যাম লাগবে হচ্ছে কি এত টেরাবাইট, স্টোরেজ লাগবে হচ্ছে কি এত হাজার টেরাবাইট। এভাবে করে আমি কিছু স্পেসিফিকেশন দিয়ে দিচ্ছি, তারা আমাকে একটা হার্ডওয়্যার দিচ্ছে যেটার মধ্যে প্ল্যাটফর্মটা অর্থাৎ অপারেটিং সিস্টেমটা ডেটাবেসটা ইনস্টল করাটা আমার কাজ। I own the platform, I own the database, I own the application installed on the platform, and I own the data. I am only taking infrastructure as a service. Okay, so these are the 3 stages of cloud services. যখন আমরা cloud বলি, these are the 3 stages. Now again getting back to your যেখান থেকে আমরা এই পুরো ট্যানজেন্ট আলোচনাটাতে ঢুকে গেছি, একটু শাখা একটা আলোচনা ঢুকে গেছিলাম, সেই কোশ্চেনটা ছিল হচ্ছে কি যে যদি আমি এরকম কোথাও হোস্ট রাখি, এই আমাদের পারপাস এই হোস্টিং এর যদিও প্রাইমারি হোস্টিং না, ক্লাউড সার্ভিস জেনারেলি ব্যাকআপের জন্য না, প্রাইমারি হোস্টিং এর জন্য বেশি রাখা হয়, ব্যাকআপের জন্য কেউ কেউ রাখে। হ্যাঁ, তো ব্যাকআপ হোক আর প্রাইমারি হোক, যদি থার্ড পার্টির কাছে আমরা যখন রাখি, তখন থার্ড পার্টির কি আমাদের বিজনেস এর নলেজ থাকার দরকার আছে কিনা। সো আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার, যে কোন ক্ষেত্রে দরকার আছে, কোন ক্ষেত্রে আসলে দরকার নাই। এবং মোস্ট ক্ষেত্রে দরকার নাই, কারণ যখন আমি ব্যাকআপ হিসেবে রাখি, I just use them as a platform or as a infrastructure, mostly as a infrastructure as a service. So I use their hardware to store all my applications and data into their hardware, and that hardware is a black box for them. They don't know what is inside. I have only rented a space. That's why they don't need the industry expertise. বুঝা গেছে? Sir, thank you, sir. Clear একদম। Great. The cloud service is a contemporary concept, so it's important to understand this concept as well. হ্যাঁ, এটাও ভালো জিনিস, যেটা এই কনসেপ্টটা ক্লিয়ার করা দরকার। তো এই ছিল হয়ে গেল। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। এটার জন্য সবার আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ওকে, দেন লেটস গেট ব্যাক টু দ্য ডিসকাশন। সো আমরা বলছিলাম যে স্পেসিফাই ব্যাকআপ অ্যান্ড অফসাইট স্টোরেজ প্রসিডিউর। সো ব্যাকআপ অ্যান্ড অফসাইট স্টোরেজ ডিসকাস, যে ব্যাকআপ এবং অফসাইট সেটা হতে পারে বিভিন্ন ধরনের। অনেক সময় এই যে প্রসিডিউর যখন বলছি, হোয়াট ইজ প্রসিডিউর, প্রসিডিউর হতে পারে যে দিনের শেষে রাত্রেবেলা রাত 12টার সময় গিয়ে আপডেট হবে, সারাদিন এখানে যা ট্রানজাকশন হলো প্রাইমারি সিস্টেমে, ব্যাকআপ সিস্টেমে ওটা রেপ্লিকেট হবে, কোনো কারো ক্ষেত্রে সপ্তাহে রেপ্লিকেট হবে। একটা সময় ছিল যখন অনলাইনে এভাবে সম্ভব ছিল না, ইন্টারনেট ব্যান্ডউইথ এরকম ছিল না, কানেক্টিভিটি এরকম ছিল না। আমি 2003-এর কথা বলছি, 2002-3-এ আমি একটা অর্গানাইজেশনে কাজ করতাম এবং আমার জব ছিল এরকম আইটি রিলেটেড, এরকম সার্ভার টার্ভার মেনটেন করতাম। তো ওই জায়গায় আমার অফসাইট ব্যাকআপ নিতে হইতো। অফসাইট ব্যাকআপের জন্য আমি করতাম কি, তখন টেপ ড্রাইভ বলে এক ধরনের ড্রাইভ ছিল। টেপ গুলো মানে একটা ক্যাসেটের মতো অনেক মোটা, অনেক ইয়েতে, ওখানে সে তখন ছিল বোধহয় হাইস্ট ছিল 64 গিগাবাইটের একটা টেপ পাওয়া যেত। সে টেপের জন্য আমাদের মেশিন থাকতো, ওই টেপটা সার্ভারের মধ্যে লাগানো থাকতো, প্রতি রাতে সার্ভারের থেকে টেপে ব্যাকআপটা কপি হতো পুরোটা। আমাকে পরের দিন ওই 2টা টেপে ব্যাকআপ হতো, আমি 2টা টেপ একটা পাঠাতাম হচ্ছে কি আমাদের পোস্তগোলা একটা অফিস ছিল, মানে তেজগাঁতে মেইন অফিস ছিল, পোস্তগোলাতে একটা ব্রাঞ্চ ছিল, ওই পোস্তগোলা ব্রাঞ্চে একটা কপি পাঠাতাম, আরেকটা কপি পাঠাতাম হচ্ছে কি শীতলপুরে, চিটাগাঙে শীতলপুরে।
to just ensure the disaster recovery procedure part হিসেবে I have two offsite backups, but এগুলো কিন্তু টেপে, so these are not online backups. আমাকে যদি রেস্টোর করতে হয় ওই টেপটা শীতলপুর থেকে এনে বা পোস্তাগোলা থেকে এনে দেন আমাকে আবার টেপটা ভিতরে ঢুকে নতুন সিস্টেমের ভিতরে ঢুকে ওই টেপটাকে আবার কপি করতে হবে ইনটু ডেটাবেস, তাহলে আমি রিকভার করতে পারবো। সো দ্যাট ডেজ দোজ ডেজ ওয়ার আ লিটল ডিফিকাল্ট। তারপরে আমি ওখানে কি করতাম, আই হ্যাড 7 টেপস, 14টা টেপ। এই 14টা টেপ হচ্ছে আমার লেখা থাকতো, এটা হচ্ছে সানডে, এই দুটো হচ্ছে সানডে টেপস, এই দুটো হচ্ছে মানডে টেপস, এই দুটো হচ্ছে টিউসডে টেপস। সানডেতে কপি করে ওটা চলে যেত, ঠিক স্যাটারডেতে ওই সানডে টেপটা পোস্তগোলা থেকে এবং শীতলপুর থেকে আমার কাছে ব্যাক করতো, তো দ্যাট আমি পরের সানডেতে যাতে আবার ব্যাকআপ নিতে পারি, সেটা রোটেট করতো 7 দিনেরটা। তো এই যে সিস্টেমে, এইটাও একটা ডিজাস্টার রিকভারি প্রসিডিউর পার্ট। সো দিস ইজ এ প্রসিডিউর হাউ উই ডু ইট, whether it is an online backup, ekdom real time replicated, whether it is an offsite backup, an offline backup, whether it is intermittent replication, whether it is copy of partial data. So there can be different procedures, there can be different decisions based on the business priority, affordability, and cost benefit analysis end of the day. Okay, so these are specifying backup and offsite storage procedure. Then comes testing and maintaining the DRP. So testing, just like BCP, it is important to test. আমরা এটাকে বলা হচ্ছে ড্রাই রান করা, হ্যাঁ ড্রাই রান করা। ড্রাই রান মানে হচ্ছে গিয়ে রিয়েল ডিজাস্টার হয় নাই, বাট উই টেক অ্যান অ্যাজাম্পশন যে ডিজাস্টার হয়ে গেছে, we don't have the primary system any longer. How quickly and how do we recover from that disaster? So এইটাকে বলা হচ্ছে ড্রাই রান, যেটাকে হয়তো কোনো কোম্পানিতে কোনো স্যার অর্গানাইজেশন নট ক্লিয়ার স্যার, হোয়াট ইজ ড্রাই রান? ড্রাই রান, ওটা আমি বলছি আর এক্সপ্লেন করতেছি। সেটা হচ্ছে গিয়ে অ্যাজিউমিং টেকিং অ্যান অ্যাজাম্পশন যে ইউ হ্যাভ হিট আ ডিজাস্টার, যদিও রিয়েল ডিজাস্টার হয় না। আমরা ফায়ার ড্রিল করি না, যে ধরে নেই ফায়ার লাগছে, সবাই মিলে সিঁড়ি Yes, দিয়ে sir. নামতেছে ফায়ার স্কেল দিয়ে, হ্যাঁ, তারপরে নিচে নেমে আগুন নিবানোর একটা মহড়া করি, দ্যাটস কল্ড ড্রাই রান, দ্যাটস কল্ড ড্রাই রান। যে এটা আমি এমনি এই জিনিসটাকে টেস্ট করতেছি, যে সত্যি সত্যি ডিজাস্টার হলে আমি এভাবেই করেই করবো, তো এটাকে টেস্ট করতেছি, এটাকে বলা হচ্ছে ড্রাই রান। ওকে, এই টেস্টিং Yes, এর খুব sir. প্রয়োজন, এই টেস্টিং রেগুলারলি করতে হয়, কারণ আমাদের অর্গানাইজেশনের বিভিন্ন প্রায়োরিটি, বিভিন্ন অ্যাসেটস, বিভিন্ন প্রসিডিউর অলওয়েজ ডাইনামিক, চেঞ্জ হতে থাকে। সো যদি রেগুলার টেস্ট না করা হয় তাহলে ডিআরপি বা বিসিপি উইল ফল বিহাইন্ড। Your things got changed, DRP is stating it in a old way. So যখন আপনার রিয়েল ডিজাস্টার হবে, যখন আপনি প্ল্যানটা নিয়ে কাজ করতে যাবেন, সামথিং মে নট ওয়ার্ক। তো এই কারণে এটাকে টেস্ট করতে হয় অন এ রেগুলার বেসিস এন্ড আপডেট করতে হয়, দ্যাট ইজ মেইনটেইনিং ডিআরপি, এটাকে রেগুলার আপডেট করতে হয়। সো দিস ইজ ডিজাস্টার রিকভারি, পোস্ট ডিজাস্টার, হ্যাঁ, ডিজাস্টার রিকভারি প্ল্যান। ক্লিয়ার মোটামুটি? এটা নিয়ে কোনো কোশ্চেন? No, sir, clear. Great. এইবার we are entering into a different discussion, যেটা আমরা আগে কিছু ডিসকাশন করেছিলাম বিভিন্ন টুলে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এগুলো ডিসকাস করি নাই তো আগে, না আগের ক্লাসে, মানে রিপিট হয়ে যাচ্ছে না তো? এইটা স্যার ডিসকাস করেন নাই। ওকে, গুড, ঠিক আছে। অনেক সময় এরকম হয়, আমি একটু কনফিউজড হয়ে যাই, বিকজ অনেক ক্লাস নেওয়া হয় তো, খালি মনে হয় যেটা বোধহয় আলোচনা করে ফেলছি। আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। আচ্ছা, এই জায়গায় হচ্ছে গিয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদের দেখবেন সব জায়গায় প্রত্যেকটা টপিকের নিচে রেফারেন্স টু, মানে হচ্ছে কি এটা বইটা, হ্যাঁ, এমআইএস যে বইটা, ও ব্রেইনের যে এমআইএস বইটা, তার চ্যাপ্টার 8 এর সেকশন 8.4 এর রেগুলার ডিটেইল আছে। সো হোয়াট আই এম ডুইং, আই এম পুটিং দ্য রেফারেন্সেস ফর ইউর বেনিফিট, যে আপনারা যখন প্রিপারেশনের জন্য পড়বেন তখন এক্স্যাক্টলি কোথা থেকে পড়বেন এই জিনিসগুলো, হ্যাঁ। কিন্তু আমি কি করছি, আলোচনার মাধ্যমে কনসেপ্ট গুলাকে ক্লিয়ার করে দিচ্ছি, সো রিডিং এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্যাট এন্ড রিমেম্বারিং দ্যাট বিকাম ইজি ফর ইউ। So that is my purpose of discussion. So ওই জায়গায় প্রত্যেকটার ওই চ্যাপ্টারের রেফারেন্স এবং সেকশনের রেফারেন্স গুলো দেওয়া আছে, ওকে? স্যার এখানে আমার একটা রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে স্যার বলো। আপনি যেগুলা পড়াচ্ছেন জি। আমাদের খুব ক্লিয়ারলি কনসেপ্ট আসছে, বাট এটা যদি সাথে স্লাইডটা থাকতো, আই মিন হচ্ছে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা থাকতো, তাহলে আমার মনে হয় সেটা আরো ফ্রুটফুল হইতো, এভারলাস্টিং হইতো। ইজ ইট পসিবল? গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বলতে আপনি কি বোঝাচ্ছেন, একটু যদি ক্লিয়ার করেন। যেমন ধরেন স্যার, আপনি যেমন সফটওয়্যারের যে ইয়েগুলো বুঝালেন, এখানে তো আমরা শুধু হচ্ছে হেডলাইন গুলা দেখতে পাচ্ছি,
তো এটা ডিটেলসটা যদি আমাদের সামনে প্রেজেন্ট করা থাকতো তাহলে হয়তো আমাদের আরো ইভারলাস্টিং হইতো মেমোরিতে সেটা, এটা আর কি স্যার। আহ একটু ডিফিকাল্ট, সেটা হচ্ছে গিয়ে আহ যেমন হচ্ছে গিয়ে আমি যদি এর আগের ইয়েতে যাই, আলোচনা যাই, আইডেন্টিফাই and assess disaster risk. So what I can do at best is a risk assessment এর যে ডায়াগ্রামটা আমি যেটা বলছিলাম, যে probability of happening and impact of happening, যেটা মিলে আমরা স্কোরিং করবো, ওইটাকে হয়তো এখানে স্টেট করা যেত। that I agree can be improved, but not in all cases এ আসলে এটার আরো কিছু জিনিস স্লাইডে আনাটা সম্ভব। এগুলো মোস্টলি টেক্সট হয়ে যেত। So এটি আমার সাইড গুলো would have ended up in becoming books, part of the book. হ্যাঁ, তো এখানে আলোচনাটা করি, আলোচনার জন্য অ্যাঙ্কর গুলো হচ্ছে এখানে, সো দ্যাট ইউ ক্যান রিলেট ওকে ইয়েতে। ওকে স্যার। আর ডিটেলটা আপনার বইয়ে পেয়ে যাবেন, বাট কিছু কিছু ক্ষেত্রে আই উইল ইউজ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ওকে, কিছু কিছুতে উইল হ্যাভ দিস। ওকে, যেখানে ইয়েস স্যার, আসলে বুঝতে এইটাই সুবিধা চাচ্ছিলাম স্যার। হবে। ওকে, গুড। বাট স্টিল নেভার বি ডিসকারেজড। হ্যাঁ, এই যে আপনি কোশ্চেনটা করছেন, আই এম হ্যাপি। হ্যাঁ, এই ইনপুট গুলো, ফিডব্যাক গুলো ইজ ইম্পর্টেন্ট, সো দ্যাট ইউ হ্যাভ মোর ক্লারিটি এন্ড আই ক্যান অলসো টেক ইন। আচ্ছা, সো এবার আমরা আসি হচ্ছে ডিসকাসিং এ টেক টুলস ফর প্রোটেক্টিং আইএস রিসোর্স। আমরা এর আগের ক্লাসে দেখবেন, এর আগের ক্লাসে তার আগের ক্লাসে আমরা অনেকগুলো ইনফরমেশন সিস্টেমের থ্রেট নিয়ে আলোচনা করেছি, যে কোন পর্যায়ে কোন ধরনের থ্রেট আসে, কোন ধরনের ভালনারেবিলিটি থাকে, কেন ইনফরমেশন সিস্টেম ভালনারেবল। এই আলোচনাগুলো আমরা আগে করে আসছি। হ্যাঁ, আমাদের সিকিউরিটি অবজেক্টিভ গুলো কি কি থাকে, 3 রকমের অবজেক্টিভ আমরা আলোচনা করেছিলাম, ইফ ইউ রিমেম্বার, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেইলেবিলিটি। সেইটার পার্সপেক্টিভে কি কি ধরনের থ্রেট আমাদের থাকে, কি কি ধরনের রিস্ক আমাদের থাকে, আমরা আলোচনা করে আসছিলাম। নাও we are discussing the protection methods, the protection tools. ওই থ্রেড গুলা থেকে, ওই ভালনারেবিলিটি গুলা থেকে প্রোটেকশনের জন্য সাধারণত কি কি ইউজ করা হয়। and just understand this, that this is not an exhaustive list. এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, বাট দিজ আর দ্য কমন থিংস উই ইউজ। ওকে, এবং আমাদের সিলেবাসের জন্য এবং পরীক্ষার জন্য এনাফ টু নো। বাট এর বাইরেও অনেক কিছু থাকতে পারে, which will be good to know, and if you encounter in any organization, that's fantastic, you get to know that better. So আমরা সাধারণত যেটা হয় যে, আমরা কনফিডেন্সিয়ালিটি যখন বলতেছি, আমরা যখন সিকিউরিটি বলতেছি, ইনফরমেশন সিকিউরিটির অবজেক্টিভ 3টা আলোচনা করেছিলাম অনেক আগে। একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি, একটা হচ্ছে ইন্টিগ্রিটি, একটা হচ্ছে অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটি কি? Any individual should get access to information that on a need to have basis, অর্থাৎ তার যে ইনফরমেশনটার অ্যাক্সেস, তার যে ইনফরমেশনটা তার জবটাকে ফুলফিল করার জন্য প্রয়োজন, তার শুধু সেই ইনফরমেশনটুকু অ্যাক্সেস থাকা উচিত। আরেকভাবে বললে, শুধুমাত্র তারই অ্যাক্সেস থাকা উচিত কোন একটা পার্টিকুলার ইনফরমেশন, যার জবটা পারফর্ম করার জন্য ওই ইনফরমেশনটা লাগবেই। তার মানে একজন ইন্ডিভিজুয়ালের কতটুকু অ্যাক্সেস থাকবে, যতটুকু তার জবটা পারফর্ম করার জন্য লাগবে। কোন ইন্ডিভিজুয়ালের যে কোনো একটা পার্টিকুলার অ্যাক্সেস লাগবে, একই উত্তর, যার ওই পার্টিকুলার ইনফরমেশনটা দরকার তার জবটা পারফর্ম করার জন্য। তার মানে এটাকে বলে নিড টু হ্যাভ বেসিস। আমাদের দেখবেন অর্গানাইজেশনে বা ইয়েতে অনেক সময়, আমি যে অর্গানাইজেশনে এখন আছি, ওখানে আমাকে গতকালকে আইটি থেকে হঠাৎ করে বলছিল যে, স্যার আপনাকে আমরা অল অ্যাক্সেস দিয়ে দেবো, অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে দেবো। ওর হিসেবে কথা পেয়েছি, ঠিক আছে, আমরা অ্যাডমিন অ্যাক্সেস দেবো একটা পার্টিকুলার সিস্টেমের, অ্যাডমিন অ্যাক্সেস দেবো। ওয়াই? আমি কি কোনোদিন গিয়ে এই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেট করব? আমি কি কোনোদিন এই সিস্টেমে গিয়ে, ডু আই নিড টু সি চেঞ্জ এনিওয়ানস পাসওয়ার্ড? Am I that person? I'm not that person. I might be senior. I might be a senior person. I might be responsible for a lot of things. But that doesn't mean that I will end up engaging my time in changing someone's password, in solving someone's problem. এই ধরনের সিস্টেম প্রবলেম, আমার অ্যাডমিন হওয়ার কোনো প্রয়োজন নেই। আই শুড বি আ সিম্পল ইউজার, যার যেই ধরনের রিপোর্ট প্রয়োজন, যেটুকু ইনফরমেশন প্রয়োজন, ঠিক ততটুকুই আমাকে অ্যাক্সেস দিবে, whoever I am. That's the key of কনফিডেন্সিয়ালিটি অবজেক্টিভ ফুলফিল করার জন্য। এছাড়াও আরো অনেক এরিয়া আছে যেগুলো আমরা আগে আলোচনা করছি, বাট দ্যাট ইজ দ্য কি। এখন এইটা করতে পারার জন্য, এইটা অ্যাচিভ করতে পারার জন্য, একটা ইনফরমেশন সিস্টেম, the first thing we need is identity management. I am I, this is me, and you are you. Identity management, যেটা আমরা করি কিভাবে নর্মালি,
নর্মালি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে করি, সবচেয়ে কমন যেটা দেখি। সো আইডেন্টিটি ম্যানেজমেন্ট ইজ এ ম্যানেজমেন্ট প্রসেস, যেটার মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েশন, ইউজার নেম পাসওয়ার্ড রেভোকেশন, অর্থাৎ রেভোক করা। একজন এমপ্লয়ি চলে গেল, তার ইউজার নেম পাসওয়ার্ড আমি রেখে দিলাম, সে কম্পিটিশনে গিয়ে জয়েন করলো, স্টিল হ্যাজ অ্যাক্সেস টু মাই সিস্টেম, সমানে দেখতে পারে আমি কি ট্রানজাকশন করছি, কোন কাস্টমার সাথে কোন ডিল করতেছি। তাহলে হলো, দ্যাটস অলসো পার্ট অফ আইডেন্টিটি ম্যানেজমেন্ট, যে আমি তাকে অথেন্টিকেট করব কিভাবে, তার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করব কিভাবে, তাকে আইডেন্টি চেক করব কিভাবে, তাকে রিভোক করব কিভাবে, স্টপ করব কিভাবে। দ্যাটস অথেন্টিকেশন ম্যানেজমেন্ট আন্ডার আইডেন্টিটি ম্যানেজমেন্ট। দ্যাট ইজ অথেন্টিকেশন। তো সেটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে হতে পারে, সেটা ওটিপি দিয়ে হতে পারে, বিভিন্ন ভাবে অথেন্টিকেশন হতে পারে। সেটা হতে পারে ইভেন কোন কম্পিউটার দিয়ে অ্যাক্সেসটা অ্যালাউড, সেই কম্পিউটারের একটা পার্টিকুলার আইডেন্টিটি, নট দ্য ইউজার। There are a lot of systems, there are a lot of situations where you will see a particular computer device এর access আছে, not personal. তো এই ডিভাইসে যে পার্সন ইউজ করবে সেই পার্সন অ্যাক্সেস করতে পারবে পার্টিকুলার ইনফরমেশন। So that is also authentication. How do you authenticate? Then passwords, we know this is the most common thing. This is the thing we are স্যার basically এখানে আরেকটা পরিচিত। বিষয়, যেমন হচ্ছে আমরা যদি একটা আইডি খুলি, ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া হয়, এখন আমি তো যে কোনো ডিভাইস দিয়ে সেখানে অ্যাক্সেস নিতে পারি, লাইক Right? ফেসবুক, জিমেইল। এখন তারা তো আমাকে একটা আইডি দিয়েছে, আমি 100 জনকে দিয়ে এটা ইউজ করাচ্ছি, সেই ক্ষেত্রে স্যার? সেক্ষেত্রে it is compromised, which is a violation of the policy. And who is in problem? আপনি খুব করে আপনার জিমেইলের ইমেল অ্যাড্রেস আপনার পুরো ক্লাসের সবাইকে দিয়ে দিলেন। কোনো একজন দুষ্টু বুদ্ধি করে, কথার কথা, গভর্নমেন্টের একজন হাই অফিসিয়ালকে কিংবা প্রাইম মিনিস্টারকে একটা থ্রেটনিং মেইল পাঠিয়ে দিল আপনার ইমেল অ্যাড্রেস থেকে। দেন এনএসআই এসে বা র্যাব এসে কার কলারটা ধরবে, কার ঘাটটা ধরবে? আপনার সেই বন্ধুর। ক্ষেত্রে আমাকে ধরবে। সেক্ষেত্রে আপনাকে ধরবে, তাই না? সো হু ইজ অ্যাকাউন্টেবল টু এনশিওর যে আমার পাসওয়ার্ডটা 150 জনের কাছে নাই? যার পাসওয়ার্ড, সে অ্যাকাউন্টেবল solely. So it's part of a policy, it's part of a management process. Okay, so no company, no system can protect, and now no system can protect বলে ভুল হবে, lot of systems can protect, but no system সাধারণত commonly এইটার মনোযোগী হয় না যে একজন ইউজার তার নিজের ইউজার নেম পাসওয়ার্ড বিনা কারণে বা ইচ্ছা মতো বিভিন্ন জনকে ছড়ায় বেড়াবে, কারণ ওখানে সিকিউরিটি রিস্ক ইনভলভ তার জন্যই, বিকজ হি অর শি ইজ দ্য সোলো রেসপন্সিবল অ্যাকাউন্টেবল পারসন ফর দ্যাট। ওকে, সো দ্যাটস নট আ জেনারেল প্র্যাকটিস, বাট এইটা কোন সিস্টেম এটাকে যদি এরকম হয় যে সে আপনি নেটফ্লিক্স, কথা নেটফ্লিক্স ইজ এ মুভি শো প্ল্যাটফর্ম। নেটফ্লিক্সে ইউ রেজিস্টার ইউজার, দে উইল মেনশন যে আপনি কয়টা ডিভাইস দেখবেন, আপনি কত টাকা দিচ্ছেন তার উপর আপনি কয়টা ডিভাইসে চালাতে পারবেন। টেলিভিশনে চালাবেন, ল্যাপটপে চালাবেন, মোবাইলে চালাবো, আমি 3টে ডিভাইস। মেবি আমার ওয়াইফ তার মোবাইলে চালাবে, ওয়াচ ইট, বাট স্টিল আমি কথা উদাহরণ হিসেবে বলতেছি। তো এরকম যদি হয়, আমার বাচ্চারা ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেছে, ইফ দে যদি তারাও চাই দেখতে, তাহলে মেবি আই উইল এন্ড আপ হ্যাভিং 6 ডিভাইসেস। 6 ডিভাইসের জন্য আমার পেমেন্ট বেশি হবে। 7th ডিভাইস যদি এখন আমি আমার কাজিনকে পাসওয়ার্ড শেয়ার করে দিছি এবং একই সঙ্গে আমরা সবাই দেখতেছি, 7th ডিভাইস লগ ইন করতে গেলে হি উইল নট বি অ্যালাউড, মাই কাজিন উইল নট বি অ্যালাউড। সো দ্যাটস এ ডিভাইস প্রোটেকশন। সো ইট ডিপেন্ডস অন দ্য হোয়াট কাইন্ড অফ সার্ভিস ইট ইজ, তার উপরে ডিপেন্ড করবে যে ডিভাইস সংখ্যা, ডিভাইসের আইডেন্টিটি, এগুলি করা হবে। আবার অনেক ক্ষেত্রে কি হবে, যেমন অনেক রিসার্চ অর্গানাইজেশন বা যেখানে ডেটা খুব সেন্সিটিভ, ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ইজ নট এনাফ। ওইখানে they will also ensure that you are logging in from a particular device. আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে অন্য কেউ অন্য ডিভাইস থেকে লগ ইন করতে পারবে না। অনেক সময় উই স্পেসিফাই লোকেশন, আমার যদি বাসার লোকেশনে, যে বাসার আইপি অ্যাড্রেসটা দেওয়া আছে, অফিসের আমার লোকেশনটা দেওয়া আছে, এই দুটো লোকেশন ছাড়া আমি সিস্টেমে কখনো ঢুকতে পারবো না, হতে পারে, ইট ক্যান বি রেস্ট্রিক্টেড অ্যাজ ওয়েল। সো ইট ভ্যারিজ, হ্যাঁ, সিচুয়েশন টু সিচুয়েশন, নিডের উপরে বেস করে ভ্যারি করবে। সো অথেন্টিকেশন ইজ অ্যাবাউট ম্যানেজিং অল দিস সিনারিওস, that how your access will be managed, how your access will be controlled and regulated. Okay, that is authentication. এখানে password is one of the tools
পাসওয়ার্ড ইজ ওয়ান অফ দ্য টুলস, পাসওয়ার্ড দিয়ে করা হবে। আপনি যদি দেন কামস হচ্ছে টোকেনস, দেখবেন অনেক ওয়েবসাইটে আপনি হ্যাঁ তুমি বল খেলছো, আচ্ছা বল খেলো, সরি হ্যাঁ ছোট ছেলে, তো মাঝে মাঝে চলে আসে। এনিওয়েজ, যেটা বলছিলাম যে টোকেন টোকেন হচ্ছে গিয়ে এখন একটু কম দেখা যায়, বাট খুব কমনলি এখন একটা জিনিস দেখা যায়। যেমন এইচএসবিসি ব্যাংক আগে ইউজ করতো, এইচএসবিসি ব্যাংক এখন হচ্ছে কমার্শিয়াল অপারেশন করে, শুধু শুধু কমার্শিয়াল ব্যাংকিং করে, তো পার্সোনাল ব্যাংকিং কম করে, খুব সিলেক্টিভ ইউজারের সাথে। তো আমার যখন এইচএসবিসি ব্যাংকে আমি ব্যাংকিং করতাম, তখন দে প্রোভাইডেড মি উইথ আ হার্ডওয়্যার ডঙ্গল, একটা ছোট্ট কালো রঙের এরকম ওভাল শেপের একটা পার্টিকুলার ডিভাইস, যেটার মধ্যে কন্টিনিউয়াসলি আমি চাপ দিলে অনকুল একটা র্যান্ডম নাম্বার উঠছে। আমি অনলাইন ব্যাংকিং করতে গেলে আমার ইউজার নেম পাসওয়ার্ড যেটা আছে সেটা তো দিচ্ছি, তারপর ওখানে থার্ড একটা ঘর আছে যেখানে ওই নাম্বারটা পুট করতে হবে, টোকেন নাম্বার। এই টোকেনের যে র্যান্ডম যে লজিকে এই ডিভাইসের মধ্যে নাম্বারটা উঠছে, এইচএসবিসি সার্ভারও ওই একই লজিককে এই র্যান্ডম নাম্বারটা জেনারেট হচ্ছে। সো দে নো এক্স্যাক্টলি আমার ডিভাইসে কোন নাম্বারটা এই মোমেন্টে উঠছে। হ্যাঁ, তো ওইটা দিয়ে তারা অথেন্টিকেট করছে আমাকে। জাস্ট গিভ মি আ সেকেন্ড। সরি, সো আই ওয়াজ সেইং যে ওই স্যার ডিভাইসে যে এখানে নাম্বারটা হচ্ছে, জি। আর একটু যদি ক্লিয়ার করতেন। আমি এইচএসবিসি ব্যাংকে গিয়েছিলাম, এটা অনেক হসপিটালও এটা ইউজ করে। রাইট। তারা হচ্ছে আমাকে ভিতরে অ্যাক্সেস দেওয়ার আগে আমার কন্টাক্ট নাম্বারটা নেয়, এটা দিয়ে হচ্ছে তারা একটা টেক্সট করার পর সাথে সাথে আমার একটা টোকেন নাম্বার জেনারেট হয়, সেটা ওখানে চলে যায়। আপনি কি এটা বুঝাচ্ছেন ওকে, স্যার? সেটাকে বলা হচ্ছে ওটিপি। হ্যাঁ, আপনি যেটা বলছেন ওটিপি। সেটা হচ্ছে ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি। ও হ্যাঁ, ইয়েস স্যার। ওইটা আমরা এই যে 2FA লেখা আছে না, ওই ওই 2FA এর আন্ডারে পড়বে, ওটাকে বলা হচ্ছে ওটিপি। আমি যদি আপনাদেরকে এই অথেন্টিকেশন এটা দেখাই, এখন যেটা মডার্ন অথেন্টিকেটর, যেটা ডিভাইস ইন্ডিপেন্ডেন্ট, এই দেখেন আমার ফোনটাতে, জানি না ক্লিয়ার হচ্ছে কিনা। হ্যাঁ, ফোনটাতে দেখেন, আচ্ছা আমি একটু ব্যাকগ্রাউন্ড এটা অফ করে দিই, ব্লারটা। স্যার আমাদের কোম্পানিতে রুবলন নামে একটা সিস্টেম আছে, এটা কি সেই সিস্টেম? কি সিস্টেম নাম? রুবলন। রূপ রুবলন রূপলং, আচ্ছা কি করে জিনিসটা, সিস্টেমটা কি করে? মোবাইলে একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারে ইয়াতে ল্যাপটপে যখন ওপেন একটা করি কোড তখন আসতে থাকে, কোড বা ওয়ান্ডারফুল, পুশ দ্যাট ইজ দ্য টোকেন। ওইটা আপনি যেটা টোকেন, যেটা আমি এইমাত্র আপনাকে দেখাতে যাচ্ছিলাম আপনাদেরকে। আমার এই মোবাইলটাতে দেখেন নানান রকমের অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, আমার বিভিন্ন রকমের অ্যাকাউন্ট আছে আমার অনলাইনে, যেহেতু আমি একটু টেক সেভি, তো আমার বিভিন্ন ধরনের ফাংশন আছে, বিভিন্ন কোম্পানি আছে, তো আমার বিভিন্ন কোম্পানি অ্যাকাউন্ট আছে, বিভিন্ন জিনিস আছে। তো প্রত্যেকটার জন্য দেখেন একটা টাইমার, দেখেন একটা নাম্বার আছে, নাম্বারের পাশে একটা টাইমার উঠতেছে, তাই না? এবং টাইমারটা শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এবং টাইমারটা যখনই শেষ হয়ে যাবে আপনারা খেয়াল করেন, হ্যাঁ একটু জাস্ট নজর রাখেন, এখনই দেখেন একটা লাল হয়ে যাবে নাম্বারগুলো, কিছু নাম্বার, এবং চেঞ্জ হয়ে গেছে নাম্বারগুলো, রাইট, সব করে নাম্বার চেঞ্জ স্যার হয়ে গেল। দুইটার ইয়ে হচ্ছে দুই দুই রকমের। এটা আমিও পেয়েছি, ব্যাংকে যখন অ্যাক্সেস নিতে যাই, ব্যাংক যখন আমাকে আমার অ্যাকাউন্টে ঢোকার জন্য অ্যাক্সেস দেয়, তখন হচ্ছে একটা টোকেন নাম্বার দেয়, 8 ডিজিটের, 10 ডিজিটের, এটসেট্রা। ওইটা হচ্ছে আপনি যেটা বোঝাচ্ছেন টোকেন। টোকেন বাট টোকেন আর টু ফ্যাক্টর অথেন্টিকেশন, দুইটা অথেন্টিকেশন, নেচার তো অনেকটা দেখতে সেম দেখা যাচ্ছে, মানে ওকে, যেভাবে জেনারেট হয়। আপনি অ্যাবসলিউটলি রাইট। টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইনক্লুডস টোকেন and OTP and many other things. But token is part of two-factor authentication. তার মানে সব টোকেনই একটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন, কিন্তু সব টু ফ্যাক্টর অথেন্টিকেশন টোকেন না। এটা বোঝা গেছে? বুঝা গেছে স্যার, বাট কাইন্ডলি একটু যদি ইলাবোরেটলি ডিফার গুলো একটু ক্লিয়ার করে দিতেন, কেন এটাকে ওকে, টোকেন বলা টু হয়, ফ্যাক্টর অথেন্টিকেশন আলোচনা করলে 2FA? বুঝে যাবে। টোকেনটা হচ্ছে গিয়ে ইজ আ কাইন্ড অফ আ থার্ড এন্টিটি ফর অথেন্টিকেশন, যেটা এমন না যে আপনার সাথে ব্যাংকের বা আপনার সাথে ওই প্রোভাইডারের কোনো কমিউনিকেশন হচ্ছে, ওটিপিতে কি হচ্ছে, সে ওই সময় আপনাকে একটা মেসেজ পাঠাচ্ছে, তাই না?
ওই সময় আপনার একটা মেসেজ পাঠাচ্ছে, যার ফলে আপনি ওই কোডটা দিয়ে আপনি অথেন্টিকেশন করতে পারছেন ইউজার নেম পাসওয়ার্ডের সাথে সাথে। বাট বা অনেক সময় কি হয়, গুগল বা কি করে, আপনি যদি লগ ইন করতে চান একটা নতুন ডিভাইস থেকে, আপনার যে ডিভাইসটা অলরেডি লগ ইন করা আছে ওখানে একটা মেসেজ পাঠায়, প্রম্পট পাঠায়, নোটিফিকেশন পাঠানোর পরে আপনি ওখানে যদি অ্যালাউ করেন তাহলে আপনার নতুন ডিভাইসটা লগ ইন করতে পারবে। দ্যাটস অলসো টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো ওই জায়গায় আমি কোনো নাম্বার হয়তো পাচ্ছি না, আমি কোনো নাম্বার পাচ্ছি না। যখনই আমি নাম্বার পাচ্ছি কোন একটা ডিভাইস যেটা জেনারেট করছে, কোন একটা সফটওয়্যার বা ডিভাইস যেটা জেনারেট করছে কোন একটা লজিকের উপরে বেস করে, তখন ওটাকে আমরা বলছি একটা টোকেন। টোকেনটা ইন্ডিপেন্ডেন্টলি আমার কাছে আছে, ইটস নট ক্লিয়ার, কানেক্টেড উইথ দ্য, ক্লিয়ার স্যার। তখন হচ্ছে এটা টোকেন। আর যখনই কমিউনিকেশন হচ্ছে নাম্বার ছাড়াও আরো অনেকভাবে অথেন্টিকেট হচ্ছে, তখন আমরা এটাকে বলছি সেকেন্ড ফ্যাক্টর অফ অথেন্টিকেশন। অর্থাৎ প্রাইমারি ফ্যাক্টর ছিল ইউজার নেম পাসওয়ার্ড, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে কি এই জিনিসটা, ইট কুড বি আ টোকেন, ইট কুড বি আ ওটিপি, ইট কুড বি আ মেসেজ, ইট কুড বি আ প্রম্পট, ইট কুড বি রেকর্ডেড নাম্বার, আমার কাছে একটা কোনো কিছু, এটা আরেকটা পাসওয়ার্ড। তো তখন আমরা বলছি এটাকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা সেকেন্ড ফ্যাক্টর অথেন্টিকেশন। 15 মিনিটস, 15 মিনিট। সো তখন আমরা এটাকে বলছি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। ওকে, সো টু ফ্যাক্টর অথেন্টিকেশন বিভিন্ন টাইপ আছে, হতে পারে একটা প্রম্পট, হতে পারে হচ্ছে গিয়ে আমার অন্য ডিভাইসে একটা নোটিফিকেশন আসছে যেটাকে আমার ক্লিক করতে হবে, হতে পারে আমার ইমেইলে একটা লিংক পাঠিয়ে দেওয়া আছে, সেই লিংকটাকে ক্লিক করে, অনেক সময় বলা হয় না অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করার জন্য আপনি এই লিংকে ক্লিক করেন, লগ ইনের জন্য হতে পারে, আপনি লগ ইন করতেছেন, যেমন আমি একটা সার্ভিস ইউজ করি ডিজিটাল ওশন বলে একটা ক্লাউড সার্ভিস ইউজ করি, হ্যাঁ, ফর সার্টেন রিসোর্সেস। ওইখানে যখন আমি লগ ইন করি তখন সে কি করে, আমার ইমেইলে, আমার রেজিস্টার্ড ইমেইলে সেন্ড অ্যান ইমেল উইথ এ লিংক, যেখানে ক্লিক করলে আমার এই লগ ইনটা হবে। That's a two-factor authentication, but that's not a token. Okay? Two-factor authentication বিভিন্ন রকম হতে পারে। দেন হচ্ছে কি স্মার্ট কার্ড। স্মার্ট কার্ড এগেইন ইজ এ টু-ফ্যাক্টর অথেন্টিকেশন। স্মার্ট কার্ড হতে পারে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন, যে আমি কোন একটা জিনিসে লগ ইন করছি, আমাকে ওই কার্ডটাও স্ক্যান করাইতে হবে। আবার স্মার্ট কার্ড কুড বি জাস্ট, আমাদের যে ক্রেডিট কার্ড বলি, আমরা ডেবিট কার্ড বলি, দিস আর অল স্মার্ট কার্ডস। এই স্মার্ট কার্ড গুলো আর ফর্ম অফ আইডেন্টিটি ম্যানেজমেন্ট। আমি যখন কার্ড কয়েক রকমের হয়, কার্ডের মধ্যে যেমন বেসিক যে কার্ডটা আমরা খুব ইয়েতে দেখি সেটা হচ্ছে আইআর কার্ড বলে, ইনফ্রারেড এন্টিনা থাকে, সরি রেডিও ম্যাগনেটিক এন্টিনা থাকে, সেটা হচ্ছে কি রেডিও ম্যাগনেটিক কার্ড বলে, যেটা রেগুলেটর নামটা আমি এক্স্যাক্টলি ভুলে গেছি, বাট যেটা রেগুলার আমরা আইডি কার্ড, যে অফিস আদালতে যে আইডি কার্ড ইউজ করি, যেটা আমরা পাঞ্চ করতে পারি, তাই না, একটা অ্যাক্সেস কন্ট্রোলের সামনে যখন কার্ডটা ধরি তখন টুট করে আওয়াজ হয় এবং বলে যে আপনার নামটা দেখায়, বা না দেখালেও বলে যে আপনাকে অ্যাকসেপ্ট করা হয়েছে, দরজা খুলে যায়। এই যে কার্ডটা, এই কার্ডের ভিতরে একটা আরএফআইডি কার্ড, রেডিও ফ্রিকোয়েন্সি আইডি কার্ড। তো আরএফআইডি কার্ড, এটার ভিতরে একটা রেডিও ফ্রিকোয়েন্সি এন্টিনা আছে, যেটার মধ্যে একটা আইডি আপনার বসানো আছে, একটা পার্টিকুলার আইডি নাম্বার বসানো আছে। আপনি যখন মেশিনে ওটা ধরেন তখন আপনাকে আইডেন্টিটি চেক করতে পারে যে আপনি আসছেন। সো দ্যাটস কল্ড আরএফআইডি কার্ড। আবার আরেকটা কার্ড আছে একটু অ্যাডভান্স, সেটা হচ্ছে মাই ফেয়ার কার্ড। দেখবেন এখন যে ক্রেডিট কার্ড গুলো হয়, ডেবিট কার্ড গুলো হয়, ওগুলোতে বলা হচ্ছে চিপ সহ কার্ড। চিপ মানে ওখানে সিম কার্ডের যেরকম চিপ থাকে ঠিক সেরকম একটা চিপ থাকে। কি পার্থক্য আরএফআইডি এর সাথে এটার? পার্থক্য হচ্ছে কি আরএফআইডি শুধু একটা আইডি বেয়ার করতে পারে, আর চিপ যেটাতে থাকে, যেটাকে আমি মাই ফেয়ার কার্ড বলতেছি, এই মাই ফেয়ার কার্ডের মধ্যে ইউ ক্যান পুট মোর ইনফরমেশন, লাইক লাইক সে এমন একটা জিনিস, যে হোটেল গুলোতে আপনি যদি বড় বড় হোটেলে, 5 স্টার হোটেলে যান, বা বড় কোনো বিদেশে কোনো হোটেলে যান, 5 স্টার হোটেলে, আপনি দেখবেন আপনার রুমটা কার্ড কি দিয়ে খোলে, নর্মাল কি দিয়ে না, কার্ড কি দিয়ে খোলে। এবং বড় বড় বিদেশি হোটেলে কার্ড গুলা যখন আপনি চেক ইন করতেছেন হোটেলে, তখন আপনার রুম নাম্বার হচ্ছে গেছে 1022। ওরা করে কি, কার্ডটাকে একটা মেশিনের মধ্যে ঢুকে আপনি যখন চেক ইন করছেন তখন চেক ইনের ইনফরমেশনটা কার্ডের মধ্যে দিয়ে দেয়, এই কার্ডটা তখন 1022-এর চাবি হয়ে গেল। আদারওয়াইজ এই কার্ডটা নর্মালি একটা কার্ড। তো প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা কার্ড খুঁজে বের করা মুশকিল। তাই আপনি যখন 1022-এ চেক ইন করতেছেন তখন আপনার জন্য একটা কার্ডকে 1022 বানায় দেওয়া হলো, 1022 নম্বর রুমের চাবিটা এটা হয়ে গেল, আপনি এই কার্ডটা দিলে ওই রুমটা খুলবে। এটা করার জন্য ওই কার্ডে একটা ফিক্সড আইডি যদি থাকতো তাহলে এটা সম্ভব হতো না, তাহলে আমাকে কার্ড ঝুলায় রাখতে হতো, এটা 1021 নাম্বার, এটা 1022, এটা 1023, তাই না?
এই ক্ষেত্রে কি হলো, ওইখানে যে চিপটা ছিল ওই চিপটার মধ্যে প্রোগ্রাম করে দেওয়া হলো যে তোমার নাম্বার এখন থেকে 1022। তো যতক্ষণ ওই প্রোগ্রাম মুছে ফেলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই কার্ডটা 1022 নাম্বার রুমের চাবি। দ্যাটস অ্যানাদার ফর্ম অফ স্মার্ট কার্ড। দিস অল আর আইডেন্টিটি ম্যানেজমেন্টের পার্ট। সো আমি হতে পারে ফিক্সড আইডি, হতে পারে প্রোগ্রামড আইডি, আইডি, তাই না? হতে পারে এর মধ্যে আরো কিছু সিকিউরিটি অথেন্টিকেশন থাকতে পারে। সে ড্রাইভিং লাইসেন্সের যে নতুন কার্ড গুলো আসছে, আমি রিসেন্টলি রিনিউ করলাম আমার লাইসেন্স। তো রিনিউ করার পর আমি যে নতুন কার্ডটা পেয়েছি সেই নতুন কার্ডে ওরে বাবা হরেক রকমের অথেন্টিকেশন জিনিস, মানে হচ্ছে কি কোথাও ব্ল্যাঙ্ক যেখানে আলো পাস করবে, কোথাও ইয়ে চকচকা ওই কি বলে রিফ্লেকটিভ জিনিসপত্র, কোথাও আমার ছবিটা অন্য জায়গায় দেওয়া আছে, বিভিন্ন ওই টাকার মতো, টাকা যেমন বিভিন্ন এটাকে অথেন্টিকেশন করার জন্য বিভিন্ন জিনিস থাকে ওরকম আছে। তার সাথে আছে মাইক্রো চিপ যেখানে ইনফরমেশন দেওয়া আছে, তার সাথে আছে আরএফআইডি। সো মাল্টি ডাইমেনশনাল আইডেন্টিফিকেশন ম্যানেজমেন্ট, দ্যাট ইজ অলসো আ স্মার্ট কার্ড। তার পারপাসটার জন্য এরকম করেছে, এটা কোনো পারপাস আছে হয়তো। So those are all smart card as identity management. Then comes biometric authentication. Biometric authentication, I'm sure you all understand. আমরা fingerprint দেই, that's a biometric authentication. That's how your identity is managed. চোখের রেটিনা স্ক্যান হতে পারে, ভয়েস হতে পারে, ভোকাল কর্ডের ভাইব্রেশন হতে পারে, সেটাও একটা ইউনিক সিগনেচার প্রত্যেক মানুষের জন্য। ওকে, সো ইভেন স্যার ফেসিয়াল এইখানে রিকগনিশন যখন আমরা কার্ড ইউজ করি জি লাইক পাঞ্চ কার্ড, সেই ক্ষেত্রে বায়োমেট্রিক এবং স্মার্ট কার্ড আমি হুম। কোনটাকে নিব? একটার মধ্যেই তো তিনটা জিনিস বা চারটা জিনিস কম্বাইন করে দেওয়া হয়, কার্ড, ফেস রিকগনিশন, ফিঙ্গারপ্রিন্ট এটসেট্রা। সেই ক্ষেত্রে আমি এটাকে কি হিসেবে বলবো, স্মার্ট কার্ডের ইউজ বলবো না বায়োমেট্রিক? যখন আপনি আঙ্গুলের ছাপ দিয়ে ঢুকতেছেন তখন ওটা বায়োমেট্রিক, যখন আপনি রাইট। কার্ড দিয়ে পাঞ্চ করে ঢুকতেছেন তখন ওটা স্মার্ট কার্ড। যদি আপনার ফেস ডিটেকশন করলে দরজা খুলে যায়, বায়োমেট্রিক। একটা কোম্পানিতে বা একটা এন্টিটিতে বা একটা অথেন্টিকেশন সিস্টেমে মাল্টিপল থাকতে পারে, বাট আপনি তো ইউজ করবেন একটা, তাই না? যখন যেটা ইউজ রাইট। করছেন কখনো তখন সেটা কখনো কখনো আমি তিনটা ইউজ করি, আমার যখন যেটা হতে পারে। ইজি মনে হয় সেটা করি। দ্যাট মিনস হচ্ছে এক্স্যাক্টলি, বাট তারা তিনটা আপনার বা চারটা রিসোর্স কে একসাথে করে অ্যাকুমুলেট করে একটা ইউজ করছে। অ্যাবসলিউটলি হতে পারে, এবার হতে পারে কম্বিনেশন লাগবে। মুভিতে দেখছেন না বিভিন্ন হলিউড মুভিতে যে খুব সিকিউরড একটা রিসার্চ সেন্টারে ঢুকতেছে, প্রথমে কার্ড দিচ্ছে, তারপরে দিচ্ছে পাসওয়ার্ড, কার্ড দেওয়ার পরে পাসওয়ার্ড দিতে হচ্ছে, তারপরে দিতে হচ্ছে গিয়ে এরকম চোখের রেটিনা স্ক্যান, চোখ লাগাচ্ছে, চোখের রেটিনা স্ক্যান করছে, তখন কি দরজা খুলতেছে। ইটস এ কম্বিনেশন, ক্যান বি। বাট যখন চোখের রেটিনা স্ক্যান করছে, যখন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে বায়োমেট্রিক, যখন পাসওয়ার্ড দিচ্ছে তখন পাসওয়ার্ড, যখন কার্ড স্ক্যান করছে তখন কার্ড, চারটা হয়তো করছে একসাথে, হতে পারে। ওকে, স্যার থ্যাংক ইউ স্যার। সো দিজ আর আইডেন্টিটি ম্যানেজমেন্টের কিছু কম্পোনেন্টস। ওকে, এখন আমরা কিছু টেক টুলস আরো কিছু আলোচনা করবো যেগুলো নেটওয়ার্কের এবং বিভিন্ন যে বিভিন্ন ম্যালিশিয়াস সফটওয়্যার, ভাইরাস এগুলোকে প্রোটেক্ট করার জন্য, হ্যাকিং প্রোটেক্ট করার জন্য ইউজ করে। ওকে, বিফোর উই গেট ইনটু দ্যাট, একটা ব্রেক নেই আমরা। শিওর স্যার। Okay, let's take a 15 minutes break. Let's reconvene at 8:35. Okay, 8:20 বাজে, 8:35। 8:35 আমরা reconvene করবো। ঠিক আছে, 8:20 বাজে, 8:35 আমরা ইনশাল্লাহ আবার শুরু করবো। থ্যাংক ইউ স্যার। Okay, thank you so much. See you again. Okay, let's see the discussion. আচ্ছা, তো আমরা আলোচনা করছিলাম হচ্ছে, এখন আলোচনা করব যে বিভিন্ন টুল সিকিউরিটি এনশিওর করার জন্য বিভিন্ন ধরনের টুল গুলো কি কি। টুল গুলোর মধ্যে
যেমন টেক টুলস ফর জাস্ট টেক টুলস ফর প্রোটেক্টিং ইনফরমেশন সিস্টেম রিসোর্সেস। হ্যাঁ, সেটার জন্য কি কি ধরনের টেক টুল সাধারণত আমরা ইউজ করি? এগেইন দিস ইজ নট অ্যান এক্সহস্টিভ লিস্ট, মানে এর বাইরেও আসলে আরো অনেক রকমের টেক টুল আছে, সিকিউরিটি টুল আছে যেগুলো আমরা ইউজ করি, বাট এই জিনিসগুলো হচ্ছে খুব কমন সাধারণত আমরা অর্গানাইজেশন গুলোতে, মোস্ট অফ দ্য অর্গানাইজেশন একটু বড় সাইজের অর্গানাইজেশনে খুব কমনলি পাই এই ধরনের টুল গুলো ইউজ করা হয়। এর প্রথমটা হচ্ছে ফায়ারওয়াল সিস্টেম। ফায়ারওয়াল কি জিনিস? ফায়ারওয়াল হচ্ছে, আমি শিওর আপনারা অনেকেই চেনেন বা অনেকে জানেন what is ফায়ারওয়াল। ফায়ারওয়াল হচ্ছে গিয়ে এমন একটা প্রোটেকশন লেয়ার, যেটা হচ্ছে প্রোটেকশন লেয়ার। এই প্রোটেকশন লেয়ারটা কোন একটা নেটওয়ার্ককে অন্য আরেকটা নেটওয়ার্ক থেকে আলাদা করে বা প্রোটেক্ট করে। নেটওয়ার্ক মানে কি? যে আমার একটা অর্গানাইজেশনের ভিতরের একটা নেটওয়ার্ক আছে, অল দ্য কম্পিউটার, দ্য সার্ভার, অন্যান্য যে সিস্টেম গুলো আছে এই অর্গানাইজেশনের ভিতরে, দ্যাট ইজ দ্য নেটওয়ার্ক। Again, internet is another network. It's a huge network, which is a public network, right? Internet is another network. আমার নেটওয়ার্ককে আমার নেটওয়ার্ক এবং ইন্টারনেটের মাঝখানে, দুই নেটওয়ার্কের মাঝখানে we need a protection, কারণ ইন্টারনেট is a public network. We don't have control যে ওখানে কে কি ধরনের কাজ করছে, কে কি ধরনের ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি করছে বা সফটওয়্যার ইউজ করছে, we don't have any clue. তো ইন্টারনেট থেকে আমার যে রিসোর্স গুলো আছে সেটাকে আইসোলেট করার জন্য উই নিড আ প্রোটেকশন বিটুইন দিস টু নেটওয়ার্ক। এখন প্রোটেকশন করতে হলে এই দুইটা নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক কাজ করে কি করে? আমাদের ধরেন কোম্পানির নেটওয়ার্ক ইন্টারনেটে যে যায়, আপনারা দেখবেন আমরা রাউটার বলে একটা শব্দ অনেকেই শুনেছি। রাউটারের কাজ হচ্ছে স্যার তার মানে স্যার ইন্টারনেট আর ইন্টারনেট এই দুইটার মধ্যে একটা দেওয়াল থাকে নাকি? রাইট, এইটাই হচ্ছে ফায়ারওয়াল, রাইট? এটি হচ্ছে ফায়ারওয়াল। বাট যেখানে বুঝতে হবে যে ইন্টারনেট এবং ইন্ট্রানেট, যেটা বলছেন ইন্টারনেট, যদিও ইন্টারনেটটা আমরা মোর ইউজ করি একটু অন্য কনসেপ্টে, যখন আমরা ইউজ করি যে কোন কোন অ্যাপ্লিকেশন গুলো ইন্টারনাল ইউজারের জন্য অবজেক্টিভ শুধুমাত্র তাদের জন্য অ্যাক্সেসেবল, সেই ক্ষেত্রে ইন্টারনেট ওয়ার্ডটা ইউজ করি। ইন্টারনেট ক্যান বি এক্সটেন্ডেড ফ্রম ঢাকা টু চিটাগাং অ্যাজ ওয়েল, স্টিল ইট উইল বি ইন্টারনেট। ইন্টারনেট ক্যান বি বাংলাদেশে ঢাকায় বসে একটা অফিস আছে, ইউকে তে হেড অফিস আছে, দুইটার মধ্যে ইন্টারনেট থাকতে পারে, but that will travel through internet. So when we say network, it's a logical definition. When we say network, it's not exactly limited to definition of internet and intranet. ইন্টারনেট এবং ইন্টারনেটের ডেফিনেশনটা হচ্ছে গিয়ে from আমি কোন রিসোর্সটা অ্যাক্সেস করতে পারবো, কার জন্য অ্যালাউড, ওই কনসেপ্ট থেকে we call it internet. But from a network point of view, physical network point of view, that's a different definition. There is a different definition. নেটওয়ার্ক বলতে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি আমরা অনেক সময়। ল্যান, আপনারা শুনে সার্টিফিকেট লেভেলে পড়ার কথা, ল্যান, ম্যান, ওয়ান, ওরকম ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। আমার যে আইসিএবি এর ক্যাম্পাসের ভিতরে যে নেটওয়ার্কটা আছে সেটা হচ্ছে একটা নেটওয়ার্ক। নাও এইটাকে ইন্টারনেটের সাথে কানেক্ট করতে গেলে there will be one gateway. Not every computer directly connects to internet. It goes through a router, একটা গেটওয়ে, যে গেটওয়ে থ্রু দিয়ে সে ইন্টারনেটে কানেক্ট করে। তার মানে ইন্টারনেট এবং এই ল্যান্ডটার মাঝখানে যোগসূত্র একটা, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, যেটাকে আমরা বলছি নেটওয়ার্ক গেটওয়ে। এই ফায়ারওয়াল জিনিসটা হচ্ছে কি গেটওয়েতে গিয়ে বসানো। আদারওয়াইজ কি করতে হতো, সব নেটওয়ার্কের ইউজার যদি ইন্টারনেটে যায় আর ইন্টারনেট যদি একটা পয়েন্ট থেকে যদি আর না আসতো, তাহলে আমাদের দেয়াল তৈরি করতে হতো সব ইউজারকে ঘিরে, which is not possible. It's a logical way of managing things. So our local area network goes out to the internet or connects to another network to a gateway, যেটার মধ্যে একটা রাউটার থাকে, একটা গেটওয়ে। ওই জায়গাটাতে we put a wall, we put a firewall. When we say wall, it's not a physical wall. It's not truly যে আগুন লাগাই দেয়া একটা কোনো একটা জিনিস। It's again a device or a software that acts as a protective layer, logical protective layer, physical না, logical protective layer, যে সার্টেন টাইপের ইন্টারাকশন, সার্টেন টাইপের কন্টেন্ট একদিক থেকে আরেক দিকে পাস করতে দেয় না। ইটস এ ফিল্টার। ওকে, সো দ্যাট ইজ কল্ড ফায়ারওয়াল সিস্টেম।
তো আমরা যদি ফায়ারওয়াল সিস্টেমটা দেখি, ফায়ারওয়াল সিস্টেমটা বিভিন্ন পারপাসে আমরা বিভিন্ন স্টেজে বিভিন্ন রকমের ফায়ারওয়াল ইউজ করতে পারি। যেমন এই জায়গায় এই ডায়াগ্রামটাতে আমরা দেখতেছি যে ইন্টারনেটটা আমার ভিতরের যে নেটওয়ার্ক, এই যে এখানে কর্পোরেট নেটওয়ার্ক, এই যে দেখেন ল্যান্স, লোকাল এরিয়া নেটওয়ার্ক, এই ল্যান এর সাথে ইন্টারনেটটা কানেক্ট করছে কিভাবে? এই যে কর্পোরেট সিস্টেম, ওয়েব সার্ভার, আউটার ফায়ারওয়াল, এইখানে হয়তো কোনো একটা জায়গায় একটা রাউটার আছে, একটা ডিভাইস আছে এই কর্পোরেট সিস্টেমের বাইরে, যেইখানে থেকে এটা আউটওয়ার্ড নেটওয়ার্কে গিয়ে কানেক্ট হচ্ছে। তাই আমার ইয়েটা মনে হয় দেখা যাচ্ছে না, মাউস পয়েন্টার। আমি বলছিলাম এখানে দুইটা লেয়ারের ফায়ারওয়াল দেখেন, একটা হচ্ছে কি বলছে আউটার ফায়ারওয়াল, একটা বলছে ইনার ফায়ারওয়াল। এটি একটু একটু রিলেটিভলি, আমি যে ডেফিনেশন বলছি তার থেকে একটু রিলেটিভলি কমপ্লেক্স এনভায়রনমেন্ট। সেটা হচ্ছে কি এই জায়গায় দেখা যাচ্ছে নর্মালি আমি এরকম হয়, এখন আপনি ধরে নেন এই ইনার ফায়ারওয়ালটা নাই, জাস্ট ফর দ্য সেক অফ আন্ডারস্ট্যান্ডিং, হ্যাঁ, বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। এখন আপনি ধরে নেন এই যে ওয়েব সার্ভার, ইনার ফায়ারওয়ালটা নাই, কর্পোরেট সিস্টেম এবং এই ল্যান্ড সব কয়টা হচ্ছে কি ইনসাইড সিস্টেম। ধরে নেন যে কোনো একটা অর্গানাইজেশন, দিস ইজ এ হোল বাঞ্চ অফ সিস্টেম, দিজ আর অল ইন্টারনাল নেটওয়ার্ক। এইটা হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট আর ইন্টারনাল নেটওয়ার্কের মাঝখানে উই হ্যাভ আ ডিভাইস অর সফটওয়্যার ওয়ার্কিং, যে প্রোটেক্ট করতেছে আমার ইন্টারনাল নেটওয়ার্ককে। দেন দিস ডিভাইস অর সফটওয়্যার ইজ কল্ড ফায়ারওয়াল। এখন এই ডায়াগ্রামটাতে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে একটা ফায়ারওয়াল আছে ওয়েব সার্ভারের সাথে। ওয়েব সার্ভার কি জিনিস? এই অর্গানাইজেশনটার যে ওয়েবসাইট অথবা কিছু অ্যাপ্লিকেশন, ধরে নেন এটা ঢাকা স্যার শিক্ষা বোর্ড। এখানে আউটার ফায়ারওয়াল যেটা, এটা কি কোম্পানি ইউজ করে নাকি ইন্টারনেট কোম্পানির আন্ডারে থাকে? এটা ইউজ কোম্পানি করে কারা? প্রোটেক্ট করার দায়িত্ব, প্রোটেক্ট করতেছে হচ্ছে কোম্পানি নিজেকে, কোম্পানি এটা ইউজ করতেছে। ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেট কি ইজ এ লিভিং নেটওয়ার্ক, ইজ এ নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তো ওর ভিতরে যারাই নেটওয়ার্কে আছে তারা তাদের যার যার নিজের ফায়ারওয়ালটা ব্যবহার করতেছে। তো ইন্টারনেটের ভিতরে ঢুকলো উইল ফাইন্ড থাউজেন্ডস এন্ড থাউজেন্ড মিলিয়নস অফ ফায়ারওয়ালস, বিভিন্ন পারপাসে বিভিন্ন জন ইউজ করছে উইদিন দ্য ইন্টারনেট। বাট যখন আমি আমার অর্গানাইজেশনের কথা চিন্তা করবো, তখন এই ফায়ারওয়ালটাও আমার অর্গানাইজেশনের ফায়ারওয়াল। ওকে, তো আমি ইয়েস যেটা স্যার। বলছিলাম যে এই যে ওয়েব সার্ভারটা হচ্ছে হয়তো আমি ধরে নেন ঢাকা শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের আমার কি হচ্ছে যে ঢাকা শিক্ষা বোর্ডের, আমি ইয়ে থেকে অন করছি পর, হ্যাঁ, আচ্ছা, ঢাকা শিক্ষা বোর্ডের আমার ওয়েবসাইট আছে। এছাড়া একটা কি আছে, রেজাল্ট পোর্টাল আছে। পরীক্ষার শিডিউল পাবলিশ হচ্ছে ওয়েবসাইটে, কিন্তু রেজাল্টটা দেখার জন্য একটা আলাদা পোর্টাল আছে, যেখানে আপনি রোল নাম্বার, অ্যাডমিট কার্ড নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারেন যখন আপনার এসএসসি বা এইচএসসি রেজাল্ট বেরোলো। তো এখন এই পোর্টালে তো বাইরের লোকের, পাবলিকের অ্যাক্সেস থাকা লাগবে, তাই না? পোর্টালে পাবলিক, ধরে নেন এই ওয়েব সার্ভারটা হচ্ছে কি সেই পোর্টাল সার্ভারটা, ওয়েব সার্ভারটা হচ্ছে সেই ওয়েবসাইট এবং পোর্টাল সার্ভারটা, যেখানে ইন্টারনেট থেকে যত পরীক্ষার্থী আছে সেই পরীক্ষার্থী রেজাল্টের দিন রেজাল্ট এখানে গিয়ে দেখে। এখন এই সার্ভারটাকে তো প্রোটেক্ট করার একটা প্রয়োজন আছে ফ্রম ইন্টারনেট থ্রেটস, যে কারণে উই আর হ্যাভিং অ্যান আউটার ফায়ারওয়াল। নাও এই সার্ভারটা সে বাইরের মুখী, বহির্মুখী, সে হচ্ছে গিয়ে বাইরের দিকে মুখ করা, সে হচ্ছে গিয়ে বাইরের ইউজারদেরকে হোস্ট করতেছে। কিন্তু এই সার্ভারের রেজাল্টটা আসবে কোত্থেকে? সেই রেজাল্টটা তো আসবে আমার ভিতরের যে সার্ভার আছে, যে ডেটাবেস আছে, ইন্টারনাল ক্যালকুলেশনে, টেবুলেশনে, যেখানে এক্সামিনেশনের সমস্ত রেকর্ড গুলা হচ্ছে, সেই রেকর্ড গুলার সার্ভার তো বলে অ্যাবসলিউটলি ইন্টারনাল সার্ভার, ওখানে তো আমি কাউকে অ্যাক্সেস দিব না। সেই ইন্টারনাল সার্ভার থেকেই তো আমার ওয়েব সার্ভারে রেজাল্ট গুলো পাবলিশ হচ্ছে, গিয়ে ওখানে স্টোর হচ্ছে ফর পাবলিক অ্যাক্সেস। এখন এই জায়গায় প্রচুর এক্সটার্নাল ইউজার আসতেছে। দেয়ার আর টেকনোলজিস যেখানে এই সার্ভার থেকে হপ করে লাভ দিয়ে চাইলে ইন্টারনাল সিস্টেমে চলে যাওয়া যায়, হ্যাকাররা চলে যেতে পারে। দ্যাটস ওয়াই এই পাবলিকলি এক্সপোজড সিস্টেমের থেকে আমার ইন্টারনাল আনএক্সপোজড সিস্টেমকে প্রোটেক্ট করার জন্য অনেক অর্গানাইজেশন উইল ইউজ ইনার ফায়ারওয়াল। এখানে আরেকটা লেয়ার অফ ফায়ারওয়াল টু প্রোটেক্ট the internal resources from externally exposed system. But the externally exposed system is again protected from the threats mostly by an outer firewall. So firewall থাকতে পারে maximum organization, ছোট বা medium size maximum will find one, only outer firewall. But কিছু complex environment we can have multiple layers of firewalls, কারণ রিস্ক এক্সপোজারের উপরে বেস করে
কতটুকু রিস্ক আমি মিটিগেট বা হ্যান্ডেল করতে চাই। এইটুকু পর্যন্ত বোঝা গেছে? ইয়েস স্যার। গ্রেট। এইবার আসি, এইখানে একটা জিনিস দেখছি, এগুলো ম্যাক্সিমাম আসলে এক্সপ্লেন করার দরকার নেই। এক এক অর্গানাইজেশনে এক এক রকমের রিসোর্স থাকবে, কোথাও ফাইল সার্ভার থাকবে, কোথাও ডেটাবেস থাকবে, কোথাও মাল্টিপল ডেটাবেস থাকবে, কোথাও মাল্টিপল অ্যাপ্লিকেশন সার্ভার থাকবে, কোথাও হাজার হাজার কম্পিউটিং এনভায়রনমেন্ট থাকবে, নানান জিনিস থাকবে। বাট দ্য ইম্পর্টেন্ট থিং টু আন্ডারস্ট্যান্ড ইজ দিস ওয়ান, এই যে পলিসি রুলস বলে একটা ডেটাবেজের মতো সাইন দিচ্ছে, এটা হচ্ছে ডেটাবেজ। সাইনটা যখন ফ্লোচার্ট করা হয়, ইজ এ স্ট্যান্ডার্ড সাইন জেনারেলি পিপল ইউজ ফর পয়েন্টিং আউট এ ডেটাবেস অর আ সিস্টেম যেখানে নলেজ আছে বা যেখানে ডেটা আছে ইনফরমেশন। এই যে পলিসি রুলস দেখেন দুইটা ফায়ারওয়ালের সাথে কানেক্টেড। এইটা আসলে কোনো ফিজিক্যালি প্রেজেন্ট কোনো ডিভাইস না বা কোনো কিছু না। পলিসি রুল এখানে দেখানো হয়েছে যে ভার্চুয়াল থিং। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফায়ারওয়ালের ভিতরে দেয়ার আর পলিসি ডেটাবেসেস, পলিসি ইনফরমেশন। পলিসি জিনিসটা কি ফায়ারওয়ালের ক্ষেত্রে? ধরেন আমি আজকে আম, ঢাকা বোর্ডের এক্সাম্পল দিয়ে আবার ফেরত আসি। ঢাকা বোর্ডে এই যে এক্সটার্নাল ফায়ারওয়াল, আউটার ফায়ারওয়াল, সেইখানে তো পলিসি ডেফিনেশন থাকতে হবে যে আমি বাইরের পাবলিক ইউজারকে অ্যাক্সেস দিব। পাবলিক ইউজার পলিসি বলতেছে প্রথমে আমি পাবলিক ইউজার, ইন্টারনেট থেকে যেই আসবে তাকে আমি অ্যাক্সেস দিব। বাট অ্যাক্সেস দেওয়ার সময় সেকেন্ড পলিসি বলতেছে আমি চেক করব সে কোনো স্ক্রিপ্ট বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাস অন করতেছে কিনা। যদি সে নর্মাল ইউজার লগ ইন নিয়ে আসে, আই উইল অ্যাকসেপ্ট হিম অর হার। বাট যদি সে প্রোগ্রামিং কোনো স্ক্রিপ্ট নিয়ে আসে, তাহলে ইটস মোর লাইকলি যে সে এটাকে হ্যাক করার চেষ্টা করতেছে। উইল প্রোটেক্ট দ্যাট। থার্ড রুল হচ্ছে গিয়ে একই ইউজার একসাথে দুইটার বেশি কানেকশন করতে পারবে না, একটার বেশি কানেকশন করতে পারবে না। কারণ বোর্ডের যখন রেজাল্ট পাবলিশ হবে, লক্ষ লক্ষ বাবা মা, লক্ষ লক্ষ প্যারেন্টস, লক্ষ লক্ষ ক্যান্ডিডেট উইল ট্রাই টু গেট দ্য রেজাল্ট। সেই বিকাল 4টায় পাবলিশ হলে 4টার সময় সার্ভারে হিউজ লোড হবে। এখন সবাই যদি এরকম করে, যেমন ওই অনেক সময় এরকম আমরা করি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য। আমি কিছুদিন আগে আমার বাসা, আমার ছেলের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট দরকার ছিল। আমরা দুই তিনজনের মোবাইল, স্পেশালি আমি আর আমার দুইটা মোবাইলে একসাথে, কারণ কি 9টার সময় না 10টার সময় কল করতে হবে, দেখা যাচ্ছে 2 মিনিটের মধ্যে সব অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যায়। তা কার মোবাইল ঢোকে তার ঠিক নাই, যে কারণে দুই তিনটা মোবাইল নিয়ে অনেকে ট্রাই করে যে একসঙ্গে ডায়াল করতে। দেখা গেল এর মধ্যে একটা ঢুকে গেল, সিরিয়াল পেয়ে গেলাম বা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম। ঠিক সেরকম যদি রেজাল্ট নিতে গিয়ে বাবা ট্রাই করতেছে, মা ট্রাই করতেছে, ছেলে ট্রাই করতেছে, ক্যান্ডিডেট নিজে, তার বোন ট্রাই করতেছে, হ্যাঁ সঙ্গে চাচাতো ভাই আসছে সেও ট্রাই করতেছে, একসাথে সবাই মোবাইল থেকে বা ইন্টারনেট দিয়ে সার্ভারে ঢোকার চেষ্টা করছে একই রোল নাম্বারের জন্য, অথবা একই রোল নাম্বার তো পরে আসবে, একই আইপি অ্যাড্রেস থেকে, অর্থাৎ একই লোকেশন থেকে। তো আইপি অ্যাড্রেস থেকে যখন লোকেশনটা জানতে পারবে, এখানে রুল দেওয়া আছে। ধরেন আমি হাইপোথেটিক্যালি বলছি, একটা লোকেশন থেকে একজনের বেশি এট এ টাইম লগ ইন করতে পারবে না। টু এনশিওর যে মানুষজন মাল্টিপল ট্রাই করতেছে না, কারণ এটার উপরে লোড এত বেড়ে যাবে, ইট উইল নট বি এবল টু সাস্টেইন অর সার্ভ আদার ইউজার্স। এই যে রুল গুলা, যে কি করা যাবে কি করা যাবে না, কি ট্রাফিক, কি ধরনের আচরণ, কি ধরনের ট্রাফিক আমি ইনভাইট করব বা এন্ট্রি দিব, পাস করতে দিব, কোনটা ধরনের করতে দিব না, এইটা বেস করে হচ্ছে একটা রুল সেটের উপরে। এই রুল সেটটা এই আউটার ফায়ারওয়ালের জন্য সেট করা হচ্ছে গিয়ে একটা ওয়েতে, ইনার ফায়ারওয়ালের জন্য হয়তো ডিফারেন্ট ওয়েতে। ওখানে কোনো পাবলিক ইউজার এন্ট্রি নাই, কোনো পাবলিক ইউজার এখানে এন্ট্রি করতে পারবে না। কথা বলে একটা লোকেশন থেকে মাল্টিপল কানেকশন কেন, পার্টিকুলার একটা লোকেশন ছাড়া অন্য কোনো লোকেশন থেকে কেউ কানেক্টই করতে পারবে না, ওই রুলটা হয়তো সেট করে দেয়া। হ্যাঁ, তো এই যে রুলটার উপরে বেস করে এই ফায়ারওয়ালটা কাজ করতেছে। ফায়ারওয়াল ইজ নট ওয়ার্কিং অন ইটস ওন, ইটস ওয়ার্কিং বেসড অন সেট রুলস। দেয়ার আর প্লাসেস, কারণ শুধু সেট রুলে না, এর ভিতরে আরো ডেটাবেস থাকে যেখানে এই হ্যাকিং এর এবং বিভিন্ন রকমের ইনটিউশনের, বিভিন্ন রকমের খারাপ কাজের বা খারাপ জিনিসের, খারাপ এফোর্টের আইডেন্টিফাই করার জন্য ওর কাছে কিছু সিগনেচারের ডেটাবেস থাকে, যে এই টাইপের আচরণ হইলে, এই টাইপের বিহেভিয়ার হইলে এই ট্রাফিকটা বোঝা যাচ্ছে দেয়ার ইজ সামথিং রং, সো প্রোটেক্টেড। সো ওই ধরনের কিছু ডিফল্ট স্যার রুল এই তার ভিতরে এই দেওয়া যে থাকে। সিস্টেমটা, রুলস বা পলিসি যে সিস্টেম,
এটা কি জি স্যার অনেকটা এক্সপার্ট সিস্টেমের একটা টাইপ অফ এক্সপার্ট সিস্টেম অ্যাপ্লিকেশন? জি absolutely কারণ we are putting knowledge into the system, that's why it's an expert system. Okay. স্যার আমাদের আইসিএবি এর যে রেজাল্ট দেখতে হয় তখন হচ্ছে আমরা যখন লগ ইন করি, তো ওই লগ ইন করার সময় ভেরিফিকেশনের সিস্টেমটা হচ্ছে আমার আউটার ফায়ারওয়াল ফায়ারওয়াল আর Exactly. আর Exactly. যখন আইসিএবি আমাদের রেজাল্টটা ডেটা এন্ট্রি করে তখন ওইটা আর কি ইনার ফায়ারওয়াল দ্বারা প্রোটেক্টেড থাকে, ওইটা আমাদের অ্যাক্সেস থাকে। ভিতরের যে সিস্টেমে ডেটা এন্ট্রিটা করে সেই সিস্টেম আর এই আউটার সিস্টেমের মাঝখানে একটা ইনার ফায়ারওয়াল আছে। Thank you. Okay, so this is more or less firewall. Okay, let's move. এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। বিফোর আই গো টু দ্য ডায়াগ্রাম, ইন্ট্রুশন মানে কি, ডিটেকশন সিস্টেম এখানে আমরা বলছি ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম। এখানে আমি বলে রাখি সাধারণত আমাদের বইয়ে লেখা ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম সম্পর্কে, বাট সাধারণত এখনকার মডার্ন ওয়ার্ল্ডে সাধারণত ইন্ট্রুশন ডিটেকশনের সাথে সাথে ইন্ট্রুশন প্রিভেনশন হয়। নাও হোয়াট ইজ ইন্ট্রুশন? ইন্টিউশন হচ্ছে অনধিকারে কোনো কিছু প্রবেশ করা, অর্থাৎ অ্যাবসলিউটলি বাহিরের কোনো একটা এন্টিটি আমার পারমিশন ছাড়া, প্রায়র পারমিশন ছাড়া সে অ্যাক্সেস নেওয়া, যেটা এটাকে বলা হচ্ছে ইন্ট্রুশন। অনধিকার প্রবেশ, ঠিক ইয়েস, আছে? বাংলায় বললে অনধিকার প্রবেশ, অর্থাৎ মানে এন্টারিং ইনটু দ্য সিস্টেম without authentication, without approval, without allow, just allowed না, without desirable না, আনডিজায়ারেবল কোনো কিছু আমাকে একটা যদি আমার ভিতরে ঢুকে যায় সিস্টেম ভিতরে। নাও ফায়ারওয়ালের কাজও তো তাই, কিন্তু ফায়ারওয়ালে এমন না যে আমি কাউকে মানে পাবলিক ঢুকে যাচ্ছে বা একজন হ্যাকার ঢুকে যাচ্ছে, রুলের মধ্যে পড়লে সে এটাকে শুধুমাত্র প্রোটেক্ট করবে যে এই টাইপের জিনিস আমি বন্ধ করবো। আর ইন্ট্রুশন ডিটেকশন হচ্ছে গিয়ে আরেকটু অ্যাডভান্স। এইটা হচ্ছে this system is more intelligent, has got lot of algorithms built in, lot of knowledge built in, যে প্যাটার্ন অ্যানালাইসিস করতে পারে, যে বুঝতে পারে যে এই ধরনের অ্যাক্টিভিটি ইজ নট আ ডিজায়ারেবল অ্যাক্টিভিটি। এই কোনো একটা কানেকশন, কোনো একটা ব্যক্তি বা কোনো একটা সফটওয়্যার আমার ওয়েবসাইটে কানেক্ট করতেছে এবং সে ওয়েবসাইটে যে পেজটা একদম ইন্টারনাল সেই পেজ ধরে টান দিচ্ছে, কিংবা সে সমস্ত পেজ সার্চ চালাচ্ছে যে এই ওয়েবসাইটের মধ্যে কত কত কি কি পেজ আছে। এটা তো কোনো নর্মাল ইউজার হতে পারে না। সেকেন্ডের মধ্যে সে অনেকগুলো সার্চ চালাচ্ছে, যে পুরো পেজের লিস্টিং করে ফেলছে যে এই ওয়েবসাইটে কয়টা কয়টা পেজ আছে, কি কি পেজ আছে। ইটস এ বিহেভিয়ার, স্পেশাল কাইন্ড অফ বিহেভিয়ার। আমার ফায়ারওয়ালের জন্য অ্যালাউড এন্ট্রি, বাট বিহেভিয়ারটা সন্দেহজনক। এই ইন্ট্রুশন ডিটেকশন সিস্টেম তখন এটাকে চিন্তা করবে, যে বুঝবে, ম্যাপ করবে, দিস ইজ অ্যান ইন্ট্রুশন রিপোর্ট, I need to protect it, I need to block it. So ডিটেকশন সিস্টেম যখন থাকে তার ব্লক করার অধিকার থাকে না, বা ক্ষমতা থাকে না, বা পাওয়ার থাকে না, বা মেকানিজম থাকে না। বাট এখনকার যত সিস্টেম ইউজ করা হয় সেখানে আসলে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম ইউজ করা হয়, ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেম ইউজ করা হয়। সো দ্যাট শুধু ডিটেকশন না, তাকে প্রিভেন্টও করে, ইন্ট্রুশনটাকে স্টপ করে দেয়। সো দ্যাট ইজ কল্ড ইন্ট্রুশন ডিটেকশন অর প্রিভেনশন সিস্টেম। যেটার কি কি কম্পোনেন্ট সাধারণত থাকে বা কিভাবে করে ডিটেকশন বা প্রিভেনশন সিস্টেম? ইফ উই স্টার্ট ফ্রম দ্য লেফট, প্রথমত নেটওয়ার্ক ট্রাফিক প্রসেসিং, অর্থাৎ যেই ট্রাফিকটা আসতেছে, ট্রাফিক তো বুঝি যে এই যে আমার ডেটা আসতেছে, কেউ যদি লগ ইনও করতে চায় সেটাও একটা ডেটা আমার জন্য ট্রাফিক। কেউ একটা ফাইল ডাউনলোড করতেছে আমার সার্ভার থেকে, সেটাও একটা ট্রাফিক। কেউ একটা রিকোয়েস্ট পাঠাচ্ছে, একটা ফর্ম ফিল আপ করতেছে, ফিল আপ করে সাবমিট দিল, সেটাও একটা ট্রাফিক। এই যে ট্রাফিকটাকে বিভিন্ন প্যাটার্নে, প্যাটার্ন বলে, প্যাটার্নে ভাগ করা। অর্থাৎ এই ট্রাফিকটাকে তার প্যাটার্ন অনুযায়ী, তার নেচার অনুযায়ী কি ধরনের ট্রাফিক, কোথাও হয়তো এটাকে আমরা বলি যেমন ইউডিপি অ্যাটাক আছে, ইউনিট্রিশন হয়। ইউডিপিতে কি হয়, খুব বড় বড় সাইজের ডেটা প্যাকেট, খুব বড় বড় সাইজ, সাধারণত ভিডিও ফাইলে আমরা এরকম ডেটা প্যাকেট পাই, বড় বড় সাইজের ডেটা প্যাকেট। যে কোনো ডেটা যখন ট্রান্সমিট হয় না, আমাদের যে কোনো মিডিয়াম দিয়ে, নেটওয়ার্ক মিডিয়াম সার্টিফিকেট লেভেলে করার কথা, তখন এটাকে ডিভাইড করা হয় ডেটা প্যাকেটে ডিভাইড করা হয়। হ্যাঁ,
তো এরকম ছোট ছোট প্যাকেটে ডিভাইড, সেই প্যাকেটের একটা হেডার থাকে, একটা ফুটার থাকে, এর মধ্যে মার্কিং থাকে যে এই ডেটা প্যাকেটটা কততম ডেটা প্যাকেট, কি সংক্রান্ত ডেটা প্যাকেট, কি নেচারের ডেটা। এই যে আইডেন্টিফাইড ডেটা প্যাকেট গুলা, এই ডেটা প্যাকেটের নেচার দেখে অনেক সময় বোঝা যায় যে এইটা একটা ফ্লাডিং অ্যাটাক হচ্ছে। ফ্লাডিং অ্যাটাক মানে হচ্ছে গিয়ে যে আমার পুরো সিস্টেমের রিসোর্সকে একদম ইউজ আপ করে ফেলবে, ফ্লাড করে ফেলবে, হিউজ পরিমাণ ডেটা পাঠিয়ে দিবে, আমার সিস্টেম ওভারওয়েলড হয়ে যাবে, ইট উইল নট বি এবল টু সার্ভ আদার পিপল, যেটাকে আমরা বলি ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। অনেক সময় এটাকে ডস বলি, ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ওকে, তো এই ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক তৈরি হয়। তো এই যে যত ট্রাফিক আসতে থাকে, এই ইন্ট্রুশন ডিটেকশন এন্ড প্রিভেনশন সিস্টেমের প্রথম কাজ হচ্ছে এই ট্রাফিক গুলাকে অ্যানালাইজ করা এবং তাদের প্যাটার্ন গুলাকে চেনা এবং ভাগ করা। সেই অনুযায়ী প্যাটার্ন গুলাকে আমরা বলি হচ্ছে সিগনেচার, তাদের সিগনেচার গুলা আচ্ছা বোঝা স্যার, যায় এটা কি হয়। ডস জি। যেটা বললেন ডিনায়াল অফ সার্ভিস, এটা যখন করে তারা তো একটা সিস্টেমে করে এবং তাদের তাদের তো ইন্টেনশনটাই থাকে হচ্ছে আমাকে সে ইয়ে করা, ফল করা। এখন তার তো একটা প্ল্যানিং থাকে, আমার তো Right. ওইরকম কোনো প্ল্যানিং থাকে না যে আমি যে তাকে ধরবো। কেন এখন প্ল্যানিং আমি থাকবে না আপনার? অ্যাজ ইউজুয়াল আমার যতগুলা ক্লায়েন্ট আছে, যত ধরনের কাস্টমার আছে, এক একজনের নেচার এক এক রকম। বাট হুম। যারা আমাকে হচ্ছে মার্কেট আচ্ছা। মার্কেট থেকে ফল করার জন্য এটা করছে, তাদের নেচার তো আমি ধরতে পারবো না, কারণ আমার সব এক এক কাস্টমারের নেচার তো এক এক রকম, এক একজন। আর সবাই তো আমার পূর্ব থেকে পরিচিত না, কার নেচার কি হবে সেটাও তো আমি ধরতে পারবো না। এবং তাদের অ্যাক্সেস তো আনলিমিটেড। হুম। তো যারা ডোসের পার্সপেক্টিভ থেকে আসবে, আমি তাদেরকে আইডেন্টিফাই করব কি প্রসেসে। ওকে, সেইটা আইডেন্টিফাই করার জন্যই তো এত আয়োজন। এই যে ইন্ট্রুশন প্রিভেনশন ডিটেকশন সিস্টেম আলোচনা করছি, এই আয়োজনটাই তো ওইটার জন্য। ইন্ডিভিজুয়ালি আপনি তো সবাইকে চিনবেন না। আমেরিকায় একটা সার্ভার ডাউন করে দিচ্ছে রাশিয়ায় বসা 10 বছরের একটা ছেলে। ইন্ডিয়ার এক গাদা সার্ভার ব্লক করে দিচ্ছে, যেটা আমি সার্ভার অ্যাটাক বা সাইবার ইয়ে ওয়ার দিয়ে আলোচনা করার সময় বলছিলাম, যে ফেলানি হত্যা যখন হলো বর্ডারে, ওটা প্রতিবাদ হিসেবে আমাদের দেশের বেশ কিছু হ্যাকিং গ্রুপ, হোয়াইট হ্যাট হ্যাকিং, হ্যাট হ্যাকিং বলে, এই হ্যাকিং গ্রুপরা এক জায়গায় হয়ে ইন্ডিয়ার সরকারি বিভিন্ন মিনিস্ট্রি সার্ভার গুলাকে প্রায় 2 দিনের জন্য সব ডাউন করে দিয়েছিল। তারা ইনটিউশন করছিল, রাইট? এখন ইন্ডিয়ান সরকার বা আমেরিকানের সার্ভারের মালিক রাশিয়ার ওই 10 বছরের ছেলেটাকে চেনে না, সে কিভাবে চিন্তা করে, সে কি লজিকে করবে জানে না। ইন্ডিয়ান সরকার যে ওই সরকারি যে সিস্টেম গুলা, তাদের যে অ্যাডমিনিস্ট্রেটররা, তারাও জানে না বাংলাদেশে কে কে, কার কার নাম কি, কে কে হ্যাকিং করতেছে, তারা কিভাবে করে, তার বিহেভিয়ার জানে না। পৃথিবীর কোনো হ্যাকিং এ, পৃথিবীর কোনো ইনটিউশনে, পৃথিবীর কোনো ডিওএস অ্যাটাকে কেউ জানে না হু ইজ দ্যাট পার্সন সিটিং বিহাইন্ড দ্য কম্পিউটার হু ইজ রানিং দিস অ্যাটাক। এটা আসলে জানা মোটামুটি ইম্পসিবল, কারণ যারা এই পরিমাণ অ্যাটাক করতে পারে তারা তাদের আইডেন্টিটি হাইড করতে পারে। সুতরাং এটা বিহেভিয়ারটা পার্সোনাল না, ইন্ডিভিজুয়ালের না, অ্যাটাকারের না। বিহেভিয়ারটা হচ্ছে গিয়ে বা প্যাটার্নটা হচ্ছে গিয়ে অ্যাটাকের ইটসেলফ, নট দ্য ইন্ডিভিজুয়ালস। কে অ্যাটাক করছে তা না, হাউ, হু না। হু হচ্ছে গিয়ে আমার কোনো বদার করার কোনো উপায় নাই এবং দরকারও নেই। পৃথিবীতে এত বিলিয়ন বিলিয়ন লোক আছে, কে যে অ্যাটাক করছে উই ডোন্ট নো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট হাউ, এই হাউ এর কিছু লিমিট আছে, কারণ এইটা তো কোনো ম্যাজিক্যাল স্পেল না যে ছু মন্ত্র ছু আমি বলে দিলাম আর একটা অ্যাটাক হয়ে গেল, বা আমি কোন একটা মন্ত্র পড়ে দিলাম আর অ্যাটাক হয়ে গেল। এইগুলো হচ্ছে প্রোগ্রামিং, এইগুলা সিস্টেমে কাজ করতে হবে। যেমন আমি যদি একটা অ্যাটাক করতে চাই একটা সিস্টেমে, সেক্ষেত্রে আমাকে একটা কমান্ড ইউজ করতে হবে, গেট, জিটি, গেট, গেট সামথিং where something plus something is something, শ্যাডো একটা ফাইল আমি এটা আপলোড করে দিলাম, আর যেখানে একটা স্ক্রিপ্ট আছে। দিস এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ and there is a limit to it, it's not unlimited, there has to be compatibility। কারণ আমার সিস্টেমকে ওই ব্যাকডোর ওপেন করে দিতে হইলে, কেউ যদি হ্যাকিং করতে চায়, আমার ডোর ওপেন করতে চায়, ডোর ওপেন করতে হইলে তার কমান্ডটা আমার সিস্টেমকে বুঝতে হবে, তাই না? আমার সিস্টেমকে বুঝতে হবে, তাহলে ইটস এ Absolutely, sir. রেজিস্টার্ড কমান্ড। It's nothing unknown or unlimited, completely unlimitedly unknown না, but there is a limit to knowing
what are the different types of commands can be used? Still, it's not unlimited, but it's not even limited completely. যে আমি একদম স্পষ্ট করে জানি যে এই 117টা কমান্ড এই হ্যাকিং করার জন্য ইউজ করা যেতে পারে। 118 নম্বরটা আমার জানা নাই, নতুন আবিষ্কার হয়েছে, কেউ বের করছে যে এইভাবেও কাজটা করা যায়। 119 নাম্বারটা যে বের করছে সে চিন্তা করছে যে আমার সিস্টেমের একটা ভালনারেবিলিটি আছে, যেখানে এই 117টা যে নোন কমান্ড এটা দিয়ে করা লাগবে না, 119 নাম্বার কমান্ডটা দিয়ে করলে হবে, এই টাইপের একটা কমান্ড দিয়ে, কারণ আমার সিস্টেম একটা ভালনারেবিলিটি আছে, আমি আপডেট করি নাই সিস্টেমটাকে। ওকে, সো এই জিনিসগুলা ইজ আইডেন্টিফায়েবল ইন মোস্ট কেসেস। সেইটাই হচ্ছে কি ট্রাফিক প্যাটার্ন যখন অ্যানালাইসিস করছে তখন সে এর বিহেভিয়ার, এর টাইপটাকে, সিগনেচারটাকে আইডেন্টিফাই করছে, ক্লাসিফাই করতেছে, দেন এটাকে প্রথমত রেকর্ড করছে, সেট রিপোর্ট, অর্থাৎ এটাকে লগ করতেছে, রিপোর্ট করতেছে, অ্যালার্ম বাজাচ্ছে, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে অ্যালার্ট করতেছে যে এই টাইপের একটা ইনটিউশনের চেষ্টা চলতেছে, এবং শুধু সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে না, সিস্টেমকে অ্যালার্ট করতেছে। কোন সিস্টেমকে? ইনটিউশন প্রিভেনশন সিস্টেমকে, যদি থাকে তাকে অ্যালার্ট করতেছে। I am detecting some activities which seems to be abnormal, which seems to be matching with the signatures, which seems to be having a pattern which looks like hacking, which looks like intrusion. Then once the alert is done, তখন আর একটু ডিপার জিনিসটা করা হয়, অ্যানোমালি ডিটেকশন করা হয়, যে এই যে নেটওয়ার্কে যে সিগনেচারটা ঢুকলো সেইটা আমার ডেটাবেজে, ওই যে প্রথমে বললাম নলেজ বেস সিস্টেম, আমার ডেটাবেজে যে স্টোর করা আপডেটেড সিগনেচার লিস্ট আছে তার সাথে মেলে কিনা। এই যে কোডটা যে সে চালানোর চেষ্টা করছে, এই যে ট্রাফিকের প্যাটার্নটা আসতেছে, এইটার সাথে আমার স্টোর করা সিগনেচার গুলো ম্যাচ হয় কিনা, সিগনেচার মেলে কিনা, তাহলে তো আমি বুঝে যাবো যে এটা হচ্ছে এই ধরনের অ্যাটাক, এটা ডিওএস অ্যাটাক, এটা এই অ্যাটাক, এটা ওই অ্যাটাক, এটা র্যানসম ওয়্যার। সো আই উইল আন্ডারস্ট্যান্ড যে এটা ওই টাইপের অ্যাটাক। ডিওএস এর মতো হাজার রকমের ডিওএস থাকতে পারে, বাট সে হাজার রকমের সিগনেচার আমার কাছে আছে, তার বাইরেও থাকতে পারে যেটা সিগনেচার আমার কাছে নাই, তাহলে আমার ভাগ্য খারাপ, সে ঢুকে যাবে, আমি যদি প্যাটার্ন দিয়ে বন্ধ করতে না পারি। সো কি হবে, যে সে সিগনেচার ম্যাচ করবে এবং এটাকে তখন, এবং সিগনেচার ম্যাচ করবে, এবং তারপরে আরেকটা হচ্ছে কি জিরো ডে অ্যাটাক বলতেছে, যে সিগনেচার টু ডিটেক্ট দ্য জিরো ডে অ্যাটাক। জিরো ডে অ্যাটাক কি জিনিস? জিরো ডে অ্যাটাক হচ্ছে কি সফটওয়্যারটাকে, সফটওয়্যার ভিতরে একটা ভালনারেবিলিটি, যে ভালনারেবিলিটির কথা বলছি, সফটওয়্যার মধ্যে একটা উইকনেস আছে, যে উইকনেসটা অন্য কেউ জানার আগে ওই হ্যাকার জানে, সফটওয়্যার কোম্পানি নিজেও জানে না যে এই বাগটা রয়ে গেছে। এইটাকে বলা হচ্ছে জিরো ডে অ্যাটাক, যে সে ট্রাফিকটাকে যদি সে অ্যাবনর্মাল দেখে, সিগনেচারের সাথে মেলে নাই কিন্তু অ্যাবনর্মাল দেখতেছে, তখনও সে এটাকে স্টপ করবে, কারণ দ্যাট ক্যান কজ আ জিরো ডে অ্যাটাক। অর্থাৎ আমার এখানে আইডেন্টিফাইড না, আমার এখানে এটাকে ভালনারেবিলিটি আইডেন্টিফাইড না, বাট দ্যাট হ্যাকার ইজ ট্রাইং টু এক্সপ্লয়েট আ ভালনারেবিলিটি দ্যাট দ্য হ্যাকার আন্ডারস্টুড ইট ইজ দেয়ার, বাট আমি জানি না, সফটওয়্যার কোম্পানি জানে না, তখন এটাকে বলে জিরো ডে অ্যাটাক, স্পেসিফিকেটেড অফ জিরো ডে অ্যাটাক। তো ওইটাকেও সে প্রোটেক্ট করবে, অ্যানোমালি ডিটেক্ট করবে যে এটা একটা অ্যানোমালি, এটা একটা রেগুলার ট্রাফিক না। আমার রেগুলার ট্রাফিক আমার রেজাল্ট দেখতে দেওয়ার কথা, রেগুলার ট্রাফিক আমার এখানে এক পৃষ্ঠা সফটওয়্যার কোড পেস্ট করার কথা না, আমার রেগুলার ট্রাফিক ওই ফিল্ডের মধ্যে রোল নাম্বার পেস্ট করার কথা, যেটা হয়তো 11 ডিজিটের রোল নাম্বার, সেই জায়গায় সে 1.5 পৃষ্ঠা একটা সফটওয়্যার কোড পেস্ট করে দিল। আপনার রোল নাম্বার দেওয়ার যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে কেউ একটা 1.5 পৃষ্ঠার কোড পেস্ট করে দিল, এটাকে বলে এসকিউএল ইনজেকশন, এই অ্যাটাকটা। তখন ওই ওই কোডটা আমার সিস্টেম তো ওই কোডটা চিনছে, কারণ ওই কমান্ডটা সে রিড করতে পারে, ওই কমান্ড যদি এক্সিকিউট করে ফেলে তখন দেখা যায় আমার সিস্টেম থেকে একটা ডোর ওপেন হয়ে গেল তার দিকে, মানে হচ্ছে কোন একটা কানেকশনের রাস্তা ওপেন হয়ে গেল, হ্যাকার তখন ওই কানেকশন দিয়ে ভিতরে ঢুকে গিয়ে ক্ষতি করে নেবে। তো এইটা যাতে করতে না পারে, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম দেখবে যে যেখানে রোল নাম্বার দেওয়ার কথা সেখানে এমন কিছু একটা দিচ্ছে যেটা অ্যাবনর্মাল, সো দ্যাটস অ্যান অ্যানোমালি, সো দিস ইজ দ্য টাস্ক, অ্যানোমালি ডিটেকশন। দেন সিগনেচার ম্যাচিং, সরি সিগনেচার ম্যাচিং আমি আগে বলে ফেলছি, অ্যানোমালি ডিটেকশনটা বললাম, সিগনেচার ম্যাচিং আমি একটু আগে যেটা বলছি, যে অলরেডি অ্যাভেলেবল যে সমস্ত সিগনেচার আছে তার সাথে ম্যাচ করবে সে, যে আসলে কি এটা আমার নোন কোনো থ্রেট কিনা। স্যার জি আরেকটু জিনিস স্যার, এখানে বল। জিরো ডে অ্যাটাক আর জিরো ডে vulnerability যেটা, ভালনারেবিলিটি, হ্যাঁ 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 এইটা কি যে অ্যানোমালি ডিটেকশনের মাধ্যমে সে ইয়ে করতে পারে, মিনিমাইজ জি করতে পারে?
100% করতে পারে? না। এখন এখানে কি কোনো লিমিটেশন আছে যে জিরো ডে ভুলনারেবিলিটি যেটা হবে সেটার লিমিট সে কতটুকু পর্যন্ত ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে? ওইরকম কোনো আচ্ছা, ব্যাকআপ কি আছে যে জুয়েল, এর বাইরে এখানে সে যেটা যেতে হচ্ছে, পারবে না? না, এরকম কোনো লিমিট জানা যায় না। অ্যানোমালি ডিটেকশনটা তো আমার মনে হয় যদি কোনো ভুল কাজ করে তখন ও ডিটেক্ট করে যে তো রাইট ওয়েতে যাচ্ছে না। যেমন তার মোবাইল ফাইন্যান্সিং এর ক্ষেত্রে যদি আমরা ভুল পাসওয়ার্ড বারবার দিই তখন সে অ্যাকাউন্টটা লক করে দেবে, রাইট পাসওয়ার্ড দিলেও Absolutely, that's an অ্যাক্সেস anomaly করতে detection. পারে না। Exactly, that's an example of one example of anomaly detection. The repeat wrong entry, repeat wrong try. That's one type of anomaly detection. এটা একটা anomaly, regular behavior না, right? ঠিক সেরকম আরেকটু অ্যাডভান্স লেভেলে আমি যদি নেটওয়ার্কের ট্রাফিক, যেটা বললাম যে যেখানে আমার রোল নাম্বার দেওয়ার কথা ফিল্ডে, সেখানে আমি দিচ্ছি হচ্ছে সফটওয়্যার কোড, অথবা সেখানে আমি লং একটা স্ট্রিং দিচ্ছি বারবার, লং একটা অনেক লম্বা কিছু একটা দিচ্ছি, কিন্তু বারবার এটা করছি, দ্যাটস অ্যান অ্যানোমালি। অ্যানোমালি হতে পারে অনেক সময় আমরা এক ধরনের কানেকশন বলি, সে একটা কোম্পানি নিজের সিস্টেম আছে, সেই সিস্টেমটার সাথে থার্ড পার্টি সাপ্লায়ার এবং কাস্টমারদের কিছু সিস্টেম কানেক্টেড রাখতে হয় বড় বড় কোম্পানি। এটা আমরা এপিআই দিয়ে কানেক্ট করা বলি, যে এপিআই, অ্যাডভান্স প্রোগ্রামিং ইন্টারফেস, একটা ইন্টারফেস দিয়ে কানেকশন করা। ওই কোম্পানি থেকে আমার সার্ভারে শুধু রিকোয়েস্ট আসার কথা যে ওই কাস্টমার স্পেসিফিক কিছু প্রোডাক্টের ইনফরমেশন, প্রাইসের ইনফরমেশন রিকোয়েস্ট করে। সেখানে দেখা যাচ্ছে ওই সার্ভার থেকে আমার এখানে রিকোয়েস্ট আসতেছে এমন কিছু ডেটার, এমন কিছু জিনিসপত্র যেটা আসার কথা না, রেগুলার না। দ্যাটস অ্যান অ্যানোমালি। সো অ্যানোমালি ক্যান রেঞ্জ ইন ডিফারেন্ট কাইন্ড, ইট ইজ এ হিউজ রেঞ্জ। যেটাই রেগুলার না সেটাই অ্যানোমালি। ওকে, ইট ইজ ইজি টু নো হোয়াট ইজ রেগুলার, ইট ইজ নট অ্যাজ ইজি টু নো হোয়াট ইজ অ্যানোমালি। যেটা রেগুলার না সেটা অ্যানোমালি বাই ডিফল্ট। বোঝা গেছে? এবার আপনার ইয়েস স্যার। জুয়েলের কথাটাতে আসি, জিরো ডে অ্যাটাক এর কোনো লিমিট বা ইয়ে আছে কিনা, তো নাই। এই কারণে দেখেন, জিরো ডে অ্যাটাক মানে কি? জিরো ডে অ্যাটাক মানে হচ্ছে গিয়ে আমি একটা সফটওয়্যার ব্যবহার করছি, একটা সার্ভার সিস্টেম ইউজ করতেছি, যে সিস্টেমের একটা বাগ রয়ে গেছে। বাগ মানে কি? একটা ফল্ট রয়ে গেছে। ওই সিস্টেমটা ডেভেলপার যারা, যে ডেভেলপ করছে, সেও জানে না যে এই ফল্টটা রয়ে গেছে। যখন জানবে তখন সে এটাকে কি ফিক্স করার জন্য একটা আপডেট রিলিজ করবে। তারপরে আমি কাস্টমার হিসেবে ওই সফটওয়্যারে যখন আপডেটটা ইনস্টল করব, তখন দ্যাট ভালনারেবিলিটি, উইকনেস উইল গেট অ্যাড্রেসড, ওটা প্যাচিং হয়ে যাবে, ওই উইকনেসটা আর থাকবে না। এখন এই সফটওয়্যার কোম্পানিগুলো সাধারণত এই ভালনারেবিলিটি জানে কেমন করে? জানে যখন এগুলো অ্যাটাকের সম্মুখীন হয়, যখন এগুলা দিয়ে কোনো ক্ষতি হয়, যখন কোথাও কোনো এরর তৈরি হয়েছে এবং রিপোর্ট করা হয়েছে ওই সফটওয়্যার কোম্পানিকে, ভাই হোয়াট সফটওয়্যার ডিড ইউ মেক? আমি এই সফটওয়্যার ইউজ করতেছি এত বছর ধরে, এখন হঠাৎ করে দেখতেছি যে এই পার্টিকুলার কেসে এইরকম সিনারিওতে তোমার ডেটা ভুল আসছে। তখন সফটওয়্যার কোম্পানি জাম্পস ইনটু রিসার্চিং যে কি জন্য ভুল আসলো। তখন দে আইডেন্টিফাই, আরে সফটওয়্যারের মধ্যে তো একটা জায়গায় কোডিং এ ভুল রয়ে গেছে, একটা পার্টিকুলার সিনারিও আমরা কনসিডার করি নাই। সফটওয়্যার তৈরি করে কারা? প্রোগ্রামাররা। তারা বিভিন্ন রকমের সিনারিও, পারমুটেশন কম্বিনেশন চিন্তা করে কোডিং করে। নাও এর মধ্যে একটা সিনারিও হয়তো বাদ পড়ে গেছে, দ্যাটস অ্যান বাগ, দ্যাটস এ এরর, একটা ফল্ট, একটা ভালনারেবিলিটি, উইকনেস অফ দ্য সফটওয়্যার। নাও জিরো ডে অ্যাটাক হচ্ছে কি সেই অ্যাটাক যেটা সফটওয়্যারটাতে যে এই ভালনারেবিলিটি আছে, এইটা ডিটেকশনের আগেই হ্যাকার হ্যাভ আইডেন্টিফাইড দ্য ভালনারেবিলিটি, যে এই ধরনের সফটওয়্যার যারা ইউজ করে তাদের এই ভালনারেবিলিটি আছে, তারা জানে না। লেট মি ইউজ দ্যাট ভালনারেবিলিটি অ্যান্ড গেট এন এন্ট্রি টু দ্যাট সফটওয়্যার। এটা হচ্ছে জিরো ডে অ্যাটাক। এখন জিরো ডে অ্যাটাকটা, কারণ জিরো ডে অ্যাটাক কেন এরকম, যেটা জানে না সেটাতে এন্ট্রি, সেটা প্রোটেকশন এখানে আলাদা অ্যানোমালি ডিটেকশনের মধ্যে আসছে। সিগনেচার ম্যাচিং এ আমরা সেই সমস্ত জিনিস করছি যেখানে আমি জানি এক্স্যাক্টলি অ্যাটাকটা কি। দেয়ার ইজ এ সিগনেচার অফ দ্য অ্যাটাক, প্যাটার্নটা, এবং আমার ডেটাবেজে একটা সিগনেচার আছে, ম্যাচ করতেছি, দিস ইজ আ প্রবলেম, উই ব্লক ইট। বাট জিরো ডে অ্যাটাক হচ্ছে অ্যানোমালির একটা পার্ট, এই কারণে যে এইখানে সে একটা ইরেগুলার অ্যাক্টিভিটি করতেছে, বাট যেটা আমার জানা নাই, এটা সিগনেচার আমার কাছে নাই। সুতরাং তার অ্যাবনর্মালিটিটা বা অ্যানোমালিটা যদি ডিটেক্টেবল অ্যানোমালি হয়, যে রেঞ্জের মধ্যে এভাবে পড়ে যেটাকে আমি সত্যি অ্যাবনর্মাল বলে বলতে পারি, তাহলে ইনটিউশন টিউশন খপ করে ধরবে, যেতে দিবে না। কিন্তু যদি এটার প্যাটার্নটা অনেকটা নর্মালের মতো হয়, বাট স্টিল ইটস হার্মফুল দ্য টেকনিক, দেন ইট উইল লেট ইট গো, হ্যাকিং হবে। সুতরাং সিস্টেম থাকা সত্ত্বেও হ্যাকিং হতে পারে এই ক্ষেত্রে। বুঝে গেছে?
বাট চান্সেস আর লেস। কারণ ওই রকম লেভেলের ডিটেকশন, ওই রকম লেভেলের একদম রেগুলার লুকিং অ্যানোমালি করা খুব ইজি না। অ্যানোমালি করতে হলে ওটা অ্যানোমালি লুকিংই হয় সাধারণত। ওকে, তো ইয়েস স্যার। anomaly detection গেল, signature matching গেল, then হচ্ছে threat classification. This is an internal mechanism to just classify the threat based on signature matching. এবং যখন আমি ক্লাসিফাই করলাম, কারণ ক্লাসিফাই এই কারণে করা ইম্পর্টেন্ট ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমে। ক্লাসিফাই করে ক্লাসিফিকেশনের উপরে বেস করে সে অ্যাকশন নেয়। যদি ক্লাসিফিকেশন হয় যে ইটস এ ভেরি লো রেঞ্জ থ্রেট, এইটা কিছুই না, ওকে ব্লক করে রাখছি, ইজ এনাফ, টেম্পোরারি ব্লক করছি। ওই যে আপনি যেটা বলছিলেন যে আমি যদি 6 বার রং পাসওয়ার্ড দিই, দেখবেন কি ব্লক করছে কতক্ষণের জন্য? আধা ঘন্টার জন্য, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আবার লগ ইন করতে হচ্ছে, বিকজ ইটস এ থ্রেট, ইটস এন অ্যানোমালি, যেটা ডিটেক্ট হয়েছে, যেটা ইজ নট আ হিউজ থিং। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পাস করার চেষ্টা করছে না, 10 মিনিট পরে আবার ট্রাই করতে দেবো। তাহলে এটাকে ক্যাটাগরাইজেশন এমন ভাবে করা হয়েছে যে এই ক্যাটাগরির থ্রেট হলে, অ্যানোমালি হইলে বা এই ক্যাটাগরির ডিটেকশন হইলে এটা 10 মিনিট পরে আবার ট্রাই করা যাবে। কিন্তু এটা যদি সত্যি একটা হ্যাকিং অ্যাটাক হতো, প্রোগ্রামকে ক্র্যাক করে দিচ্ছে এবং এটা ডিটেক্ট হয়েছে, তখন কি 10 মিনিট পরে আবার তার কাছে ওটা খুলে দিত? নিশ্চয়ই না। ওটাকে পার্মানেন্টলি ব্লক করে দিত, ওই পার্টিকুলার আইপি অ্যাড্রেস থেকে কোনো ট্রাফিকই অ্যালাউ করবো না। তাহলে ট্রিটমেন্ট উড বি ডিফারেন্ট। দ্যাটস ওয়াই দিস ক্লাসিফিকেশন ইজ ইম্পর্টেন্ট। ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম থ্রেট গুলোকে ক্লাসিফাই করে, তারপরে এটাকে প্রিভেন্ট করে বেসড অন যে থ্রেট, কি ধরনের থ্রেট ডিটেক্টেড, সেই থ্রেটের উপরে বেস করে যে রুলটা সেট করা আছে সেই রুল অনুযায়ী সে অ্যাকশন নেয়। কোনোটাকে পার্মানেন্টলি ব্লক করতেছে, কোনো ক্ষেত্রে সে তার নিজস্ব পোর্ট ব্লক করে দিচ্ছে, শুধু আইপি না, একদম ওই সার্ভিসটাই অফ করে দিচ্ছে। ইন্ট্রুশন প্রিভেনশন এরকম অনেক সময় থাকে, একটা সার্ভিস খুব থ্রেটের মধ্যে যাচ্ছে। যেমন কিছুদিন আগে আমি একটা কোম্পানির একটা ওয়েবসাইটে হঠাৎ করে দেখা গেল যে সে মিনিটে 250 ওটিপি জেনারেট করে একই ইউজারের জন্য, অটোমেটিক ওটিপি জেনারেট করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে। আপনি একটা ফোন নাম্বার দিয়ে লগ ইন করতেছেন, সে সমানে ওটিপি জেনারেট করে যাচ্ছে, 200-250 ওটিপি জেনারেট করে যাচ্ছে 1 মিনিটের মধ্যে। ওই কোম্পানির এসএমএস এর জন্য যা ব্যালেন্স ছিল, এসএমএস গেটওয়ে আছে কোম্পানি, গেটওয়েতে যে ব্যালেন্স কেনা ছিল 10,000 এসএমএস, মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে। কারণ এসএমএস প্রত্যেকটা শিফট হচ্ছে 2 টাকা করে বিল হচ্ছে, মুহূর্তে সেই এসএমএস শেষ হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, এটা একটা ডিওএস অ্যাকাউন্ট অ্যাটাক হয়ে যাচ্ছে। অন্য কেউ অরিজিনালি যারা লগ ইন করতে চাচ্ছে, ওটিপি দরকার, সে ওটিপি পাচ্ছে না, তার ওটিপি ডিলে হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা গেল যে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেমের থ্রু দিয়ে ওই মোমেন্টে ওটিপি সিস্টেমটা বা লগ ইন সিস্টেমটাকে টেম্পোরারি ক্লোজ করে দেওয়া হলো। ইট ওয়াজ নট যে কোনো একটা পার্টিকুলার আইপি কে ব্লক করে দেওয়া হয়েছে, কোনো একটা সোর্স কে ব্লক করে দেওয়া হয়েছে, ওই সার্ভিসটাকেই ব্লক করে দেওয়া হলো। সার্ভিসের মধ্যে পরবর্তীতে প্রোগ্রামাররা ইনভলভ হয়ে চেঞ্জ করে দিল কি, যে একটা ওটিপি জেনারেশনের পরে নেক্সট 4 মিনিটের মধ্যে সেকেন্ড ওটিপি জেনারেট হইতে পারবে না, এসএমএস যাবে না। তাহলে দ্যাটস অ্যানাদার কাইন্ড অফ প্রিভেনশন। তো কোন ধরনের প্রিভেনশন মেজার নেওয়া হবে সেটা ডিপেন্ড করছে থ্রেটের মেরিটের উপরে, ট্রাফিকের প্যাটার্নের উপরে, আমার সিস্টেমের সেন্সিটিভিটির উপরে। দেয়ার আর লট অফ ডিফারেন্ট ভ্যারিয়েবলিটিস, যেটার উপরে ডিপেন্ড করে ডিসিশন গুলো হবে। সো দ্যাট ইজ দ্য পারপাস অফ প্রিভেনশন সিস্টেম। তাহলে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম কাজ করে কিভাবে? নেটওয়ার্ক ট্রাফিক প্রসেসিং করে, সেটাকে সে বিভিন্ন ভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করে, দেন থ্রেট রিপোর্টিং করে, এটাকে লগ করে এবং অ্যালার্ট করে টু দ্য সিস্টেম, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম। দেন এটাকে অ্যানোমালি ডিটেকশন করে, যে এই ট্রাফিকটা কি রেগুলার না নন রেগুলার। অ্যানোমালি হলে সেটাকে সে আইদার ব্লক করে অর সিগনেচার ম্যাচিং এর জন্য পাঠায় দেয়। সিগনেচার ম্যাচিং হচ্ছে কি, যখন নোন থ্রেড গুলোর সাথে এটা মেলে কিনা দেখা হয়, যদি মেলে কমপ্লিটলি অ্যাকশন, ওই থ্রেড ক্লাসিফিকেশনের উপরে অ্যাকশন হবে। থ্রেড ক্লাসিফিকেশন হচ্ছে যে বিভিন্ন রেঞ্জের থ্রেড কে বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা হয়, সো দ্যাট উই ক্যান হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ রেসপন্সেস ফর ডিফারেন্ট কাইন্ড অফ ক্লাসিফাইড থ্রেডস। প্রিভেনশন সিস্টেম হচ্ছে কি রেসপন্স গুলো করে, অর্থাৎ সে ব্লক করবে না, সে টেম্পোরারি ব্লক করবে না পার্মানেন্টলি ব্লক করবে, কোনো কিছু রিমুভ করবে, কোনো একটা সার্ভিস শাটডাউন করে দিবে। সো দোজ আর দ্য প্রিভেনশন সিস্টেম। ক্লিয়ার মোটামুটি? ইয়েস স্যার। স্যার আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল। বলো। স্যার আমার ভার্সিটি লাইফে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, একটা রিপোর্ট প্রিপেয়ার করার জন্য একটা পার্টিকুলার কোনো কোম্পানি, লিস্টেড কোম্পানি থেকে এফএস ডাউনলোড করা লাগতো, লাইক ফর সেভারাল ইয়ার্স। তো আমি একটা দুইটা করে ডাউনলোড করছিলাম, আর পরপর দেখছিলাম ব্লক হয়ে যাচ্ছিল। আমার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারকে ফোন দিয়ে ব্লক ছুড়ে যেতেছিল, আবার দুই একটা ডাউনলোড করছে আবার ব্লক হয়ে যাচ্ছিল।
Is it somewhere related to this? হতে পারে, হতে পারে। হ্যাঁ, দুই রকমের হতে পারে। হ্যাঁ, দুই রকমের হতে পারে। একটা হতে পারে that company's intrusion prevention system is blocking you। সেক্ষেত্রে আপনি যখন সার্ভিস প্রোভাইডারকে ফোন করছেন, সে আপনার আইপিটা রিসেট করে দিচ্ছে যে আপনি কোন জায়গা থেকে যাচ্ছেন। আইপিটা রিসেট করে দিলে ব্লকটা আবার ছুটে যাচ্ছে, আপনি আবার ডাউনলোড করতেছেন, ইন্ট্রুশন প্রিভেনশন আবার আপনাকে ব্লক করে দিচ্ছে, আপনি আবার আইপি চেঞ্জ করতেছেন। সো দ্যাট ক্যান বি ওয়ান এক্সপ্লেনেশন অফ দ্য সিনারিও। আমি জানি না যে এক্সাক্ট সিনারিওটা কি, বাট আই ক্যান অ্যাজিউম এটা একটা সিনারিও হতে পারে। আরেকটা সিনারিও হতে পারে আপনাকে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম ব্লক করতেছে না, করতেছে আপনার আইএসপি। যে আপনি একটা রিপোর্ট গুলো খুব ভারী ভারী, আপনি এট এ টাইম খুব ভারী কিছু ডাউনলোড করতেছেন, যাতে ব্যান্ডউইথ, শেয়ার্ড ব্যান্ডউইথে অন্যদের ব্যান্ডউইথ শর্ট পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সো ব্যান্ডউইথ রেগুলেট করতে গিয়ে আপনাকে ব্যান্ডউইথ কমায় দিচ্ছে। দ্যাট ইজ অ্যানাদার কমন থিং দ্যাট হ্যাপেন্স। সেক্ষেত্রে আপনি আইএসপি কে বললে আইএসপি তখন আপনার ব্যান্ডউইথের ব্লকটা ছুটে দেয়। তো এটা ইন্ট্রুশন প্রিভেনশন নাও হতে পারে। তো এরকম বিভিন্ন রকম হতে পারে, বাট আমার মাথায় এই দুইটা জিনিস আসলে খুব কমনলি যেটা করে হয় আর কি। Thank you, sir. ঠিক আছে, ওকে, লেটস মুভ অ্যাহেড। এটা হচ্ছে গিয়ে আমরা অ্যান্টিভাইরাস এবং অ্যান্টি ম্যালওয়্যার দুইটা কাছাকাছি, বাট ভাইরাসের একটা প্রপার্টি হচ্ছে গিয়ে, আমি আগেও বলছিলাম যে কপি করে। প্রিভিয়াস স্লাইডে একটা কোশ্চেন ছিল, জি জি, প্রিভিয়াস স্লাইডে একটা কোশ্চেন ছিল, হ্যাঁ শিওর, প্লিজ বলেন। ফার্স্ট পয়েন্টটা বুঝে নেই, নেটওয়ার্ক ট্রাফিক প্রসেসিং, এটা যদি কাইন্ডলি আবার একটু বলতেন। ওকে, নেটওয়ার্ক ট্রাফিক প্রসেসিং হচ্ছে গিয়ে ট্রাফিকের, মানে এখানে হচ্ছে কি, এইটা এটা খুব টেকনিক্যালি না হয়, যদি আমি এভাবে বোঝাই যে ডিটেকশনের অনেকগুলো লেয়ার আছে। হুম, প্রথম লেয়ারটা হচ্ছে যে ট্রাফিকটা যে আসতেছে, এই যে আমি একটা কথা বলছিলাম, এক্সাম্পল দিয়ে বলছিলাম যে ইউডিপি প্যাকেট, অনেক সময় ইউডিপি অ্যাটাক হয়, সেই সময় কি বড় বড় সাইজের প্যাকেট ডেটা ডাম্প করা হয়। যখন দেখা যায় ট্রাফিকটা, নেটওয়ার্ক ট্রাফিক বলতে যে জিনিসগুলো আসতেছে, নেটওয়ার্ক ট্রাফিকটা এমন একটা প্যাটার্নে আসতেছে যেটা ইজ নট এক্সপেক্টেড, অ্যানোমালিতে যাওয়া লাগবে না, অ্যানোমালি ডিটেকশনে যাওয়া লাগবে না। অ্যানোমালি ডিটেকশন আরেকটা লেয়ারে, অ্যানোমালি ডিটেকশন ইজ তার বিহেভিয়ার অ্যানালাইসিস করবে, সে কি ধরনের রিকোয়েস্ট পাঠাচ্ছে, কি ধরনের কোড পাঠাচ্ছে, কি ধরনের কন্টেন্ট পাঠাচ্ছে। তারও আগে আমার ট্রাফিক টাইপ, যে একদম ট্রাফিকটা দেখা যাচ্ছে যে বড় বড় প্যাকেট পাঠাচ্ছে, অথবা ট্রাফিকটা এমন যেখানে সব এরোনাস প্যাকেট পাঠাচ্ছে, যে আমি কন্টিনিউয়াসলি যে ডাটাগুলো পাচ্ছি সব কটা এরোনাস, ওর যে হেডার ফুটার আছে তার সাথে প্যাকেটটা মেলে না। এইটাকে বলা হচ্ছে নেটওয়ার্ক ট্রাফিক প্রসেসিং এই লেয়ারে। তখনই সে বুঝতেছে সামথিং ইজ রং। বোঝা গেছে? জি স্যার স্যার, এখানে আমার আরেকটা কোশ্চেন ছিল। জি, নেটওয়ার্ক ট্রাফিক থেকে তখন তারা একটা সিগন্যাল ক্রিয়েট করে, আমি যতটুকু পেয়েছিলাম, এই সিগন্যালটা তখন তারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রারকে পাঠায়। এখন হু ইজ দ্য এক্স্যাক্টলি, সিস্টেম পেট টু পোর্ট। অ্যাডমিনিস্ট্রার? সরি, আবার বলেছেন। যখন অ্যানোমালাস অ্যাডমিনকে পাঠায়, ডেটা গুলো তারপরে আসতে থাকে, তখন হচ্ছে সিস্টেম, তখন ওই যে নেটওয়ার্ক ট্রাফিক থেকে একটা সিগন্যাল জেনারেট করে এবং সেটা হচ্ছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রারকে পাঠায়। ওকে, তখন সিস্টেম অ্যাডমিনিস্ট্রার এটাকে কিভাবে প্রটেক্ট করে? এটা বা আপনার ওইখানে কোশ্চেন, কি তাই থাকে, তো? ওইখানে কি থাকে? আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরকে পাঠায়, ঠিক যেটা আমি একটু আগেও বলছিলাম যে থ্রেট রিপোর্টিং, যেখানে রিপোর্ট করে এবং লগস আছে, হ্যাঁ, এটাকে রেকর্ড রাখে যে থ্রেটটাকে, আর এটাকে অ্যালার্ট পাঠায়, এটাকে রিপোর্ট করে মানে হচ্ছে অ্যালার্ট পাঠায়। অ্যালার্টটা কাকে পাঠায় আমি বলছিলাম, দুইটা জায়গায় পাঠায়। এক হচ্ছে কি এই যে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম তাকেই পাঠায়, ওয়েদার টু প্রোটেক্ট ইট অন এ রুল বেস, সিগনেচার মিলে কিনা। দ্বিতীয়ত হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটরকেও পাঠায় টু জাস্ট চেক বাই চান্স যদি ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম মিস করে ফেলে এটা প্রোটেক্ট করতে, অ্যান্ড দ্য অ্যাডমিনিস্ট্রেটর ক্যান আইডেন্টিফাই, বিকজ হিউম্যান ব্রেন ইজ বেটার দেন কম্পিউটার, এটা তো বোঝেন। দেয়ার আর লট অফ থিংস দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে আরে ডাউট করতে পারি সিস্টেম এটাকে ছেড়ে দিচ্ছে, কারণ এটার প্যাটার্নটা এই ধরনের একটা রেগুলার মতো হয়ে যাচ্ছে, বাট দিস ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং রং হ্যাপেনিং, সো লেট মি স্টপ ইট অ্যান্ড দেন চেক। অ্যাডমিনিস্ট্রেটর ওই ইন্টারভেনশনটা করতে পারে, but normally the alert is for both administrator and the system. System 99% cases system will prevent it. Administrator এসে প্রত্যেকটা ভাইরাস
প্রত্যেকটা অ্যাটাক বসে বসে দেখে না। ওকে, ইয়েস স্যার। আর কোনো কোশ্চেন এখানে পর্যন্ত? Then we were discussing antivirus এবং anti-malware. অ্যান্টিভাইরাস তো আমরা বুঝি, ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য অ্যান্টিভাইরাস। ভাইরাস কি জিনিস ছিল? ভাইরাস ছিল হচ্ছে কি একটা হার্মফুল সফটওয়্যার প্রোগ্রাম, যেটা নিজের দুইটা কপি আছে। সে হচ্ছে হার্মফুল, আর একটা হচ্ছে সে নিজেকে অটো কপি করতে পারে। একটা হোস্টের সংস্পর্শে আসলে যদি ইনফেক্টেড হোস্ট থেকে, ইনফেক্টেড হোস্ট যদি একটা ফ্রেশ হোস্টের সংস্পর্শে আসে, সেই ইনফেক্টেড হোস্ট থেকে ফ্রেশ হোস্টে কপি হয়ে যায়, ওটাকে ইনফেক্ট করে ফেলে। দিস ইজ দ্য প্রপার্টি অফ ভাইরাস। ভাইরাসকে প্রোটেক্ট করার জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে একটা সফটওয়্যার কেপেবল, নাম্বার ওয়ান, টু ডিটেক্ট দ্যাট ইট ইজ ভাইরাস। কিভাবে ডিটেক্ট করে? সে ওই সিগনেচার মিলায় ডিটেক্ট করে যে এইটা আমার যা আছে এটা ভাইরাস। সব সফটওয়্যার কোম্পানি মিলে বলছে এরকম প্রোগ্রামিং থাকলে এটা ভাইরাস। আমি এটা জানি, এই যে যে জিনিসটা ঢুকতে গেছিল আমার ফাইলকে করাপ্ট করতে গেছিল, একে আমি চিনে ফেলছি, এর ছবি দেওয়া আছে মোস্ট ওয়ান্টেড হিসেবে, আমি এটা ধরে ফেলছি, এটা ভাইরাস, একে আমি আর কিছু করতে দিব না। অ্যান্টিভাইরাস কাজ করে সোজা সাপটা এইভাবে। অ্যান্টি ম্যালওয়্যার হচ্ছে গিয়ে যে কোনো বিভিন্ন রকমের ক্ষতিকর সফটওয়্যার, বিভিন্ন রকমের ক্ষতিকর সফটওয়্যার, সেটা ভাইরাসও হতে পারে, সেটা হতে পারে একটা রং স্ক্রিপ্ট যে ডেটা ইন্টিগ্রিটি নষ্ট করে দেবে, একটা স্ক্রিপ্ট রান হয়ে যাবে। হ্যাকিং এ যেরকম আমরা একটু ইনটিউশনে যেরকম আমরা আলাপ করলাম, সেরকম বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, যেইটার সিগনেচার আমার কাছে থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক ইনটিউশন প্রিভেনশন আমরা যা যা আলাপ করলাম পুরাটাই প্রায় এখানে অ্যাপ্লিকেবল। তো অ্যান্টিভাইরাস যদি আমি পার্থক্যটা দেখি, ডিফারেন্সটা, যে প্রোটেক্টস এগেইনস্ট ভাইরাসেস, ওটা প্রোটেক্টস এগেইনস্ট ম্যালওয়্যার। ম্যালওয়্যার মানে ক্ষতিকর সফটওয়্যার। অ্যান্টিভাইরাস হচ্ছে সিগনেচার বেসড ডিটেকশন। সিগনেচার বেসড ডিটেকশন, এটা হচ্ছে হিউরিস্টিক বেসড ডিটেকশন। হিউরিস্টিক বেসড ডিটেকশন মানে হচ্ছে বিহেভিয়ার বেসড ডিটেকশন। এটা করতে চাচ্ছেটা কি, কিরকম আচরণ করতেছে, সে ছোটাছুটি করতেছে বিভিন্ন ফাইলের কাছে আননেসেসারি, তাকে কল করা হয়নি, তারপরে এই প্রোগ্রামটা বিভিন্ন ফাইলের কাছে ছোটাছুটি করতেছে। দ্যাটস এ হিউরিস্টিক, তার নেচার, তার বিহেভিয়ার, সেইটা ডিটেক্ট করে হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার। ঠিক আমাদের আইপিএস এর মতো, ইনফরমেশন প্রিভেনশন সিস্টেমের মতো। প্রিভেন্টস, ভাইরাসটা প্রিভেন্টস ম্যালিশিয়াস স্ক্রিপ্ট ফ্রম রানিং। সো অ্যান্টিভাইরাস সাধারণত কোন স্ক্রিপ্ট যদি ডিটেক্ট করে, যে স্ক্রিপ্ট মানে একটা প্রোগ্রাম, একটা কমান্ড যদি ডিটেক্ট করে, সেটাকে প্রিভেন্ট করে। ম্যালিশিয়াস যদি এটা ক্ষতিকর কমান্ড হয়, সেটাকে প্রিভেন্ট করে ফ্রম রানিং। যদিও এটার সাথে আমি পুরোপুরি ইন এগ্রিমেন্ট না, অ্যান্টিভাইরাস এটাকে রিমুভও করে, ইনফ্যাক্ট ডিলিট করতে পারে, হ্যাঁ, মোস্ট কেসেসে, আনলেস ইট ইজ অলরেডি লোডেড অন দ্য মেমোরি। মেমোরি মানে র্যাম। যদি কম্পিউটারের মেমোরিতে অলরেডি লোডেড না থাকে, তাহলে ওটাকে রিমুভ করতে পারে ফাইল থেকে অ্যান্টিভাইরাস, মোস্ট কেসে নোন সিগনেচারকে রিমুভ করতে পারে। বাট স্টিল থিওরিটিক্যালি, একদম একাডেমিক ডিসকাশনের পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে যে এটা প্রিভেন্ট করে ফ্রম রানিং। আর হিউরিস্টিক ডিটেকশন অর্থাৎ অ্যান্টি ম্যালওয়্যারে কি হয়, এটা প্রোঅ্যাক্টিভলি ডিটেক্টস। সে আসলে ওয়েট করে না যেটা কখন রান করবে, সে প্রোঅ্যাক্টিভলি ডিটেক্ট করে ফেলে যেটা ম্যালিশিয়াস স্ক্রিপ্ট এবং সাসপিশিয়াস অ্যাক্টিভিটি, সেইটাকে রিমুভ করে, ওই অ্যাক্টিভিটিটাকে বা ওই কন্টেন্টটাকে রিমুভ করে দেয়। পার্থক্য এখানে, মেইন পার্থক্য আসলে রিমুভ করা নিয়ে না, আসলে মেইন পার্থক্য হবে হচ্ছে গিয়ে এ হচ্ছে ম্যালিশিয়াস স্ক্রিপ্ট শুধু ডিটেক্ট করতে পারে আর রিমুভ করতে পারে অ্যান্টিভাইরাস। অ্যান্টি ম্যালওয়্যার অনলি স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট প্লাস অ্যাক্টিভিটিকে রিমুভ করতে পারে, অর্থাৎ পার্টিকুলার টাইপের একটা বিহেভিয়ারকে স্টপ করে দিতে পারে। দ্যাট ইজ ম্যালওয়্যার। অ্যান্টিভাইরাসে ক্যান অনলি আইডেন্টিফাই থ্রেটস ইটস সিন বিফোর, যে সিগনেচার তার কাছে আছে। এই জন্য আমাদের অ্যান্টিভাইরাস ইফেক্টিভ রাখতে হলে কি করতে হয়, রেগুলার আপডেট করতে হয়। অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে, কোনোদিন আপডেট করি নাই, 6 মাস আগে আপডেট করছি, তাহলে 6 মাসের মধ্যে যত নতুন ভাইরাস বের হয়েছে একটাও আমার অ্যান্টিভাইরাস প্রোটেক্ট করতে পারবে না। কারণ দিস অ্যান্টিভাইরাস ডাজন্ট নো দেম, চিনতে পারে না। থানায় গেলে দেখবেন, যে কোনো থানায় ঢুকলে দেখবেন একটা বোর্ড আছে, নোটিশ বোর্ড, ওর মধ্যে অনেক সুন্দর সুন্দর হিরোদের ছবি লাগানো আছে। এই হিরোরা কারা? এক দলের উপরে লেখা আছে এরা হচ্ছে ডাকাত। তো এরা আইডেন্টিফাইড ডাকাত, চেহারা চিনে রাখার জন্য, যাতে ঢুকতে বেরোতে পুলিশের সবকটা কনস্টেবল, সবকটা ইন্সপেক্টর যাতে এদেরকে চিনতে পারে। বাইরে যদি হাঁটতে দেখে, কিছু করুক আর না করুক,
ডাকাতি করতে থাকুক আর না করতে থাকুক, বাইরে যদি এদেরকে দেখে আইডেন্টিফাইড ডাকাত কেউ, তাহলে তাকে কি করবে? ছেড়ে দিবে? তাকে ধরে ফেলবে, তাই না? কারণ সে আইডেন্টিফাইড। সেরকম আইডেন্টিফাইড ডাকাত, চোর, পকেট মার, বিভিন্ন রকম ফ্রড, বিভিন্ন রকমের ক্যাটাগরিতে দেখবেন থানার মধ্যে সুন্দর সুন্দর ছবি টাঙানো আছে। এইগুলো হচ্ছে সিগনেচার। যেই সিগনেচার, তাহলে ওই পুলিশ যদি এরকম হয় যে, এবার পুলিশের কথা চিন্তা করে, পুলিশ যদি শুধু এরকম হয়, যার চেহারা সেই বোর্ডের মধ্যে দেখছে তাকে ছাড়া কাউকে ধরতে পারে না, তার চোখের সামনে একটা ছিনতাই হয়ে যাচ্ছে, সে তাকায় দেখবে এই লোকটাকে কি আমি চিনি, যে লোকটা ছিনতাই করতেছে, ছবি কি আমাদের থানায় আছে? নাই, তাহলে বাদ, ধরবো না। তাহলে এটা হচ্ছে অ্যান্টিভাইরাস। আর যদি সে দেখে যে কাজটা ছিনতাই হচ্ছে, ইটস এ রং অ্যাক্টিভিটি, দেখে আমার ধরতে হবে, এটা আমি চিনি বা না চিনি, তাহলে দেখ সেটা হচ্ছে অ্যান্টি ম্যালওয়্যার। বুঝে গেছে? স্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার গুলোতে কি দুইটা কাজই করে, অ্যান্টিভাইরাস আর অ্যান্টি মালওয়্যার দুইটা কাজই করে? অনেস্টলি, প্র্যাকটিক্যালি যদিও অ্যান্টিভাইরাস মোস্টলি অ্যান্টিভাইরাসের কাজ করে, বাট ভালো ভালো অ্যান্টিভাইরাস গুলাতে, প্রোডাক্ট গুলাতে কিছু অ্যান্টি ম্যালওয়্যার ক্যাপাসিটি থাকে। স্যার আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যখন স্যার মাইক্রোসফট অফিসটা ক্র্যাক ভার্সন ইনস্টল করছি, তখন স্যার আমার উইন্ডোজ হোস্ট নামে আমার হুম। প্রসেসরে প্রায় 40% ইউজ করতে থাকতো। তা আমি কোনোভাবে এটা স্টপ করতে পারছিলাম, আর স্টপ করলেও হচ্ছে আমার অন্য কাজে সমস্যা হতো। পরবর্তীতে আমি ক্যাসপারস্কি প্রিমিয়ামটা নামানোর পরে 1 মাস ফ্রি সার্ভিস পেলাম। তো ওরপরে ওটা পুরোপুরি রিমুভ করে ফেলছে, এখন আমার প্রসেসর একদম ফ্রি হয়ে গেছে। ওইখানে ক্যাসপারস্কির, ম্যাকাফির, নর্টন, তারপর হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডার, এগুলার বেশ কিছু ম্যালওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ক্যাপাসিটি থাকে। বাট দ্যাট ক্যাপাসিটি ইজ কল্ড অ্যান্টি ম্যালওয়্যার ক্যাপাসিটি, কিন্তু অ্যান্টিভাইরাসের সাথে বিল্ট ইন হিসেবে আসতেছে। স্যার তাহলে স্যার মানে উইন্ডোজ ডিফেন্ডারে জাস্ট অ্যান্টিভাইরাসের ভূমিকা পালন করে, কিন্তু যদি ওরকম ভালো মানের আহ, নেওয়া হয় তখন হচ্ছে দুইটাই বোথ অ্যান্টি কেস। ম্যালওয়্যারটা স্ট্রঙ্গার। এখন প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করে আসলে, হ্যাঁ। একদম অ্যাবসলিউট মেজারে বলা মুশকিল যে এটা ভালো বেশি, এটা খারাপ, বাট ভ্যারি করে, কোনোটা কোনোটাতে স্ট্রং, কোনোটা কোনোটা হতে উইক। ঠিক আছে, বাট এই ধরনের ফিচার গুলো এখনকার মডার্ন ইয়েতে বিল্ট ইন হিসেবে আছে। অ্যান্টি ম্যালওয়্যার আমরা আলাদাভাবে আজকে ইনস্টল করি না, অ্যান্টিভাইরাসের ভিতরেই আসে সাধারণত। বাট দুইটার অ্যাক্টিভিটি নেচার আর কি ডিফারেন্ট, একাডেমিক আলোচনায় দুইটা অ্যাক্টিভিটি ডিফারেন্ট। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার সিগনেচার বেস ডিটেকশনটা যদি আবার একটু রিপিট করতেন। ওকে, সিগনেচার বেসড ডিটেকশন হচ্ছে গিয়ে, সিগনেচার কি জিনিস? সিগনেচার হচ্ছে আহ, যে কোনো, ধরো একটা ভাইরাস প্রোগ্রাম, হ্যাঁ, একটা পার্টিকুলার ক্ষতিকর একটা প্রোগ্রাম, ওই প্রোগ্রামটাতে একটা পার্টিকুলার কোড লেখা, সেকেন্ড লাইনে কি লেখা আছে, লাস্ট লাইনে কি লেখা আছে, এটা একটা নোন জিনিস। যখন এটা অলরেডি ডিটেক্টেড যে কোন একটা অ্যান্টিভাইরাস কোম্পানি এটা আইডেন্টিফাই করছে যে দিস ইজ আ হার্মফুল ভাইরাস, তখন এই যে কোডের যে প্যাটার্নটা, এইটাকেই একটা সিগনেচার হিসেবে, একটা সাইন হিসেবে, যেমন মানুষের কি ফেসের ছবি, এটা সিগনেচার হিসেবে ব্যবহার করা যাবে। আমার যে যখন আমি সিগনেচার করি তখন বোঝা যায় ইটস মি, তাই না? তো আমার ছবি যদি দেখা জি যায় স্যার। তাহলে বোঝা যায় ইটস মি। ঠিক সেরকম ওই কোডের কিছু প্যাটার্ন তাকে সিগনেচার হিসেবে পাবলিশ করা হয়। সব অ্যান্টিভাইরাস কোম্পানিগুলো তাদের অ্যান্টিভাইরাসের মধ্যে ইনপুট করে নেয় যে এই টাইপের কোড যদি কোনো সফটওয়্যার নিয়ে আসে, দ্যাটস আ ভাইরাস, ওকে ধরতে হবে। দ্যাট ইজ সিগনেচার বেসড স্টপ। ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ও, এইবার আসি, আমরা এই যে ইনটিউশন প্রিভেনশন, ইনটিউশন ডিটেকশন, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, এই যে অনেকগুলো জিনিস আলোচনা করলাম, এখনকার মডার্ন ওয়ার্ল্ডে একটু বড় অর্গানাইজেশন যারা, যারা এফোর্ড করতে পারে, দেয়ার আর ডিভাইসেস অ্যাভেলেবল, যেগুলিকে আমরা বলি হচ্ছে ইউটিএম, ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট ডিভাইস বা ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট সিস্টেম, ইউটিএম। যেখানে একসাথে, কারণ সব কোম্পানিরই কম বেশি অ্যান্টিভাইরাস লাগে, অ্যান্টি ম্যালওয়্যার লাগে, ফায়ারওয়াল লাগে, তাই না? ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম লাগবে, আইপিএস। সব কি হলো, ভেন্ডাররা, যারা প্রডিউসার, যারা ম্যানুফ্যাকচারার, তারা আলাদা আলাদা করেও তৈরি করে, কারণ যাদের স্পেসিফিক জিনিস লাগে তারা স্পেসিফিক নিতে পারে।
আবার বড় বড় অর্গানাইজেশনের জন্য এই পুরাটাকে একসাথে করে বান্ডেল করে ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্ট একটা সিস্টেম বানিয়ে সব কোম্পানিরই, সব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার বা সব নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ডিভাইস কোম্পানিরই এই ইউটিএম বা ইউনিফাইড থ্রেট ম্যানেজমেন্টের সফটওয়্যার বা সিস্টেম আছে। ওকে, এইটাকে বলা হচ্ছে ইউটিএম, যেখানে ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম, ইন্ট্রুশন ডিটেকশন, ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস সব একসাথে থাকে। তো ট্রেডিশনালি যেটা আমরা দেখতেছি, যে ট্রেডিশনালি আমাদের ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ককে আমরা আগে আলোচনা করেছিলাম। ভিপিএন কি জিনিস? নো স্যার। ওকে, তাহলে ভিপিএনটা আমি আলোচনা করবো। আমরা এই যে ফায়ারওয়াল আলোচনা করছি, অ্যান্টিভাইরাস করেছি, ইন্ট্রুশন প্রিভেনশন সিস্টেম করেছি, অ্যান্টি স্প্যাম হচ্ছে গিয়ে যখন ইমেল সিস্টেম থাকে তখন ওখানে যাতে স্প্যামিং না হয়। এখন ওই স্প্যামিং ডিটেকশনও এক ধরনের ম্যালওয়্যার ডিটেকশনের মতো। স্প্যামিং ডিটেকশনও এন্টি স্প্যাম কেউ কেউ আলাদা সিস্টেম ইউজ করে। তো একটা ট্রেডিশনাল সিকিউরিটিতে আমরা দেখি যে একটা কোম্পানি আলাদা 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 ভাবে, এই যে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক নিচে আলাদা আলাদা ভাবে বিভিন্ন রকমের সিস্টেম ইউজ করছে টু প্রোটেক্ট দেয়ার অ্যাসেটস, ইনফরমেশন অ্যাসেটস এন্ড সিস্টেম অ্যাসেটস। বাট একটা ইউটিএম বেসড সিকিউরিটিতে উই জাস্ট পুট আ সিঙ্গেল। ভিপিএনটা কি ছিল? হ্যালো। আচ্ছা, ভিপিএন এ আসবো আমি না, বাট এই ফার্স্ট এটা ক্লিয়ার করি যে এখানে বোঝানো হচ্ছে যে যখন ইউটিএম আমি ইউজ করি তখন উই গেট অল দ্য সলিউশনস অ্যাজ এ বান্ডেল টুগেদার, একটা ডিভাইস একটা সফটওয়্যার মধ্যে দিয়ে। দ্যাট ইজ দ্য বেসিক পার্থক্য। এইবার আসি হোয়াট ইজ ভিপিএন। ওকে, ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। আপনারা ভিপিএন এর সাথে পরিচিত হয়ে থাকবেন, আমি শিওর কম বেশি পরিচিত। ব্রাউজারে অনেক সময় ভিপিএন সফটওয়্যার আমরা ব্যবহার করি। স্পেশালি একটা সময় মনে আছে কিনা, এক সময় কয়েকদিনের জন্য ফেসবুক অ্যাক্সেস বন্ধ হয়ে গেছিল বাংলাদেশ থেকে। কারণ বিটিআরসি গভর্নমেন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের যে কান্ট্রির যে গেটওয়ে, ওই যে গেটওয়ে মনে আছে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্ক, আমাদের ফুল কান্ট্রিটাও তো একটা নেটওয়ার্ক। এই পুরা কান্ট্রির যে গেটওয়ে, ওই গেটওয়ের যে ফায়ারওয়াল, ওই ফায়ারওয়ালের মধ্যে বসায় দিছিল যে কোনো ফেসবুকের ডেস্টিনেশনে কোনো ট্রাফিক যাবে না, বা ফেসবুক সোর্স থেকে কোনো ট্রাফিক আসবে না। তখন ফেসবুক বন্ধ হয়ে গেল ইউজ করা। তখন আপনারা কি করছিলেন, মানুষজন সবাই আমরা কি করছিলাম, অনেকে মোবাইলের মধ্যে, কম্পিউটারের মধ্যে ফায়ারওয়াল সফটওয়্যার, কি বলে, ভিপিএন সফটওয়্যার ইউজ করছিলাম। করে আমাদেরকে বলতো আমি সিঙ্গাপুরে কানেক্ট করবো না, মালয়েশিয়ায় কানেক্ট করবো না, থাইল্যান্ডে কানেক্ট করবো না, কোরিয়ায় কানেক্ট করবো, তাই না? ভিপিএন সফটওয়্যার গুলো যখন আমি বলে দিতাম যে সিঙ্গাপুরে কানেক্ট করো, বা সে নিজে কানেক্ট করে নিত, তখন দেখলাম আমি ফেসবুক ইউজ করতে পারতেছি। এখন কথা হচ্ছে কি, ম্যাজিকটা হইতো কিভাবে? এই ম্যাজিকটা হতো হচ্ছে গিয়ে নর্মালি এই যে গেটওয়ের মধ্যে যে রুলটা অ্যাপ্লাই করা হয়েছে, রুলটা অ্যাপ্লাই করার জন্য গেটওয়ের ওই ফায়ারওয়ালকে বুঝতে হবে যে আমি কি ধরনের ট্রাফিক কোথায় পাঠাচ্ছি, তাই না? আমার ট্রাফিকটা রিড করতে পারতে হবে। ভিপিএন যে কাজটা করে সেটা হচ্ছে কি, সে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে যে ট্রাফিক যায়, পয়েন্ট এ থেকে পয়েন্ট বি, যেখানে ভিপিএন করা হলো বিটুইন পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি, এই পয়েন্ট এ এন্ড পয়েন্ট বি বিটুইন যে ট্রাফিক যা যাবে, যা ডেটা যাবে, সেটাকে সে একটা পার্টিকুলার ফর্মুলায় এনক্রিপ্ট করে ফেলবে। নাও কাউন্ট, হোয়াট ইজ এনক্রিপশন? কে বলতে পারবেন হোয়াট ইজ এনক্রিপশন? এনক্রিপশন ইজ ওয়ান টাইপস অফ সিকিউরিটি। হোয়াট টাইপ Encryption ইজ one types of security. রাইট? আর কেউ? এনক্রিপশন ওয়ার্ডটা আমরা শুনছি অনেক। জি, এটা অনেকটা হচ্ছে প্যাকেট সিস্টেম বলা যায়। যেমন হচ্ছে আমি এটা যখন পাঠাবো, যাকে পাঠাবো, যেই জায়গাতে পাঠাবো, সেই জায়গাতে শুধু ওই পার্টিকুলার এরিয়াটা ওপেন করতে পারবে, আর কেউ এটা দেখতে পাবে না, ওপেন এরকম করতে টাইপের পারবে, দিস ইজ ইম্পর্টেন্ট। সিকিউরিটি। ওকে, ফাইন আর ফাইন, আরেকটা অনেকটা হতে পারে হ্যাঁ, সিক্রেট নিউমেরিক্যাল কোড, হয়তো পাসওয়ার্ড দিয়ে এটা ওপেন করা লাগতে পারে। এক্স্যাক্টলি হতে পারে, কিন্তু সেটা এনক্রিপশন না সব সময়। হ্যাঁ, এনক্রিপশন সবসময় পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে পারবে তা না, পাসওয়ার্ড দিয়ে এনক্রিপশন করলে সেটা পাসওয়ার্ড দিয়ে ওপেন করা, যদি এটা ওই সিস্টেমে এনক্রিপশন করা হয় তাহলে পাসওয়ার্ড দিয়ে ওপেন করা যাবে। লেট মি এক্সপ্লেইন হোয়াট ইজ এনক্রিপশন। ধরেন আগের দিনে রাজা এইটা মহারাজারা, স্যার আরেকটু স্যার কাইন্ডলি, জি এটা জি ম্যাক্সিমাম ব্যাংকের মধ্যে হয় যে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনাকে কিছু সিকিউরিটি পারপাস কিছু করবেন, মেইল করবেন, বা ওনারা আপনাকে যে মেইলটা দিবে এই মেইলটা শুধু আপনিই ওপেন করতে পারবেন। কখনো রাইট, কখনো সিকিউরিটি ঠিক আছে, দ্যাট পাসওয়ার্ড ইজ দেওয়া অলসো থাকে, এনক্রিপশন। এই ধরনের ইউ আর রাইট, হচ্ছে এনক্রিপশন।
এটা তো স্যার একটা আমাদের একটা হোয়াটসঅ্যাপও তো application। এনক্রিপ্টেড ডাটা, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ যে আমরা যে এনক্রিপ্টেড ডাটা, মেসেজ। তার মানে কি হোয়াটসঅ্যাপ এনক্রিপ্টেড ডাটা মানে হচ্ছে আমি আপনার সাথে যদি হোয়াটসঅ্যাপে কথা বলি, এই মাঝখানে যে ডেটাটা, এই ডেটাটা কেউ পড়তে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে না কি যাচ্ছে, এই যে হচ্ছে কি এটার মানে, তাই না? এবার আমি বলি এনক্রিপশন জিনিসটা কি। উদাহরণ দিচ্ছিলাম এরকম যে আগের দিনে রাজা বাদশারা ধরেন তার প্রাসাদে বসে আছে, সেনাপতিকে পাঠানো হয়েছে অনেক ক্রোশ মাইল দূরে এক যুদ্ধ পরিচালনা করতে। ওই যুদ্ধের কি অবস্থা সেনাপতি প্রতিদিন দিনের শেষে রাজাকে জানায়। কিভাবে জানায়? কবুতরের পায়ের মধ্যে চিঠি বেঁধে দিয়ে, তো কৌটা তার মধ্যে একটা চিঠি বেঁধে দিয়ে, একটা চিরকুট বেঁধে দিয়ে, ওই চিরকুট রাজা পায়, রাজা ওই চিরকুট দেখে পড়ে। তারপরে রাজা তার উত্তরে ইনস্ট্রাকশনটা ওই আরেকটা চিরকুটে লিখে সিল মোহর লাগাই দিয়ে কবুতরের পায়ের মধ্যে দিলে কবুতর পাঠায় দেয়। কবুতর সেনাপতির ঘাড়ের উপরে গিয়ে যখন বসে, সেনাপতি কবুতরের পা থেকে চিঠি খুঁজে নিয়ে ইনস্ট্রাকশন পড়ে যুদ্ধের মোড় ঘুরায় দেয়। তো দিস আর স্টোরি। এখন কথা হচ্ছে যে পথের মধ্যে অপোনেন্টের কোন এক সৈন্য ওই কবুতরকে তীর মেরে নামায় ফেললো রাজার কাছ থেকে সেনাপতির কাছে যাওয়ার সময়। নামায় ফেলার পরে কবুতরের পায়ের থেকে চিঠিটা পড়ে যদি জেনে যায় হোয়াট সিক্রেট ইনস্ট্রাকশন দ্য রাজা ইজ গিভিং টু দ্য সেনাপতি, তাহলে যুদ্ধের মোড় ঘোরা ওদের জন্য তো দূরের কথা, উল্টা দিকে মোড় ঘুরে যাবে, তাই না? এখন আগেকার দিনে রাজা বাদশারা এবং সেনাপতিরা এত বোকা ছিল না। তারা যদি আরবি ভাষাভাষী হইতো, অথবা উর্দু ভাষাভাষী হইতো, অথবা ইংলিশ ভাষাভাষী হইতো, সেই ইংরেজিতে, আরবিতে বা উর্দুতে স্ট্রেইট সেন্টেন্সে লিখে এই চিঠিগুলো পাঠাইতো না। তারা চিঠিগুলো পাঠাতো এমন ভাবে, যদি ইংরেজি ধরে নেই, এর বদলে, এ লেটারটার বদলে 7 ইউজ করা হয়েছে কথা কথা, বি এর বদলে ইউজ করা হয়েছে 3, সি এর বদলে ইউজ করা হয়েছে হচ্ছে এক্সক্লেমেশন মার্ক, ডি এর বদলে ইউজ করা হয়েছে কোশ্চেন মার্ক। এরকম করে সব যদি বদলায় বদলায় দিয়ে পুরো চিঠিটা লেখা হয়, এবং কোনটার বদলে কোনটা বসাতে হবে সেই নলেজটা যদি শুধু রাজা মহোদয়ের এবং সেনাপতি মহোদয়ের থাকে, তাহলে মাঝখানে যেই কবুতর তীর দিয়ে নামাক, চিঠিটা পড়ে সে সহজে উদ্ধার করতে পারবে না যে এটার মধ্যে কি লাগে, তাই না? এই যে কাজটা রাজা মহাশয় করলো, যে এর বদলে 7, বি এর বদলে 3, সি এর বদলে এক্সক্লেমেশন মার্ক, ডি এর বদলে কোশ্চেন মার্ক বসানো হয়েছে। আমি জাস্ট হাইপোথেটিক্যালি কথার কথা আমি সহজভাবে বলতেছি, এই যে করাটা হয়েছে, এই যে ফর্মুলা দিয়ে এটাকে বদলায় দেয়া হয়েছে, এই কাজটাকে বলে এনক্রিপ্ট করা, এবং চিঠিটা তখন এনক্রিপ্টেড। এবং সেনাপতি যখন তার নলেজে আছে কোনটার বদলে কোনটা দিয়ে এটাকে আবার ফেরত আনতে হবে, ওপেন করতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, ওই কাজটাকে বলে ডিক্রিপ্ট করা। এই পুরো গেমটাকে বলে এনক্রিপশন গেম। তার মানে আপনি নেটওয়ার্কে যখন একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে কোনো ডেটা পাঠাচ্ছেন, তখন আপনি ডেটাটা পাঠাচ্ছেন এবং এইটাকে খোলার জন্য একটা কি, চাবি, অর্থাৎ একটা ফর্মুলা যেটাকে ঠিক মতো ডিক্রিপ্ট করতে হবে কিভাবে, সেইটা আলাদা পথে পাঠিয়ে দিচ্ছেন। যখন এই দুইটা জিনিস রিসিভারের কাছে পৌঁছাইলো, তখন সে ওই চাবিটা ইউজ করে, অর্থাৎ এই ফর্মুলাটা ইউজ করে যখন এই এনক্রিপ্টেড ডেটাটাকে নর্মাল ডিক্রিপ্ট করে নর্মাল ফর্মে পড়তে পারলো, তখন সে বুঝতে পারলো জিনিসটা ভিতরে কি আছে। মাঝখানে যারা দেখবে তারা দেখবে উল্টা পাল্টা কি সব জিনিস যাচ্ছে, which doesn't make any sense। এই যে সোর্সের থেকে ডেস্টিনেশনে যদি ট্রাফিক আমার এরকম না, এটা চিঠি না, একটা হচ্ছে ইমেল, যেখানে এনক্রিপশনের উদাহরণ আপনারা দিলেন, হইতে পারে ইমেলটা এনক্রিপ্ট করে পাঠানো হয়েছে ব্যাংকের থেকে, এবং এটা ডিক্রিপ্ট করার কিটা আপনার আইডেন্টিটির সাথে, আপনার ইমেল অ্যাড্রেসটা যেই ইয়েতে কনফিগার করা হয়েছে ব্রাউজারে বা যেই ইমেল ক্লায়েন্টে, সেখানে কিটা আছে, সেই কিটা দিয়ে এটা খুলে ফেলতেছে। সে হচ্ছে আপনি পড়তে পারতেছেন, অন্য কেউ পড়তে পারবে না, হুইচ ওয়ার্কস দ্যাট ওয়ে। কিন্তু এমন প্রয়োজন হয় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি, কথা কথা আমি একটু উদাহরণ বলতেছিলাম না, যে একটা কোম্পানি ঢাকায় হচ্ছে হেড অফিস, তার কানেক্ট করা লাগে হচ্ছে গিয়ে ইউকে তে তার হেড অফিসের সাথে, গ্লোবাল হেড অফিসের সাথে, আবার তার চিটাগাং ওটা ব্রাঞ্চ আছে। কিন্তু সবকটা কোম্পানি সবকটা ব্রাঞ্চের থেকেই একই সিস্টেম ব্যবহার করে, সব ইউকে তে। এখন সিস্টেম ব্যবহার করতে হলে এটা তো আর ইমেল না, তাহলে তো আমার কানেক্টিভিটি লাগবে। এখন এই কানেক্টিভিটি তো ইন্টারনেটের থ্রু দিয়ে যদি যায়, লোকজন তো দেখে ফেলবে যে ভিতর দিয়ে কি যাচ্ছে। আর নয়তো আমাকে সিকিউর করতে হলে একদম ডাইরেক্ট চিটাগাং থেকে এবং ঢাকা থেকে দুইটা কেবল নিয়ে সোজা সমুদ্র পার করে ইউকে পৌঁছাতে হবে, which is too expensive for any company in the world। সম্ভব না।
যে আমি নিজের কেবল দিয়ে ট্রান্সমিট করবো, তাহলে আমাকে ইন্টারনেটের ভিতর দিয়ে যেতে হবে, এছাড়া উপায় নেই। এখন ইন্টারনেটের ভিতর দিয়ে পাবলিক নেটওয়ার্কের ভিতর দিয়ে আমার সিকিউর যে কমিউনিকেশন যাবে, এইটা করার জন্য আমি কি করলাম, এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এনক্রিপশন চালাই দিলাম। অর্থাৎ আমার সার্ভার থেকে যা ইনফরমেশন বেরোবে তা এনক্রিপ্টেড অবস্থায় যাবে, পৌঁছাবে ইউকে তে। ইউকে তে আমার চাবি রাখা আছে, তারা জানে কিভাবে ডিক্রিপ্ট করতে হয়, ওখানে গিয়ে ডিক্রিপশন হবে। মাঝখানে যে যাই করুক, যে যাই দেখুক, যে যাই বলুক, যে যাই শুনুক, কিচ্ছু বুঝতে পারবে না। এই যে আমি একটা কানেক্টিভিটি করলাম, এই কানেক্টিভিটিটা অনেকটা একটা প্রাইভেট নেটওয়ার্কের মতো কাজ করতেছে। আমি একটা নেটওয়ার্ক চালাচ্ছি ফ্রম ঢাকা টু ইউকে, লন্ডন, ফ্রম চিটাগাং টু লন্ডন, যেটা অনেকটা আমার প্রাইভেট, অ্যাজ ইফ আমি একটা কেবল টানছি এখান থেকে লন্ডন পর্যন্ত, আমার প্রাইভেট নেটওয়ার্ক ওরকম করে কাজ করতেছে। কিন্তু দিস ইজ ভার্চুয়ালি কাজ করতেছে। দিস ইজ নট এ রিয়েল প্রাইভেট নেটওয়ার্ক, দিস ইজ এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। দ্যাটস ওয়াই দিস এনক্রিপ্টেড টানেল কল্ড ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন, যেটা হর হামেশা আমরা বিভিন্ন পারপাসে, বিভিন্ন অ্যাসপেক্টে আমরা ভিপিএন এর সাথে কাজ করি। যেখানে আমার কানেক্টিভিটি দরকার এবং সিকিউর করা দরকার কানেক্টিভিটিটাকে এই মাথা থেকে মাথা, তখন আমরা করি। এইবার আসি সেই ফেসবুক ইউজের ঘটনায়। যখন এই ভিপিএন সফটওয়্যারটা দিয়ে আপনি ভিপিএন করতেছিলেন, তখন সে একটা ভিপিএন তৈরি করতেছিল, এরকম একটা এনক্রিপ্টেড টানেল বিটুইন ইয়োর মোবাইল ফোন অ্যান্ড সিঙ্গাপুরে যে সার্ভারটা দিয়ে আপনি বেরোচ্ছেন ইন্টারনেটে, সেই সার্ভার পর্যন্ত। এর মাঝখানে কি যাচ্ছে, সেটা কি ফেসবুক না লিঙ্কডইন নাকি ইউটিউব, বিআরটিসি বা কোনো ফায়ারওয়ালের বোঝার সাধ্য নাই, কারণ এটা একটা এনক্রিপ্টেড ইয়ে চলতেছে। গভর্নমেন্ট তখন, সরি আমি নট টু আন্ডারমাইন এনিবডি, হ্যাঁ, কোনো একটা পারপাসে নিশ্চয়ই করা হয়েছিল, বাট সেই পারপাসের কারণে গভর্নমেন্ট যখন দেখলো মানুষজন ভিপিএন দিয়ে করতেছে, যখন বুঝে গেল যে ভিপিএন দিয়ে মানুষ ইউজ করেই যাচ্ছে, আমি তো প্রোটেক্ট করতে পারতেছি না, তখন হঠাৎ করে মাত্র একদিনের জন্য সমস্ত এনক্রিপশন ট্রাফিক বন্ধ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ ফায়ারওয়ালের রুল সেট করে দেওয়া হয়েছিল যে যদি কোনো কিছু এনক্রিপ্টেড অবস্থায় যায়, তার মানে এটা ভিপিএন করে যাচ্ছে, তার মানে তারা তলে তলে ফেসবুক ইউজ করছে। সঠিক দাম, কারণ একদিনের জন্য ভিপিএনও বন্ধ হয়ে গেল। তখন শুরু হলো হইচই, কারণ বাংলাদেশে যত মাল্টি ন্যাশনাল কোম্পানি অপারেট করে, প্লাস যত এফডিআই আছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আছে, যত এই ধরনের কোম্পানি আছে, এদের কম বেশি সবারই বাইরের সাথে ভিপিএন লাগে টু রান দেয়ার বিজনেস। সব থেমে যাবে যদি ভিপিএন বন্ধ করে দেওয়া হয়, তাই এইটাকে বন্ধ রাখা পসিবল হলো না। So this is the story how you use Facebook in those days, and this is the story what VPN is, কিভাবে কাজ করে, কেন করে। ক্লিয়ার? স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বল। স্যার আপনি যে পার্টিকুলার এক্সাম্পলটা দিয়েছেন, ক্যান উই কল ইট আ সিমেট্রিক এনক্রিপশন অর অ্যাসিমেট্রিক এনক্রিপশন? লাইক একটু একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করবেন প্লিজ। I'm really sorry, আমাকে অ্যাপোলোজাইজ করতে হবে নাজুস শাহাদাত, আমার এটা জানা নেই। I'll have to search, I'll have to Google it. Well, I'm Sir. not a deep technical person, এখন অ্যাটলিস্ট টেকনোলজি প্র্যাকটিস করি না। নো ওয়ারি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আপনি একটু গুগল করে নিন, আমিও শুনলাম, আমিও গুগল করে জেনে নেব। Okay. Good. আচ্ছা, তাহলে আমার মনে হয় আচ্ছা 10 মিনিট শেষ করে ফেলি এটা। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, সরি ভিপিএন নিয়ে আলোচনা করারই কথা ছিল। ওকে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আমরা অলরেডি আলাপ করে ফেললাম, যে এনক্রিপশন এবং পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার বলে, যে এটা আমি পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে আরেকটা, এটা ভিপিএন এর মতই অনেকটা, আরেকটু ওয়াইড স্প্রেড, আরেকটু ওপেন, বাট ভিপিএনটা উই হ্যাভ আন্ডারস্টুড, রাইট? ভিপিএনটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। নাও কামস সিকিউরড সকেট লেয়ার, এসএসএল। এটা হচ্ছে গিয়ে সিকিউরড সকেট লেয়ার, এগেইন অনেকটা ভিপিএন এর মতো। আপনারা না, আপনাদের বোধহয় সার্টিফিকেট ছিল না, এটা আগে যখন নলেজ লেভেল ছিল, অ্যাপ্লিকেশন লেভেল ছিল আইসিএবিতে, আইটি অ্যাপ্লিকেশন, তখন আমরা একটা জিনিস পড়তাম হচ্ছে গিয়ে ওএসআই মডেল। ওএসআই মডেল বলে একটা মডেল, যেটা আইএসও কোম্পানি, আইএসও অর্গানাইজেশনে ডিফাইন করা একটা স্ট্যান্ডার্ড, সব ভেন্ডররা ফলো করে, সিসকো, আভায়া, যত নেটওয়ার্ক ইকুইপমেন্ট ভেন্ডর আছে সবাই ফলো করে। সেটা হচ্ছে গিয়ে নেটওয়ার্কে যে ট্রাফিক আছে, এই ট্রাফিকে 7টা লেয়ারে ভাগ করে। তার মধ্যে একটা লেয়ার হচ্ছে কি বলা হচ্ছে সকেট লেয়ার। এটা কি জিনিস? সকেট লেয়ারটা হচ্ছে গিয়ে, ধরেন আমি যে ল্যাপটপটা ব্যবহার করছি, এই ল্যাপটপটা ইন্টারনেটে কানেক্ট। ইন্টারনেটে স্যার কানেকশনের সময় সকেট লেয়ার নামে কোনো লেয়ার নাই স্যার।
ওএসআই মডেলে 7টা মডেল 7টা স্টেপ না স্যার? একটা লেয়ারে 7 সকেট লেয়ার না, সকেট একটা লেয়ার, মানে হচ্ছে একটা লেয়ার দেখবেন যেটা কাজটা হচ্ছে সকেটের কাজটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ওকে, তো যেটা বলছিলাম যে এই সকেট লেয়ার, কারণ ওখানে হচ্ছে 7টা লেয়ারে আপনার অ্যাপ্লিকেশন লেয়ার দেখবেন, অ্যাপ্লিকেশন লেয়ার আছে, আমার এক্স্যাক্টলি নামগুলো মনে নেই, বাট অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর হচ্ছে কি ডেটা লেয়ার, এরকম কিছু লেয়ার আছে। প্রত্যেকটা লেয়ারের একটা পার্টিকুলার ফাংশন আছে, তার মধ্যে 4 নাম্বার আর 3 নাম্বার লেয়ারটা আছে যেটা হচ্ছে সকেট, হচ্ছে তার ফাংশন। ওকে, তো যেটা আমি বলছিলাম, সকেট লেয়ারটা হচ্ছে গিয়ে এরকম যে এইটা আমি যখন কোনো একটা কম্পিউটার থেকে একটা ডেটা যখন ট্রান্সমিট করতেছি, তখন এইটার যখন সবচেয়ে নিচের লেয়ারকে বলা হচ্ছে ফিজিক্যাল লেয়ার, অর্থাৎ এইখানে একদম ইলেকট্রিক কানেকশন যেখানে, অর্থাৎ আমার যে কোনো ডেটা যখন যায় তখন সে কি করে, বাইনারি সিগন্যাল হিসেবে যায়, 0 আর 1। এই 0 আর 1টা এক্সপ্রেস হয় কিভাবে বা ট্রান্সলেটেড হয় কিসে, ইলেকট্রনিক বিটস, ইলেকট্রনিক পালস। ওটা হচ্ছে একদম ফিজিক্যাল লেয়ারের, একদম ফিজিক্যাল জিনিস। এরকম কিছু লেয়ারের মধ্যে একটা লেয়ার হচ্ছে গিয়ে এই সকেটের কিছু ডেফিনেশন থাকে, যে এই সকেটটার কনফিগারেশন এরকম, এটা একটা প্রোটোকলের পার্ট, এখানে কিছু কনফিগারেশন থাকে। এই কনফিগারেশনটা আমরা অনেকটা বলতে পারি একটা সিগনেচার টাইপের জিনিস, যেটা আমি আদার এন্ডে যদি জানায় রাখি যে আমি যে ডেটাটা পাঠাচ্ছি সেটা হচ্ছে যে তুমি শুধুমাত্র এই সিগনেচারের যেখান থেকে সোর্স, সেখান থেকে যা আসবে সেটাকেই তুমি একসেপ্ট করবে অ্যাজ ইট ইজ। তাহলে এটা হচ্ছে কি আমি বলবো হচ্ছে যে একটা সিকিউরড সকেট লেয়ার, অর্থাৎ কানেক্টিভিটি করতেছি দুইটা ডিভাইসের মধ্যে, দুইটা হোস্টের মধ্যে কানেক্টিভিটি করছি উইথ এন আইডেন্টিফাইড সোর্স এন্ড ডেস্টিনেশন কনফিগারেশন, যার ফলে এইটার মধ্যে যে কানেকশনটা আসতেছে আমি জানি এক্স্যাক্টলি এটা এই সোর্স থেকে আসছে এবং এটা এই ডেস্টিনেশনে যাচ্ছে। তো এইটা এক ধরনের সিকিউরিটি প্রোভাইড করে, যেটা আমরা স্পুফিং প্রোটেক্ট করতে পারি, দেন হচ্ছে কি স্নিকিং প্রোটেক্ট করতে পারি, বেশ কিছু ধরনের অ্যাটাক আমরা প্রোটেক্ট করতে পারি। তো এইটাকে বলা হচ্ছে কি এসএসএল বা সিকিউর সকেট লেয়ার। এখন এসএসএল টার বিভিন্ন ফর্ম আছে, ইভেন দ্য নেক্সট ওয়ান যেটা আমরা পড়তে যাচ্ছি, সিকিউরড হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা একটা প্রোটোকল, বাট এইটাও ইউজ করে এসএসএল টেকনোলজিটা। যেমন আমি যখন ওয়েবসাইটে, আপনি যখন যে কোনো ওয়েবসাইটে, আপনি একটা ব্যাংকের ওয়েবসাইট বা একটা ই কমার্স ওয়েবসাইটে আপনি যদি ট্রানজাকশন করতে যান, যখন আপনি ক্রেডিট কার্ডের নাম্বারটা দিতে যাবেন যে জায়গায়, ওখানে আপনি উপরের দিকে ওয়েবসাইটের যে উপরে অ্যাড্রেস বারটা আছে ওখানে যদি খেয়াল করেন, ওখানে দেখবেন একটা লক সাইন আছে, তালা, ওই তালার সাইনটা দেখবেন ক্লোজড হয়ে গেছে, ইন মেনি কেসেস গ্রিন হয়ে গেছে। এটা ভেন্ডর টু ভেন্ডর, সার্টিফিকেট প্রোভাইডার টু সার্টিফিকেট প্রোভাইডার জারি করে, যে পরে যে ডিজিট আছে এই তিনটা আসলে প্রায় একই ভাবে মিশানো, ভেন্ডর টু ভেন্ডর ডিপেন্ড করে। হ্যাঁ, তো ওই জায়গায় যেটা হয় যে তখন তখন ওইটা হচ্ছে তখন এসএসএল দিয়ে বা আপনার ওই সিকিউর হাইপার টেক্সট ফরম্যাট যেটা প্রোটোকল যেটা, সেটা দিয়ে এটা প্রোটেক্টেড, অর্থাৎ এর মাঝখানে দুইটার মাঝখানে এনক্রিপশন আছে। সিকিউর লক সকেট লেয়ারও এই যে এনক্রিপশনটা দুইটা পোর্টের মাঝখানে এনক্রিপশন করে ফেলতেছে। এবং এইচটিটিপিএস যখন আমরা দেখছি তখন হচ্ছে আমার ওয়েবসাইটের, আমার কম্পিউটার এবং ওই ওয়েবসাইটটা, এই দুইটার মাঝখানে যে ওই মোমেন্টে যে ট্রাফিক ট্রান্সমিশন হচ্ছে, দ্যাট ইজ অলসো প্রোটেক্টেড, দ্যাট ইজ অলসো এনক্রিপ্টেড। এইটা হচ্ছে গিয়ে এই এসএসএল এবং সিকিউরড হাইপার টেক্সট সকেটের মেইন কাজ, যে এই এনক্রিপশনটা করা। আর ডিজিটাল যেটা কি বলে ডিজিটাল সার্টিফিকেট, যেটা এই ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে গিয়ে, এখানে একটা জিনিস আমি একটু বলে রাখি, ভিপিএন আর সিকিউর সকেট লেয়ার এই দুইটার মধ্যে মেজর একটা পার্থক্য আছে। ভিপিএনটা হচ্ছে গিয়ে একদম একটা স্পেসিফিক অর্গানাইজেশন, স্পেসিফিক পারপাসে, স্পেসিফিক কি দিয়ে প্রাইভেট একটা নেটওয়ার্ক করছে, তখন এখানে যে ফর্মুলাটা ইউজ করা হচ্ছে বা কিটা ইউজ করা হচ্ছে ইটস মোর প্রাইভেট। আর বাকি যেগুলো আমরা এখন আলোচনা করতেছি, যে সিকিউর সকেট লেয়ার, সিকিউর হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল যেভাবে ইউজ করে এবং ডিজিটাল সার্টিফিকেট ইউজ করে, ইটস মোর পাবলিক, অর্থাৎ এগুলি মোর স্ট্যান্ডার্ড সার্টিফিকেট। কিগুলা খুব স্ট্যান্ডার্ড, বাট একটা কি চুজ করা হচ্ছে কথা, যে একটা কমিউনিকেশনের সময় একটা ওয়েবসাইট কি ধরনের কি চুজ করতেছে টু কমিউনিকেট উইথ ইটস ক্লায়েন্ট কম্পিউটার এনক্রিপ্ট করার জন্য, সেটা হচ্ছে কি অনেকটা একটা পাবলিক কিয়ের মতো, না নট সো প্রাইভেট, জেনারিক কিয়ের মতো। তো এটা হচ্ছে একটা বেসিক পার্থক্য উইথ ভিপিএন অ্যান্ড রেস্ট অফ দ্য
between VPN and rest of that. তো ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে কি আরেকটা, যেটা আমরা এখানে দেখলে বুঝতে পারবো। এই সার্টিফিকেটটা হচ্ছে, ডিজিটাল সার্টিফিকেট হচ্ছে এরকম, এটা খুব পুরানো একটা ইয়ের ডায়াগ্রাম দেওয়া, বাট ডিজিটাল সার্টিফিকেটের মেইন জিনিসটা হচ্ছে যে আমি যখন কোনো পার্টিকুলার একটা ইন্টারনেট থেকে কোনো একটা রিসোর্স আমি অ্যাক্সেস করতে চাচ্ছি, ওই রিসোর্সের একটা ক্রেডিবিলিটি, দুইটা জিনিস এখানে পারপাস, দুইটা পারপাস। একটা হচ্ছে কি ওই রিসোর্সটা যে ক্রেডিবল, সে যে আসলে অরিজিনাল অথেন্টিক, এইটা একটা পারপাস, এটা এনশিওর করা। আরেকটা পারপাস হচ্ছে গিয়ে কমিউনিকেশন বিটুইন দ্যাট রিসোর্স এন্ড মি, এটা এনক্রিপ্টেড থাকা, এটা এনক্রিপ্টেড থাকা। তো এটা যদি সিকিউর কানেকশনের থ্রু দিয়ে আসে, দুইটা পারপাসকে সার্ভ করার জন্য আমরা এই ডিজিটাল সার্টিফিকেটটা ইউজ করি। এই ডিজিটাল সার্টিফিকেটটা যখন আমরা বলছি সার্টিফিকেট, ইট ইজ প্রোভাইডেড বাই এ থার্ড পার্টি, যাদেরকে আমরা বলছি হচ্ছে গিয়ে সার্টিফিকেট অথরিটি বলতেছি। হ্যাঁ, সার্টিফিকেট অথরিটি, অর্থাৎ যারা সার্টিফিকেট গুলো প্রোভাইড করে, এরকম কিছু সার্টিফিকেট অথরিটি কোম্পানি আছে যারা সার্টিফিকেট প্রোভাইড করে, যেখান থেকে পয়সা দিয়ে সার্টিফিকেট কিনতে হয় বিভিন্ন ওয়েবসাইটে। সাধারণত রেপুটেড ফ্রিও পাওয়া যায়, কিছু কিছু ফ্রি সার্টিফিকেট অথরিটি আছে, এগুলো ইজ নট সো ক্রেডিবল। বাট যাদেরকে পয়সা দিয়ে কিনতে হয় এবং একটু নাম করা যারা সার্টিফিকেট অথরিটি, তারা সাধারণত দেখা যায় ওই ওয়েবসাইটটার ছোট যে এন্টিটিটা আছে, ওই এন্টিটিটা যেই বিজনেস পাবলিশ করতেছে বলতেছে আসলে ওই বিজনেস করে কিনা, তাদের লিগাল এন্টিটি আছে কিনা, এই জাতীয় ইনফরমেশন ক্ষেত্র বিশেষে ভেরিফাই করে বিফোর গিভিং দ্য সার্টিফিকেট। দ্যাট মোমেন্ট ওই সার্টিফিকেট গুলো মোর ক্রেডিবিলিটি এক্সপ্রেস করতে পারে, এস্টাবলিশ করতে পারে। সরি ফর দ্য নয়েজ, ক্রেডিবিলিটি এস্টাবলিশ করতে পারে। তো ওই ক্রেডিবিলিটি সহ এই সার্টিফিকেট গুলা যখন এরা কেনে বা ইনস্টল করে তাদের ওয়েবসাইটে বা তাদের রিসোর্সে, তখন যখন একজন ইউজার ওই ওয়েবসাইটে যায়, তখন এই সার্টিফিকেটটা ভেরিফাই করা হয়, আবার এই সার্টিফিকেট অথরিটির কাছ থেকে ভেরিফিকেশন করে তাকে বলা হয় যে দিস ইজ এ ভেরিফাইড সার্টিফিকেট issued by so and so organization, so you can trust this and connection between this website and your computer is secure. So that is the main purpose, core purpose of digital certificates. ওকে, এই ডিজিটাল সার্টিফিকেটে সাধারণত এই ধরনের ইনফরমেশন, যেখানে একটা ডিজিটাল সার্টিফিকেট সিরিয়াল নাম্বার থাকে, এটার ভার্সন থাকে, বিকজ ইটস এ ডিজিটাল প্রোডাক্ট, তো এটারও ভার্সন আপগ্রেড হয়। ইস্যুয়ার নেম, কোন থার্ড পার্টি সেই সার্টিফিকেট অথরিটি ইস্যু করতেছে তার নেম, ইস্যুয়েন্স এন্ড এক্সপিরেশন ডেট লাইক এনি আদার আইডিস, চলে বাবা আচ্ছা, হ্যাঁ, এক্সপিরেশন ডেট, দেন হচ্ছে গিয়ে তার সাবজেক্ট নেম, সাবজেক্ট প্রাইভেট পাবলিক কি, অর্থাৎ এখানে যে বাবা ঠিক তার আসলে যে এনক্রিপশন কিটা কি হবে, আমি যেটা বললাম আগেই বললাম, এগুলো অনেকটা পাবলিক কি এর মতো। তো এগুলা মোর কাইন্ড অফ জেনারিক কি অ্যাভেলেবল ইন দ্য ইন্টারনেট। তার মানে এই না যে আমি খুব সহজে এটা হ্যাক করে ফেলতে পারবো, বিকজ অনেক কি এর মধ্যে এটা কোনটা ইউজ করা হয়েছে সেটা আমি জানি না। তো ইট হ্যাজ বিন চোজেন from a pool of huge number of keys. So it's not easy again for one to just know যে এখানে কি কি ইউজ করা হয়েছে, but still it's a generic set of key public key বলা হয় এটাকে। সার্টিফিকেট অথরিটির সিগনেচার এবং হচ্ছে আদার কিছু ইনফরমেশন, বিভিন্ন রকম ইনফরমেশন থাকতে পারে, ভেরিফিকেশন, ইন্ডাস্ট্রি ইনফরমেশন, বিভিন্ন কিছু। So this is more or less about digital certificates. Clear? সার্টিফিকেট ইয়েস অথরিটি স্যার। এটা কি তার একটা থার্ড পার্টি, যেটা হচ্ছে সব প্রতিষ্ঠানে এই সার্ভিসটা নিতে পারে? Right, absolutely. These are third parties. কিছু আছে খুব রেপুটেড, কিছু আছে নট সো রেপুটেড। সাধারণত রেপুটেড ওয়েবসাইটরা, বিজনেসরা রেপুটেড সার্টিফিকেট অথরিটি রাখতে পারে, বিকজ দ্যাট এস্টাবলিশেস বেটার সিকিউরিটি এন্ড মোর ক্রেডিবিলিটি। স্যার, আমি যখন একটা কোম্পানির ওয়েবসাইট ক্রিয়েট করব, তখন হচ্ছে আমি নিজেও করতে পারি বা আমি কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে, রেপুটেড কোনো একটা কোম্পানির মাধ্যমে আমি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি, বাট রাইট, ইট ইজ এ রিস্কি। আমি এটাকে মোর সিকিউরিটি দেওয়ার জন্য আমি ওই কোনো একটা পার্টিকুলার অথরিটির কাছ থেকে সার্টিফাইড করে নেব, রাইট? না, কথাটা এরকম যে কিছু? এক্স্যাক্টলি তা না, না এরকম জিনিস না। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাও প্রয়োজনীয় জিনিস, বাট সেটা এইটা না। এইটা হচ্ছে গিয়ে আপনি যখন, সরি, সার্টিফিকেট অথরিটির একটা এক্সাম্পল যারা এই সার্ভিসটা প্রদান করে। সার্টিফিকেট অথরিটি এখন আমি এক্সাম্পল দিচ্ছি, বাবা তুমি ওই ঘরে গিয়ে করো, আমি এক্সাম্পল দিচ্ছি, তার আগে ওনার কোশ্চেনটা রিপ্লাই করে নিই। হ্যাঁ, আচ্ছা,
যে কোশ্চেনটা আপনি যেটা বলছিলেন যে আমি একটা ওয়েবসাইট থার্ড পার্টি দিয়ে তৈরি করছি, তো এটাকে সিকিউর করার জন্য আমি সার্টিফিকেট নিই কিনা, না, এই সার্টিফিকেট সেই পারপাস সার্ভ করে না। এই সার্টিফিকেট যে পারপাসটা সার্ভ করে সেটা হচ্ছে গিয়ে আপনার যে ইউজার সে আপনাকে ট্রাস্ট করবে কিনা, এক নাম্বার। আপনার যে ইউজার আর আপনার ওয়েবসাইট দুইজনের মধ্যে কমিউনিকেশনটা সিকিউর কিনা, এই দুইটা জিনিস এনশিওর করে। ওয়েবসাইটের সিকিউরিটি, এই ওয়েবসাইটটা হ্যাকেবল কিনা, এই ওয়েবসাইটটা আসলে অনেকগুলো সিকিউরিটি ভালনারেবিলিটি আছে কিনা, ওইটা এনশিওর করার জন্য আপনি থার্ড পার্টিতে ডেভেলপ করেন, বাট ইউ নিড অ্যান এক্সপার্ট টু এনশিওর টু চেক দ্যাট থার্ড পার্টি করার সময়, সেটা তৈরি করার সময় ওই প্রোটেকশন গুলা তৈরি করে রাখছে, প্রোটেকশন গুলা দেয়া আছে, তারা এই কনসিডারেশন গুলা দেয়া আছে। যেমন আমি এসকিউএল ইনজেকশনের কথা বলছিলাম, যে যেইটা নাম দেওয়ার ফর্ম ওখানে আমি ইচ্ছা করলে হ্যাকিং কোড দিয়ে দিতে পারি। এইটা ওয়েবসাইট ডেভেলপারের কাজ টু এনশিওর যে এখানে নাম ছাড়া অন্য কিছু দেয়া যাবে না, কোড জাতীয় কিছু দেয়া যাবে না, কোনো অ্যালফাবেট ছাড়া অন্য কোনো সাইন বা অন্য কোনো সিম্বল দেয়া যাবে না। এইটা এনশিওর অনেক থার্ড পার্টি করে না, অনেক ওয়েবসাইট কোম্পানি, তখন ওই ওয়েবসাইটটা ইনসিকিউর রিগার্ডলেস অফ দ্য ফ্যাক্ট আপনি সার্টিফিকেট নেন বা না নেন। ওকে, ইয়েস স্যার। ওকে। সো আর সৌরভ বোধহয় কোশ্চেন করছিলেন যে সার্টিফিকেট অথরিটি এক্সাম্পল, যেমন আমি সার্টিফিকেট অথরিটি এক্সাম্পল হচ্ছে গোড্যাডি নিজেই সার্টিফিকেট দেয়, গোড্যাডি হ্যাজ দ্য অথরিটি টু ইস্যু সাচ সার্টিফিকেট। গোড্যাডি ইজ এ ভেরি কমন যেখান থেকে এই সার্টিফিকেট গুলো ইস্যু হয়। গোড্যাডি বা যে কোনো ডোমেইন হোস্টিং যে কোম্পানিগুলো আছে, মোস্ট অফ দিস ডোমেইন হোস্টিং কোম্পানিগুলো সাধারণত সার্টিফিকেট অথরিটি হিসেবেও কাজ করে, দে হ্যাভ দেয়ার সার্টিফিকেশন, এই ধরনের ইয়েগুলো সার্ভিসটা আছে। আপনার ইনস্টাগ্রাম আর ফেসবুকের মধ্যে একটা যে কোলাবোরেশন দেখা যায় যে একটা আইডি থেকে আরেকটা আইডি ইজিলি সুইচ করা যায়, তো এইটা কি স্যার এই সার্ভিসটাও কি এখান থেকে আসতেছে বা এরকম মানে সরি তারা আমি বুঝতে পারিনি, আবার বলেন। ফেসবুক আর ইনস্টাগ্রামের মধ্যে যে একটা কোলাবোরেশন আছে যে একটা জায়গায় পোস্ট করতে আরেকটা জায়গায় অটোমেটিক্যালি পোস্ট হয়ে যাচ্ছে, এখানেও কি স্যার এই না না, এইটা ইট ইজ নট অ্যাবাউট দ্যাট, এটার সাথে রিলেটেড না, ওটা ডিফারেন্ট জিনিস। ওটা হচ্ছে গিয়ে ওদের নিজেদের মধ্যে পুরোপুরি কানেক্টিভিটি সেট করা আছে, যেহেতু কিনে ফেলছে ইনস্টাগ্রাম কে ফেসবুক, ওদের ভিতরে একদম কানেক্টিভিটি সেট করা আছে, এপিআই করা আছে, এবং আপনার সাথে একটা এগ্রিমেন্ট সাইন করা আছে, ইউজার এগ্রিমেন্ট সাইন করেছে। আপনি যখন একসেপ্ট চাপছিলেন ফেসবুকে সাইন আপ করার সময়, ওই একসেপ্ট চাপার সময় আপনি ভিতরে লেখাটা পড়েন নাই, ভিতরের মধ্যে লেখা আছে যে ওরা আপনাকে আপনার ডেটাটা ইনস্টাগ্রাম এবং একসাথে রাখবে ডেটাটা। তো এই জন্য এখানে ইন্টারনাল কানেক্টিভিটি টেকনোলজি, জাস্ট কানেক্টিভিটি দিয়ে ওরা পাবলিশ করে দিচ্ছে, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য সার্টিফিকেট। ওকে রাইট, কোনো কোশ্চেন কারো? স্যার সার্টিফিকেটটা কি তাহলে আমরা যদি কোনো ওয়েবসাইটে অ্যাক্সেস করতে চাই, তাহলে ওই ওয়েবসাইট থার্ড পার্টি থেকে সার্টিফাইড করা থাকলে তারপর আমরা মানে দুই পক্ষকেই আমরা দিবে এরকম কিছু? ওই ওয়েবসাইটকে বেশি বিশ্বাস করব, এক্স্যাক্টলি, রিলায়েবিলিটির জন্য, যে ওটা সিকিউর আমাদের জন্য। অ্যাবসলিউটলি। Thank you. আরেকটা কোশ্চেন ছিল যে আপনার যে রেফারেন্স নাম্বার দিয়েছেন বই, ওইটা কোন বইয়ের রেফারেন্স নাম্বার? এটা হচ্ছে গিয়ে দেখবেন না আমাদের সিলেবাসের মধ্যে লেখা আছে সেকেন্ড যে রেফারেন্সটা, প্রথম রেফারেন্সটা সম্ভবত হচ্ছে গিয়ে পলিসি রেফারেন্স, হ্যাঁ, সেকেন্ড রেফারেন্স একটা বইয়ের রেফারেন্স আছে, এমআইএস নামের একটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নামে একটা বইয়ের রেফারেন্স আছে, ওই বইটা, এই বইটা আইসিএব এর সার্টিফিকেট লেভেলও আপনারা পড়ছেন, ওই একই বই। রাইটারের নাম কি উব্রাইন? ও ব্রায়ান, এক্স্যাক্টলি। আচ্ছা, আমি এই যে স্লাইড গুলো এগুলো আমি শেয়ার করে দিচ্ছি, যে ইমেলটাতে লিংক পাঠানো হয়েছিল, হ্যাঁ, সেই লিংক ওইটাতে আমি রিপ্লাই টু অল করে আমি এই স্লাইড গুলো কপি গুলো দিয়ে দিচ্ছি, ওকে, ফর ইউর রেফারেন্সেস। জি স্যার, সিলেবাস গুলো দিলে ভালো। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, ওকে, তাহলে আজকে তাহলে শেষ করি ক্লাস। Thank জি বলেন। thank you, sir, for your dedicated No, no, no. presentation to us. Thank you No, no, so no, much. definitely. এটা আমার আরেকটা প্রশ্ন ছিল যে Okay. স্যার উব্রাইনের বইটা পড়লেই কি আমাদের মানে পরীক্ষার জন্য প্রিপারেশনটা কভার হবে? ওইখানে আহ, 50% আছে, ওখানে ফুল পাবেন না। সেটাই, ফুল পাবেন না এখানে, হ্যাঁ, তো ব্র্যান্ড থেকে আপনি মেজর জিনিসপত্র পাবেন, অনেক জিনিসপত্র পাবেন, হ্যাঁ, 50-60% পাবেন, বাট কিছু কিছু জিনিস আছে যেমন হচ্ছে কি আপনার অডিটে রিলেটেড, কিছু কিছু জিনিস আছে আপনার যেগুলি যে আইটি পলিসি রিলেটেড, সরকার গভর্নমেন্টের, তো ওইগুলাতে আপনার দেখা যাবে সিসা যে সার্টিফিকেশনের যে সিলেবাসটা, ওখান থেকে কিছু কিছু জিনিস আসতে পারে। আবার আসতে পারে হচ্ছে কি কন্টেম্পোরারি কিছু টেকনোলজি রিলেটেড কোশ্চেন, যেমন ব্লক চেইন, বিগ ডেটা কি জিনিস,
তো আমরা ইনশাল্লাহ আমার অবজেক্টিভ আছে যে আপনাদের কো টিচারও হয়তো আলোচনা করবেন এগুলা, বাট আমি ইনশাল্লাহ লাস্ট ক্লাসে যখন একটু সময় বের করে এই জিনিসগুলো একটু আলোচনা করবো যে এই কন্টেম্পোরারি টেকনোলজি গুলো কি, যেমন আজকে ক্লাউড সার্ভিস নিয়ে আলোচনা করলাম আমরা, ঠিক সেরকম কন্টেম্পোরারি টেকনোলজি গুলো কি এবং কি কাজে লাগে, কিভাবে কাজ করে, এইটার একটা ওভারভিউ আপনাদের দিয়ে রাখবো, সো দ্যাট ইট হেল্পস ইউ টু আনসার দোজ কোশ্চেন যেগুলো কিনা ও ব্র্যান্ডের বই পাবেন না। স্যার এখানে একটা প্রশ্ন ছিল যে স্যার ক্রিপ্টোকারেন্সিতে মনে হয় ডিজিটাল সার্টিফিকেটটা খুব বেশি ব্যবহার হয়। Absolutely, because it's completely financial transaction. যে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনে ডিজিটাল সার্টিফিকেট ইজ মাস্ট। স্যার একটা কোশ্চেন ছিল, আইটির কি হচ্ছে সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি না এটাই চলবে? এটা একটা আলোচনা চলতেছে, হ্যাঁ এটা একটা আলোচনা চলতেছে, যদিও এটা ইস নট, মানে আমি আসলে অফিসিয়ালি আই ক্যানট টেল ইউ, বাট আলোচনা চলতেছে যেটার একটা পার্ট আমিও। তো এখানে অনেক ডিবেট আছে, বাট চেঞ্জ হলেও খুব শীঘ্রই হচ্ছে বলে আমার মনে হচ্ছে। তাহলে স্যার আমরা যেটা দেখে প্রিপারেশন নিচ্ছি ওটা দেখে নেক্সট জি, টার্মের জন্য নভেম্বরের জন্য প্রিপারেশনটা নিতে পারি, আই তাই তো? হোপ নভেম্বরের জন্য ডেফিনেটলি। সিলেবাস কি ধরনের চেঞ্জের প্ল্যান করছে স্যার? না, চেঞ্জ প্ল্যান আসলে এটা এখনো খুব vague, আমি আসলে আপনাদেরকে কনফিউজ করার কোনো কারণ নাই, বাট স্যার এরকম অনেকটা, ধরেন অনেকটা আমি শুধু এটুকু বলতে পারি যে একটু সিসার সাথে একটু বেশি ইনক্লাইন করা, একটু অ্যালাইন করা, হ্যাঁ এইটা একটা কথাবার্তা চলতেছে, বাট ইটস কথাবার্তা লেভেল, ইটস নট অবজেক্টিভ স্টিল। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে দেন, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে আসসালামু ইনশাআল্লাহ আলাইকুম নেক্সট স্যার। ক্লাসে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সালাম স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।